ভিডিও যখন রেকর্ড আপলোড দিবেন তখন তো কাটা দেওয়া যাবে না। যখন এই ভিডিওটা আপলোড দিবেন এডিট করে দিতে পারবেন। আচ্ছা, রেকর্ডিং তো অন আছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ঠিক আছে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এই আর্টারি সাপ্লাই, ভেনাস জেনেস, এটা আগে আমরা খুব সুন্দর করে পড়াইছি। দেখেন অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আর্টারি সাপ্লাইটা কি? সুপিরিয়র অ্যাড্রেনাল, মিডল অ্যাড্রেনাল, আর হচ্ছে কি ইনফিরিয়র। সুপিরিয়রটা কিসের ব্রাঞ্চ? ইনফিরিয়র ফেনিক। মিডলটা কিসের ব্রাঞ্চ? ডাইরেক্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাওর্টা। আর হচ্ছে ইনফিরিয়রটা কার ব্রাঞ্চ? রেনাল আর্টারি। ঠিক আছে, আর ভেনাস জেনেস কি? প্রত্যেকটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে একটা করে ভেন বের হয়। রাইটটা তো ডিরেক্টলি আইবিসি তে ড্রেন করে, কিন্তু লেফটটা কি হয়? রেনাল ভেনে ড্রেন করে। জাস্ট এই যে জায়গাটুকু, একটু এই জায়গাটুকু সুন্দর করে মানে করে রাখবেন। আর যদি ইজিলি যদি দেখতে চান, পাশে ডান পাশে আপনি ধরেন একটা দুটা গুগল থেকে ছবি নিয়ে দেখেন যে হচ্ছে এইভাবে এখানে ড্রেন করে। হ্যাঁ, তাহলেই ধরেন আপনারা বুঝতে পারবেন। কোশ্চেনটা দেখেন, কোশ্চেন সব এই জায়গা থেকে আসে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোশ্চেন সব এই আর্টারি সাপ্লাই, ব্লাড সাপ্লাই থেকে আসে। আচ্ছা, এখন এই কোশ্চেনটা এখানে যেটা করছে যে ভেসেল ইজ রেসপন্সিবল, এখন বলছে যে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে আপনি কাইটা ফেলতে চাচ্ছেন। ঠিক আছে, রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে কাইটা ফেলতে চাচ্ছেন। আচ্ছা, তার কনসালটেন্ট কি করলো? ডিসেক্ট করলো, এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে হচ্ছে গিয়ে আপনি আহ, আচ্ছা, সোজা কথা আমি একটা বলি, রাইট অ্যাড্রেনালেক্টমি করতে গেছে ডক্টর, রাইট অ্যাড্রেনালেক্টমি করতে গিয়ে দেখছে হিউজ ব্লিডিং হচ্ছে, মানে ফ্রম দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড, মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পিছন থেকে ব্লিডিং হচ্ছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পিছন থেকে। তো জিনিসটা কি, রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পিছনে কি থাকে জাস্ট এটা জানতে চাইছে আইবিসি। এই যে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড দেখেন, এই রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা এই এটার সাথে লাগানো, এবং সামনের দিকে পিছনের দিকে একটা আইবিসি থাকে, যার কারণে যদি আমি রাইট অ্যাড্রেনালেক্টমি করতে যাই তাহলে আইবিসি ইনজুরি হবে। এখন আমি যদি আপনাকে বলি যে লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যদি কাটতে যাই তাহলে কি আইবিসি ইনজুরি হয়? এই যে আইবিসি, এই যে লেফট অ্যাড্রেনাল কত দূরে দেখেন। আমরা রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আইবিসির সাথে খুব ক্লোজলি রিলেটেড থাকে। এজন্য আমি রাইট অ্যাড্রেনালেক্টমি করার সময় অনেক সময় দেখা যায় যে ম্যাসিভ রিস্ক অফ ব্লিডিং হয়। ব্লিডিংটা কোত্থেকে আসছে? সোর্সটা কি? আইবিসি। পিছনে থাকে কোনটা? ঠিক আছে, জাস্ট ওইটাই, আর কিছু না। আচ্ছা, এখন এটা জাস্ট সহজ একটা জিনিস বলছে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে মিডল অ্যাড্রেনাল আর্টারি, এটা কোত্থেকে আসছে? ডিরেক্টলি অ্যাওর্টাল ব্রাঞ্চ, ডিরেক্টলি অ্যাওর্টা থেকে আসছে। ঠিক আছে, এখন এটা বলছে যে আপনি রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটা ম্যালিগন্যান্সি হয়েছে, ডিসিশন নিছেন যে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে আপনি কাটা ফেলবেন। এখন নিচের কোন জায়গাটুকু হচ্ছে গিয়ে আপনার যদি করেন তাহলে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে ইজিলি দেখতে পারবেন। অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কোথায় আছে? কিডনিতে। কিডনি কোথায় আছে? বডির পিছনের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, রেট্রোপেরিটোনিয়াল একটা অর্গান। ঠিক আছে, পিছনের ওয়ালে থাকে। তাহলে সামনের দিকে কয়েলস অফ ইন্টেস্টাইন বা এই কোলন এগুলো থাকতেছে। এখন আপনি সামনের দিকে এখানে কি লেখা দেখেন, ভায়া অ্যান ওপেন অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ, মানে আপনি সামনে থেকে ভিতর দিকে আসে ঢুকতে ঢুকতে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে বুঝতে চাচ্ছেন। কোন জিনিসটা যদি আপনি সরান তাহলে ডিরেক্টলি অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা সুন্দর মতো চেহারাটা দেখা যাবে। মানে কি, রাইট কিডনির সামনে কি থাকে? রাইট হেপাটিক ফ্লেক্সার অফ দ্য কোলন, বিশাল বড় একটা কোলন আইসা ওদিক দিয়ে নামবে, তাই না? এই যে দেখেন, এই রাইট হেপাটিক ফ্লেক্সার যেটা আছে, এই ফ্লেক্সারটা তো এখান থেকে ঝুলে আছে, এটা বড় হয়ে এই সুন্দর অ্যাড্রেনাল উপর দিয়ে আইসা ওর সাথে লুপ হয়ে ট্রান্সভার্স কোলন, যদি আপনি এটাকে সরাই ফেলেন তাহলে সুন্দর করে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা এক্সপোজ হবে। হ্যাঁ, ঠিক সেম ভাবে যদি আমি আপনাকে বলি যে লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা সামনের ওপেন অ্যান্টেরিয়র অ্যাপ্রোচে যাচ্ছেন, আপনি কি সরাইলে লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ড পাবেন? এই আপনি যদি স্টমাকটাকে যদি সরাই দেন উইথ লেফট কোলন অফ দ্য ফ্লেক্সার, এই টোটালটাকে আপনি যখন স্টমাকটাকে সামনের দিক থেকে ধইরা, এই যেখান থেকে ধইরা যদি একটা রিট্রাক্টর দিয়ে এরকম টান দেন, তাহলে দেখবেন যে স্টমাক এবং লেফট স্প্লিনিং ফ্লেক্সারটা সরে আসছে এবং এই লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা দেখা গেছে। জাস্ট একটু অ্যাপ্লাইড অ্যানাটমি টাইপের কিছু কোশ্চেন গুলো হয় এরকম, এরকম কিছু অ্যাপ্লাইড অ্যানাটমি টাইপের কোশ্চেন হবে। আচ্ছা, এখন এটা পারবেন। বলছে যে নিচের which of the following structure not directly related to the right adrenal gland? রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে কোনটা ডাইরেক্টলি অ্যাটাচড না? রাইট রেনাল ভেইন। রাইট রেনাল ভেইনটা রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে রিলেটেড, এটা অনেক নিচে থাকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে উপরে। ঠিক আছে, ছবি দেখলেই পারবেন। এখানে একটা কোশ্চেন আছে দেখেন, 48-year-old man newly diagnosed hypertension and pheochromocytoma diagnosis করা হয়েছে, আপনি লেফট অ্যাড্রেনাল
গ্ল্যান্ড কাটা ফেলবেন। এখন কোন জিনিসটাকে যদি আপনি সরান তাহলে লেফট অ্যাড্রিনাল গ্ল্যান্ড এক্সপোজ হবে। কোন জিনিসটা যদি সরাবেন, স্টমাক, স্টমাকের কোন জায়গাটা আছে দেখেন, এই যে স্টমাক, লিভার কালচার অফ স্টমাক, যদি স্টমাক সরাই ফেলেন তাহলে লেফট অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর যদি হেপাটিক ফ্লেক্সর অফ দ্য কোলন সরাই ফেলেন বা রাইট হেপাটিক ফ্লেক্সর সরান তাহলে রাইট গ্ল্যান্ড। জাস্ট এইভাবে, একদম ইজি কোশ্চেন সব। কিন্তু যদি আপনি অ্যানাটমি এবং ছবিটা না দেখেন তাহলে আপনি পারবেন না। এখানে বলছে যে সুপিরিয়র প্যানক্রিয়াস, এই সুপিরিয়র অ্যাড্রিনাল আর্টারি কিসের ব্রাঞ্চ? ইনফিরিয়র ফেনিক আর্টারি ব্রাঞ্চ। মিডলটা কার ব্রাঞ্চ? ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল আর্টারি। ইনফিরিয়রটা কার ব্রাঞ্চ? রেনাল আর্টারি ব্রাঞ্চ। ঠিক আছে? আচ্ছা, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আর আমাদের কিছুই লাগবে না, জাস্ট এই অ্যাবডোমিনের ভিতরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের পজিশনটা কোথায়, অপারেশন করতে গেলে কি সরাইলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড পাবো সামনের দিক থেকে, তারপর হচ্ছে গিয়ে কোনটা ব্লাড সাপ্লাই। ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কিডনি। কিডনি পড়তে গেলে সবার আগে দেখেন আমাদের সিটে আসেন, সিটে যে আছে এই কিডনির সাইজ টাইজ কত, এগুলো আসলে ওরকম লাগে না। হ্যাঁ, রাইট কিডনিটা একটু নিচে থাকে, এটা আমরা সবাই জানি, কারণ রাইট লোব অফ দ্য লিভার দিয়ে জাতা দিয়ে এটা নিচের দিকে নামায় রাখছে। ঠিক আছে? কিডনির জন্য সবার আগে কিডনি পড়তে গেলে আমাদেরকে এখানে লিখাই আছে হাইলামটা কোন লেভেলে থাকে, দুই কিডনির দুই হাইলাম কোন লেভেলে থাকে, এটা আমাদেরকে জানতে হবে। পাশে একটু আলাদা করে লেখাও নিতে পারেন, এখানে লেখাও আছে, এই যে দেখেন লেখা আছে নাম্বার 1 2 তে থাকবে হচ্ছে রাইট হাইলাম, আর নাম্বার 1 এ থাকে লেফট হাইলাম। আর রাইট হাইলামটা তো একটু নিচে থাকবে, তাই না? ওই নাম্বার 1 এবং 2 এর মাঝখানে, বা নাম্বার 2 তে থাকবে রাইটটা আর নাম্বার 1 এ থাকবে লেফট। কিডনি যে রিলেশন আছে, এই রিলেশন থেকে জাস্ট একটা জিনিস করুন, অনলি ওয়ান, সেটা হচ্ছে পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি। পোস্টেরিয়র দুই কিডনিতে সেম, লেফট কিডনি রাইট কিডনি দুইটাতেই পোস্টেরিয়র রিলেশন সেম, কিন্তু এন্টেরিয়র রিলেশন কিন্তু দুইটাতেই ভিন্ন, তাই না? লেফট কিডনির সামনে থাকতেছে কি স্টমাক, স্প্লিন, এইসব জিনিস থাকবে, আর রাইট কিডনির সামনে কি থাকতেছে রাইট হেপাটিক ফ্লেক্সার, তারপর হচ্ছে কি আপনার কি বলে ওইগুলোকে, এই রাইট হেপাটিক ফ্লেক্সার, তারপরে রাইট লোব অফ দ্য লিভার, এগুলো থাকতেছে সামনে, প্যানক্রিয়াস, টেইল, এগুলো থাকতেছে লেফট কিডনিতে। ঠিক আছে? এইভাবে আপনি মানে খুব ইজি আর কি। কিন্তু পোস্টেরিয়র রিলেশন যেটা, এটা দুই কিডনিরই সেম, দুই কিডনিরই একই জিনিস থাকে পোস্টেরিয়র রিলেশন। এই কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেল, সোয়াস মেজর মাসেল আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেল, তিনটা মাসেল থাকবে। আর হচ্ছে রিবস থাকবে, রিবস। এই রাইট কিডনির পোস্টেরিয়র রিলেশন যেটা আছে, এটা খুবই সুন্দর ছবি আছে, আপনি যদি ছবি দেখেন তাহলে পারবেন। এই যে দেখেন একটা ছবি আমি দেখাচ্ছি, যেটা এই যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে রাইট কিডনির পোস্টেরিয়র রিলেশন, মানে কিডনির এই সামনের দিকে আছে, সামনে পিছনের দিকে এটা থাকতেছে। এই যে দেখেন যে মাসেল গুলো আছে না, একদম মিডিয়ালি, কিডনির একদম মিডিয়ালি, মিডিয়াল বর্ডারে থাকতেছে হচ্ছে সোয়াস মেজর, মাঝখানে থাকতেছে কোয়াড্রাটাস লাম্বোরাম মাছ, এবং লাস্টের দিকে থাকতেছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেল। ঠিক আছে? আর এটা আছে দেখেন 11th এবং 12th রিব, 11 12 রিব, এটা কোথায়? 11 এবং 12 নাম্বার রিব হচ্ছে লেফট কিডনি, তাই না? আর অনলি 12 নাম্বার রিব হচ্ছে কোনটা? রাইট কিডনি, কারণ রাইট কিডনিটা নিচে থাকে। ঠিক আছে? এখন দেখেন এই যে 12 লিভটাকে আমরা লিভের নিচে যে জায়গাটা, ওই জায়গাটাকে আমরা কি বলি? সাবকোস্টাল ভেসেলস নার্ভ, এই জিনিসগুলোকে বলি, তাই না? সাবকোস্টাল বলতে সর্বশেষ যে রিবটা আছে, সর্বশেষ যে কোস্টাল সারফেসটা আছে, ওটা ঠিক নিচে কি থাকে? এই 12 রিবের যেহেতু আছে, 12 রিবটার নিচ দিকে সাবকোস্টাল ভেসেলস আর নার্ভ যাচ্ছে, তার ঠিক নিচে আর নার্ভ আছে ইলিও হাইপোগাস্ট্রিক নার্ভ, তার সবার নিচে যাচ্ছে ইলিও ইনগুইনাল নার্ভ। মানে এই সকল জিনিস, এই জিনিসগুলো দা পোস্টেরিয়র রিলেশন অফ কিডনি, বোথ কিডনি সেম, বোথ কিডনি সেম। দুইটা কিডনির পিছন দিয়েই তিনটা মাসেল সেম, সবচেয়ে ভিতরে থাকে সোয়াস মেজর, মাঝখানে কোয়াড্রাটাস লাম্বোরাম, লাস্টে থাকে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস। 11 12 এবং 12 নম্বর রিবস থাকে। আর হচ্ছে কি তিনটা নার্ভ থাকে, সাবকোস্টাল ভেসেলস এর নার্ভ, ইলিও হাইপোগাস্ট্রিক, ইলিও ইনগুইনাল। এই জায়গাটা থেকে অনেকবার কোশ্চেন আসছে, ফলে হুইচ ইজ নট ইন পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি। তারপরে এই জিনিসগুলো এইভাবে কোশ্চেন গুলো আসবে, শুধু পোস্টেরিয়র রিলেশন, অনলি পোস্টেরিয়র রিলেশন করবেন, আর কিছু করবেন না। কিডনি যেটা আছে, কিডনির উপরে এখন আপনারা জিনিস লিখবেন, আপনাদের শীটে আসেন, শীটে কিডনির কাভারিং লিখবেন, কিডনির কাভারিং। এই শীটের যে বাম পাশে ডান পাশে জায়গা আছে, এই ডান পাশে জায়গা আছে, এখানে লিখতে পারেন, বা এই জায়গাতে লেখেন কাভারিং অফ দ্য কিডনি, কাভারিং অফ দ্য কিডনি, হেডিং দেন কাভারিং অফ কিডনি। ঠিক আছে? কাভারিং অফ কিডনি ওইখানে গিয়ে আপনি লেখেন, 1 নাম্বার লেখেন, সিরিয়ালি লিখবেন, উপর থেকে নিচের দিকে লিখবেন। হ্যাঁ, রেনাল প্যারেনকাইমা, উপর থেকে নিচের দিকে লেখেন। প্রথমে লেখেন রেনাল প্যারেনকাইমা, মানে আমি একদম ভিতর থেকে কাভারিং বলতেছি। 1 নম্বরে লেখেন রেনাল প্যারেনকাইমা, তারপর লেখেন ফাইব্রাস ক্যাপসুল, রেনাল প্যারেনকাইমা, তারপরে ফাইব্রাস ক্যাপসুল। ঠিক আছে? তারপর লেখেন পেরিনেফ্রিক ফ্যাট, PERI, পেরি নট প্যারা, পেরিনেফ্রিক ফ্যাট। তারপর লেখেন রেনাল ফাসা, তারপর লেখেন প্যারানেফ্রিক ফ্যাট। আমি আবার বলতেছি, কাভারিং অফ দ্য কিডনি, একটা কিডনি কি কি জিনিস দিয়ে কভার করা থাকে? জিনিসটা হচ্ছে কি ভিতর থেকে বাইরের দিকে, ভিতর থেকে বাইরের দিকে। সবার ভিতরে কি থাকে? কিডনির নিজস্ব কিডনি প্যারেনকাইমা,
জাস্ট তার একদম প্যারান ক্যামের সাথে লাগানোই থাকে হচ্ছে একটা ফাইব্রাস একটা ক্যাপসুল, রেনাল ক্যাপসুল যেটি আমরা বলি সেটাকে। তার বাইরে থাকবে পেরিনেফ্রিক ফ্যাট, তার বাইরে থাকবে রেনাল ফাসা, তার বাইরে থাকবে কি প্যারানেফ্রিক ফ্যাট, ঠিক আছে। এখন পেরিনেফ্রিক যে ফ্যাটটা লিখছেন ওইটা ডান দিক দিয়ে একটা দাগ দেন, দাগ দিয়ে লেখেন কমপ্লিটলি কভার দ্য কিডনি। পুরা কিডনিটার চারপাশে একটা কুশনের মতো কভার করা থাকে কিডনিকে, পেরিনেফ্রিক ফ্যাট, নট প্যারা, পেরি। আর সবার লাস্টে যেটা লিখছেন প্যারানেফ্রিক ফ্যাট, ওইটার পাশে লেখেন নট কমপ্লিটলি কভার দ্য কিডনি, নট কমপ্লিটলি কভার দ্য কিডনি। এটা কি করে? প্যারানেফ্রিক ফ্যাট তার মানে কি জিনিসটা কি বুঝতেছেন? একদম সবার বাইরের লেয়ারটা, মানে আপনার অ্যাবডোমেন এর চারপাশে কিছু ফ্যাট জমা হয়ে কিডনিকে বাইরে থেকে প্রেসার দিয়ে ওই জায়গাটাতে ধরে রাখে। কিডনিকে বাইরে থেকে অ্যাবডোমেনের একদম ফুল পেরিটোনিয়ামের যে পিছনে যে কিডনিটা থাকে ওই একদম বাইরে কিডনির যে জায়গাটা ওই জায়গাটা একদম বাইরে কিছু ফ্যাট জমা হইতে ওই কিডনিটাকে ওই জায়গাতে বিভিন্ন জায়গা থেকে ধাক্কা দিয়ে ধরে রাখে, ঠিক আছে। এই প্যারানেফ্রিক ফ্যাটটা যখন লস হবে, প্যারানেফ্রিক নট পেরিনেফ্রিকটা কিন্তু রেনাল ফাসা যেটা আছে জাস্ট ওটার ভিতরে থাকে, মানে কিডনির ক্যাপসুলের ভিতরে, এবং রেনাল ফাসা, কিডনির ক্যাপসুল, রেনাল ক্যাপসুল এবং রেনাল ফাসা, এই দুটার মাঝখানে থাকতেছে পেরিনেফ্রিক ফ্যাট, এবং সবার বাইরে থাকতেছে প্যারানেফ্রিক ফ্যাট। এই প্যারানেফ্রিক ফ্যাটটা যখন লস হবে তখন এই কন্ডিশনটাকে বলা হয় ড্রুপিং অফ কিডনি। ড্রুপিং আমরা যেরকম করছি না, ড্রুপিং অফ আইলিড টোসিস, মানে আস্তে করে নিচের দিকে নামা যায়। আপনি যদি লেফট কিডনির প্যারানেফ্রিক ফ্যাটের লস হয় তাহলে লেফট কিডনি ড্রুপিং হবে, যে জায়গাটা থাকার কথা ওই জায়গাটা নাই, নিচের দিকে চলে আসবে। এই জায়গাটা আসে, এই জায়গাটা অনেকবার পরীক্ষাতে আসছে, ঠিক আছে। যে কিডনি আপনার করছেন কেউবি রিজনে একটা এক্সরে করছেন, এক্সরে করে দেখছেন যে বাম পাশের কিডনিটা অনেক নিচে নামে ঝুলে পড়ছে, ড্রুপিং হয়ে গেছে। এখন নিচের কোন জিনিসটার কারণে ড্রুপিং হয়েছে? লস অফ পেরিনেফ্রিক ফ্যাট, লস অফ প্যারানেফ্রিক ফ্যাট, লস অফ ক্যাপসুল, লস অফ রেনাল ভেইন ডিসকানেকশন, এরকম থাকবে, এভাবে বলবো। আচ্ছা, এখন পোস্টাল রিলেশন আমরা পড়ছি, রেনাল কাভারিংও পড়ছি, ঠিক আছে। আচ্ছা, এখন কিডনির যে আমরা করলাম না, ওই যে ফাসা যেটা পড়ছি রেনাল ফাসা, ওই রেনাল ফাসাটাকে বলা হয় জেরোটা ফাসা, ফাসা অফ জেরোটা। এটা একটু মনে রাখেন, একটা কোশ্চেন সলভ করলে বুঝতে পারবেন। ওই কোশ্চেনটা আলাদা করে একটু পড়ে রাখবেন। রেনাল ফাসা, রেনাল ফাসাটা কি দেখেন, আমি একটা জিনিস বলি, আপনার হচ্ছে গিয়ে কিডনিকে চারপাশ দিয়ে যে ইটা ধরে রাখবে, ওই আপনার যে রেনাল ক্যাপসুলটা কোথায়? রেনাল প্যারেনকাইমার ভিতরেই, এর ঠিক পরেই রেনাল ক্যাপসুল, তারপরে পেরিনেফ্রিক ফ্যাট। ওই রেনাল ক্যাপসুলটা যখন চারপাশে ধরে রাখে বা কভার করে রাখে, ওই রেনাল ক্যাপসুল এর পিছনের যে জায়গাটা, ওই খালি জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে ফাসা অফ জেরোটা বা জেরোটা ফাসা, ঠিক আছে। আমরা কোশ্চেন সলভ করি, দেখেন a 44-year-old man stabbed in the back of the left kidney, পিছন থেকে স্ট্যাব খাইছে, একটা হেমাটোমা ফর্ম হইছে। বলছে যে একটা ছোট্ট ফাসা আছে, যেই ফাসার উপরে হেমাটোমাটা মানে কন্টেইন হবে। মানে পিছন থেকে যদি মারে তার মানে কি, কোন ফাসা? ওয়াল্ডার ফাসা না, সিপসন ফাসা না, বাক ফাসা না, জেরোটা ফাসা এক্সক্লুশন মেথডে আপনারা পারবেন, সবগুলা ভাষা আমরা পড়াইছি। ওয়াল্ডার ফাসা কই থাকে? রেকটামের সামনে, পিছনে। ডিনন ভিলার কই থাকে? রেকটামের সামনে। বাক ফাসা কই থাকে? পেনিসে। সিপসন ফাসা কই থাকে? ক্লাভিপেক্টোরিয়ালে, এই যে অ্যাপেক্স অফ দ্য লাংয়ে, ঠিক আছে। আর জেরোটা ফাসা এই জায়গাতে থাকে, ঠিক আছে, পোস্টেরিয়র অফ দ্য কিডনি। এখন দেখেন কি লেখছে, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ডাজ নট লাই পোস্টেরিয়র অফ দ্য রাইট কিডনি। সুন্দর করে লিখে দিবেন টেনসিভ। কেন? রাইট কিডনিতে তো টেনসিভ থাকে না, বাকি সব থাকে দেখেন রাইট কিডনির পিছনে। তারপরে এই কোশ্চেনটাতে কি লেখছে দেখেন, ওই একই জিনিস, কোন রিপ থাকে কোন রিপ থাকে না, জাস্ট এটা, আর কিছু না। তার মানে আমরা কি পড়তেছি, পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি খুব ভালো করে আমরা পারলাম। তারপরে কাভারিং অফ দ্য কিডনি আমরা পড়লাম। কাভারিং অফ দ্য কিডনির মধ্যে কোশ্চেন গুলো এইভাবে আসতে পারে যে এটার মাঝখানে কি, এটার মাঝখানে কি, জাস্ট এইভাবে লিখতে পারে যে পেরিনেফ্রিক ফ্যাট এর জন্য নিজের কোন কথাটা সত্য, অনেক কিছু লিখে দিল, সত্য হবে কোনটা, যে পেরিনেফ্রিক ফ্যাট লাইজ ইন বিটুইন রেনাল ক্যাপসুল এন্ড রেনাল ফাসা, এটা হবে ট্রু অ্যান্সার। এরকম করে কোশ্চেন আসতে পারে, বা কোশ্চেন আসতে পারে যে পেরিনেফ্রিক ফ্যাট কভারস দ্য হোল কিডনি, কথাটা ট্রু না ফলস, বা কোন একটাতে আসবে যে নিচের কোনটা ট্রু, এর মধ্যে একটা জায়গায় লেখা থাকবে যে পেরিনেফ্রিক ফ্যাট কভারস দ্য হোল কিডনি, এটা ট্রু, নট প্যারানেফ্রিক। মনে রাখবেন, প্যারানেফ্রিকটা টোটালটাকে কভার করে না, পেরিনেফ্রিকটা টোটালটাকে কভার করে। কিন্তু প্যারানেফ্রিকটা যদি লস হয়ে যায় তাহলে ড্রপিং অফ কিডনি হয়, মানে কিডনিটা নিচের দিকে ঝুইলা পড়ে যায়, ঠিক আছে। এখন আমরা আসি ইরোটার, সবাই চলে আসেন। ইরোটার থেকে আপনি জাস্ট করবেন, ইরোটারের লেন্থ 25 থেকে 35 সেন্টিমিটার, একটা ইরোটারের লেন্থ 25 থেকে 35। আর লাইনিং এপিথেলিয়াম কি ট্রানজিশনাল এপিথেলিয়াম, তার মানে কার্সিনোমা হলে ট্রানজিশনাল সেল কার্সিনোমা, ঠিক আছে। আর তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে জিনিসটা দাগ দিবেন 3 নাম্বারটা,
রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার ইরোটারটা ওভারলাইং ট্রান্সভার্স প্রসেস অফ L2 টু L5, মানে লাম্বার 2 এবং লাম্বার 5 এর যে ট্রান্সভার্স প্রসেস আছে এই সোজা ইরোটারটা নামে, দুই পাশে দুইটাই সেম জায়গা দিয়ে নামে। এই জন্য একটা জিনিস চিন্তা করো তো, আমরা যদি ইরোটারে স্টোন আছে কিনা এটা খুঁজতে চাই, তাইলে যদি আমরা এক্সরে করি ইরোটারের স্টোন গুলো তো এই কিডনি এবং এই যে ইরোটার এগুলোর স্টোন গুলো কেমন কালার হবে, একটু কালো কালো কালার থাকে না ইউজুয়ালি। তো ওই স্টোন গুলো যদি আমি খুঁজতে চাই তাহলে কিসের এগেইনস্টে আমি স্টোনটাকে খুব স্পষ্ট ভাবে দেখতে পাবো? আমি যদি এক্সরে করি, এক্সরেতে বোনসের কালার কি হয়? সাদা, তাই না? আমি যদি সাদার এগেইনস্টে যদি একটা কালো থাকে তো ওইটাকে আমি ভালো করে দেখতে পাবো। ঠিক আছে, আমরা ইউজুয়ালি এখান থেকে কোশ্চেন গুলো আসে যে ইরোটারটা যেহেতু নাম্বার 2 3 4 5 এইগুলা ট্রান্সভার্স প্রসেসের সামনে দিয়ে নামে, তো আমি যদি এক্সরে করি, এক্সরে করে যদি দেখি যে একটা শ্যাডো আছে এই নাম্বার 2 4 5 এর 2 3 4 5 এর জায়গায়, তাহলে আমরা ওই জায়গায় আইডেন্টিফাই করতে পারি স্টোনটাকে। তো এই জন্য অনেক সময় এই কোশ্চেনটা অনেক সময় আসে যে নিচের কোন জায়গাটা বা কোন স্টেমটা ইরোটারিক স্টোনটাকে ডিটেক্ট করার জন্য ব্যবহৃত হয়। অপশনে যেখানে থাকবে যে ট্রান্সভার্স প্রসেস অফ L2 টু L5, এটা হবে आंसर। ঠিক আছে, আচ্ছা তারপরে আপনারা যেটা করবেন, এই দেখেন লাইস anterior to the bifurcation of the iliac vessel। ইরোটারটা আইলিয়াক ভেসেল যেটা আছে, কমন আইলিয়াক আর্টারি যখন ভাগ হয়, কমন আইলিয়াক ভেইন আইলিয়াক আর্টারি ওই জায়গাতে বাইফার্কেশন ইরোটারটা থাকে। এই যে যদি এই কোশ্চেনটা এই ছবিটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে কমন আইলিয়াক ভেইন যেটা, এই যে ধরেন আপনার কমন আইলিয়াক ভেইন, এটা ধরেন বাইফার্কেশন হচ্ছে কোথায়? এই যে এই জায়গাতে, এই যে ইরোটারটার নামছে দেখছেন, একটা ইরোটার এই যে সব কিছু পিছন দিয়ে কিডনি থেকে নামলো, এই যে কিডনি থেকে ইরোটার নামছে নামছে নামছে, এই যে যেখানে বাইফার্কেশন হয়ে গেছে এই জায়গা দিয়ে ইরোটারটা আস্তে করে নামছে। এই যে বাইফার্কেশন, এই বাইফার্কেশন দিয়ে ইরোটার নামছে, এই যে একটা এই যে ইরোটারটা। বাইফার্কেশন বলতে কি? এই যে এক্সটার্নাল ক্যারোটিড, সরি এক্সটার্নাল আইলিয়াক ইন্টারনাল আইলিয়াক, এই বাইফার্কেশন এখানে সামনে দিয়ে ইরোটারটা নামে, সামনে দিয়ে নামে নট পিছন দিয়ে। ইউজুয়ালি পিছন দিকে থাকে, সব কিছু পিছন দিয়ে থাকবে, যে রেট্রোপেরিটোনিয়াল পিছন দিকে আস্তে 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 সামনে, তারপরে ব্লাডারটা যেহেতু সামনে আছে তো এই বাইফার্কেশনের জায়গাতে সামনের দিকে আইসা ব্লাডারের ট্রাইগনের ভিতর ঢুকে যায়। ঠিক আছে, এইভাবে হচ্ছে ওর কোর্স ইরোটার। আর কিছু দরকার নাই। সবার লাস্টে যে লাইনটা আছে এই যে লাইনটাকে হাইলাইট করেন, লাইস বিনিথ দ্য ইউটেরাইন আর্টারি। এটার পাশে একটা মিনিমিক লেখেন, ওয়াটার আন্ডার দ্য ব্রিজ। ওয়াটার আন্ডার দ্য ব্রিজ মানে কি? ব্রিজের নিচে পানি আছে। পানি মানে মানে ইউরিন, ইউরিন মানে তো পানি, তাই না? তার মানে কি ওয়াটার, আমি যদি ব্রিজটা ইউটেরাইন আর্টারি দিয়ে বানাই তাহলে ব্রিজের নিচে পানি আছে, তার মানে ওয়াটার আন্ডার দ্য ব্রিজ। তার মানে উপরে থাকতেছে আর্টারি, ইউটেরাইন আর্টারি, নিচে থাকতেছে হচ্ছে কি ইউরেটার। এটা অনেকবার কোশ্চেন আসছে যে ইউরেটার উপরে না ইউটেরাইন আর্টারি উপরে। অলওয়েজ ইউটেরাইন আর্টারি নিচ দিয়ে ইউরেটার যায়, এই জিনিসটা মনে রাখবেন। কোশ্চেন আশা করি সব পারবেন। এখানে জাস্ট লিখছে যে ইউরিনারি ব্লাডারের কোন জায়গা দিয়ে ইউরেটারটা ঢুকে, কোন জায়গা দিয়ে ঢুকবে, ট্রাইগোনাল যে বেস দিয়ে ঢুকবে এই জায়গাটাই আসছে, এখানে আর কিছুই না। এখানে আসছে যে ইউরেটারটা, আর ইউরেটারের ব্লাড সাপ্লাইটা কেমন জানেন আমি আপনাকে বলি। যেহেতু অনেক লম্বা একটা জিনিস, ইউরেটার অনেক বড়, উপর থেকে কিডনি থেকে নামে একদম পেলভিক রিজনে ঢুকছে, ও যেই যেই রাস্তা দিয়ে আসে ওই পাশের ভেসেল গুলো থেকে ব্লাড সাপ্লাই নেয়, মানে যেটাকে আমরা বলি সেগমেন্টাল। যখন কিডনি থেকে বেরোইছে তো কিডনির কিছু রেনাল আর্টারির কিছু ব্রাঞ্চ ওকে দিছে, তারপরে যখন এই যে মাঝখানের দিকে আসছে তখন অ্যাবডোমিনাল আর্টারি থেকে যে গোনাডাল আর্টারি বা এখান থেকে কিছু ব্রাঞ্চ আসছে, যখন এদিক দিয়ে ঢুকছে ব্লাডারের কাছে, তখন ব্লাডারের কাছে আসে ব্লাডারের যে ব্লাড সাপ্লাই সুপিরিয়র ভেসিকুলার ইনফিরিয়র ভেসিকুলার আর্টারি ওইগুলো আসে কিছু ব্লাড সাপ্লাই দিছে, এরকম করে সেগমেন্টাল ব্লাড সাপ্লাই। সিঙ্গেল কোন ব্লাড সাপ্লাই নেই, যে যখন যে রাস্তা দিয়ে আসতেছে ওই রাস্তার ব্লাড সাপ্লাই গুলো। আমি যদি এখন বলি যে একটা কিডনি এই জাস্ট পেলভিস থেকে নামার পরেই যে ইউরেটারটা শুরু হয়েছে একদম প্রক্সিমাল ইউরেটার, ওর ব্লাড সাপ্লাই কি? আপনি বলবেন যে রেনাল আর্টারি, সাম ব্রাঞ্চ অফ দ্য রেনাল আর্টারি। আমি যদি বলি যে আপনার একদম যখন ইউরেটারটা যখন পেলভিসের ভিতরে ঢুকে যখন ব্লাডের ভিতরে ঢুকতেছে ওই জায়গাটা মানে একদম ডিস্টাল ইউরেটারের ব্লাড সাপ্লাই কি? আপনি বলবেন যে সুপিরিয়র ভেসিকুলার আর্টারি। ঠিক আছে, এইভাবে ওইরকমই কোশ্চেন আর কি। এই দেখেন 125 নম্বর কোশ্চেনটাতে কি আছে, এটা কিউবি এক্সরে কোশ্চেন। কিউবি এক্সরে করে লেখছে যে হুইচ অফ দ্য ফলোইং লোকেশন ইজ দ্য স্টোন ইজ মোস্ট লাইকলি টু বি ভিজুয়ালাইজড। অ্যানসার কি হবে? L2 টু L5 এর ট্রান্সভার্স প্রসেস, একটু আগে যেটা পড়াইলাম। ঠিক আছে, আর কিছু না, ওই জিনিসটা পারবেন। এখন বলছে কি এই 126 নম্বর কোশ্চেন, যেটা 126 নম্বর কোশ্চেন দেখেন, এই কোশ্চেনটাতে এটা আসলে একটু কোশ্চেন একবার আসলে দেখে দিয়ে দিছি। এখানে বলছে যে নিচের কোন জিনিসটা ইউরেটারের সাথে রিলেটেড না বা ইউরেটারের রিলেশনে নাই? ঠিক আছে, অ্যানসার হবে এ, রাউন্ড লিগামেন্ট। এটা ফলস। আর ব্রড লিগামেন্ট ইউরেটারের সাথে আছে, নট রাউন্ড লিগামেন্ট। ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইউরেটারের সাথে আছে, কারণ ইন্টারনাল আইলিয়াক আর্টারির সামনে দিয়ে ইউরেটার নামতেছে। ওভারিয়ান আর্টারি এটাও আছে। পেরিটোনিয়াম
জাস্ট পেরিটোনিয়ামের পিছন দিয়ে এটা নামতেছে। সিগময়েড কলন মেসোকলন যেটা কোথায় থাকে, লেফট সাইড অফ লেফট স্যাক্রোইলার জয়েন্টের ওখানে থাকতেছে সিগময়েড মেসোকলন, তাই না? ওইটা ঠিক সামনে থাকতেছে ইউরেটার। এই যে দেখুন সিগময়েড কলন, এই এখানে সিগময়েড মেসোকলন থাকতেছে, এখানে হচ্ছে কি আমার ইউরেটারটা থাকতেছে। তার মানে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, দুটো লিগামেন্ট আপনারা জানেন, ব্রড লিগামেন্ট অফ দ্য ইউরেটাস, রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউরেটাস। রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউরেটাসের সাথে কোনো সম্পর্ক নাই ইউরেটারের। একটা জিনিস মনে রাখেন, ব্রড লিগামেন্টের সাথে আছে। এই রাউন্ড টাকা এটা পাশে লেখেন ব্রড, তাহলে ওটা ট্রু হইতো, ঠিক আছে? কিন্তু এখানে রাউন্ড লিগামেন্টটা ফলস। এখন দেখেন, ফ্রম হুইচ এমব্রিওলজিক্যাল স্ট্রাকচার ইউরেটার ডিরাইভড, এইখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাতে আপনি কিডনির ডেভেলপমেন্ট লিখবেন। কিডনি এবং ইউরেটার এইগুলা সবকিছু ডেভেলপমেন্ট লাগবে, ঠিক আছে? লেখেন ডেভেলপমেন্ট অফ দা কিডনি, ডেভেলপমেন্ট অফ দা কিডনি, এই ফাঁকা জায়গাতে। সবাই হ্যাঁ, সবাই শুনতে পারতেছেন তো? সিফাত ভাই শুনতে পারতেছেন? জি ভাই। আচ্ছা, না বুঝলে বললেন। তারপরে এখানে ধরেন লেখা আছে এই যে ফাঁকা জায়গাটা, এখানে আমি একটা ডেভেলপমেন্ট লিখে দিব। এইবার কোশ্চেন কঠিন হয়েছে, সবাই বলতেছে অ্যানাটমি, কারণ কি এবার এমব্রিওলজি থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? এই জিনিসগুলো পড়তে হবে এমব্রিওলজি। কিন্তু দেখা গেছে যে রিকল সলভ করার সময় দেখা গেছে যে অনেক এমব্রিওলজির কোশ্চেন একটু সংখ্যায় কম, খুবই কম আসে, অ্যানাটমি থেকে এমব্রিওলজি খুব একটা আসে না, কিন্তু এবার একটু বেশি দিয়ে দিচ্ছে, যার কারণে কম আসে এবং কম করার কারণে এমব্রিওলজিটা মিস হয়ে গেছে অনেক। লেখেন ডেভেলপমেন্ট অফ কিডনি, লেখা যদি দুইটা দাগ দেন সুন্দর মতো আগের মতো। বাম পাশে লেখেন ইউরেটারিক বার্ড, ইউরেটারিক বার্ড। ডান পাশে লেখেন মেটানেফ্রোস, মেটানেফ্রোস। আবার আমি বলতেছি, ডেভেলপমেন্ট অফ দ্য কিডনি, বাম পাশে লেখেন ইউরেটারিক বার্ড, ডান পাশে লেখেন মেটানেফ্রোস। ইউরেটারিক বার্ডের পাশে লেখেন কালেক্টিং পার্ট, মানে কিডনির কালেক্টিং পার্ট গুলো আসবে এখান থেকে। আর মেটানেফ্রোসের পাশে লেখেন এক্সক্রিয়েটরি পার্ট, মানে এক্সক্রিয়েটরি পার্ট গুলো আসবে ওইখান থেকে, মেটানেফ্রোস থেকে, ঠিক আছে? আমি আবার বলতেছি, ডেভেলপমেন্ট অফ দ্য কিডনি, এরকম দুইটা দাগ দেন, দাগ দিয়ে বাম পাশে লেখেন ইউরেটারিক পার্ট, ডান পাশে লেখেন মেটানেফ্রোস। ইউরেটারিক পার্ট থেকে আসবে কালেক্টিং পার্ট, মেটানেফ্রোস থেকে আসবে এক্সক্রিয়েটরি পার্ট। এখন কালেক্টিং পার্ট কি কি, ঠিক আছে? লেখেন সিটি মানে কি, কালেক্টিং টিউবুল, সিটি, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস, ইউরেটার। আবার বলি, সিটি, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস, ইউরেটার। এইগুলাকে একসাথে বলা হয় কালেক্টিং পার্ট অফ দ্য কিডনি। আপনারা কি, আমি আবার বলতেছি, ডেভেলপমেন্ট অফ দ্য কিডনি, বাম পাশে লিখবেন ইউরেটারিক বার্ড, যেখান থেকে আসবে কালেক্টিং পার্ট। ওই ইউরেটারিক বার্ডের পাশে একটা স্ল্যাশ দিয়ে লেখেন মেজোনেফ্রিক ডাক্ট, মেজোনেফ্রিক ডাক্ট মানে ইউরেটারিক বার্ডটাকে মেজোনেফ্রিক ডাক্ট বলে, বা মেজোনেফ্রিক ডাক্ট থেকে ইউরেটারিক বার্ডটা তৈরি হয়। ইউরেটারিক বার্ড আমরা বলছি লিভার তৈরি হয় হেপাটিক বার্ড থেকে, প্যানক্রিয়াস তৈরি হয় প্যানক্রিয়াটিক বার্ড থেকে, ঠিক আছে? এরকম কিডনির একটা কিডনির ডেভেলপমেন্টের একটা জায়গা আছে, এর নাম হচ্ছে ইউরেটারিক বার্ড, যেটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট থেকে আছে, নট মেটানেফ্রিক, মেজোনেফ্রিক ডাক্ট। ওই ইউরেটারিক বার্ড এটার পাশে একটা স্ল্যাশ দিয়ে লেখেন মেজোনেফ্রিক ডাক্ট, যেটাই যে কোনো একটাই বলেন। তার মানে ইউরেটারিক বার্ড বা মেজোনেফ্রিক ডাক্ট থেকে আসতেছে কালেক্টিং পার্ট। কালেক্টিং পার্টের মধ্যে কি কি আছে? সিটি মানে কালেক্টিং টিউবুল, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস, ইউরেটার। আর ডান পাশে কি বলছিলাম, মেটানেফ্রোস। ওই মেটানেফ্রোস থেকে আসতেছে এক্সক্রিয়েটরি পার্ট, ওটার পাশে ইজ ইকুয়াল টু লেখেন হোল নেফ্রন, হোল নেফ্রন, হোল নেফ্রন মানে নেফ্রনের যত পার্টই বলুক আপনাকে, পিসিটি, ডিসিটি, লুপ অফ হেনলি, কালেক্টিং ডাক্ট, যাই বলুক, আসবে কোত্থেকে? মেটানেফ্রোস। তার মানে এখন তাহলে আমি যদি বলি যে ইউরেটার কোত্থেকে ডেভেলপ করে, আপনি বলবেন ইউরেটারিক বার্ড অথবা মেজোনেফ্রিক ডাক্ট। আমি যদি বলি আপনাকে যে এই মেজর এন্ড মাইনর ক্যালিক্স কোত্থেকে ডেভেলপ করে, আপনি বলবেন ইউরেটারিক বার্ড অথবা মেজোনেফ্রিক ডাক্ট। ওই মেজোনেফ্রিক ডাক্ট থেকে ইউরেটারিক বার্ডটা তৈরি হয়, মানে মেজোনেফ্রিক ডাক্টের একটা কন্টিনিউশন হচ্ছে ইউরেটারিক বার্ড, তো বার্ডের মতো হয়ে একটা গোল বেলুনের মতো হয়ে যায়। আমি যদি বলি যে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি এর ডেভেলপমেন্ট কি, কোত্থেকে ডেভেলপ করবে, আপনি বলবেন কি মেটানেফ্রোস থেকে ডেভেলপ করবে, মেটানেফ্রোস। এইভাবে ডেভেলপমেন্ট গুলো আসে। আশা করতেছি পরের গুলো সব পাইরা যাবে সুন্দর মতো। একটা কোশ্চেন সোজা বলছে, লেফট হেমিকোলক্টমি করতে গেছে, লেফট হেমিকোলক্টমি করতে গিয়া লেফট কোলন সরাইছে, লেফট কোলন সরানোর পরে নিচের কোন জিনিস ইনজির হওয়ার চান্স আছে? লেফট কোলনের পিছনে কি থাকে? লেফট ইউরেটার। রাইট কোলনের পিছনে কি থাকে? রাইট ইউরেটার। সোজা কথা, একটু ওই যে আগের দিকে যখন কোলন করা যায় তখন বলছিলাম না
যে কোলনিক সার্জারি করতে গেলে যদি আপনি লেফট কোলন সরান তাহলে লেফট ইউরেটার রাইট কোলন সরালে রাইট ইউরেটার নষ্ট হয় বা রিস্ক অফ ইনজুরি থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লাডার। সবাই ব্লাডারে চলে আসেন। ব্লাডারের পাশে যে নিচে খালি জায়গাটা আছে, ব্লাডারের পাশে যে নিচে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাতে একটা কথা লেখেন। আমরা জানি কি ব্লাডার জিনিসটা কি, একটা ইউরিনারি ব্লাডার এর মাঝখানে থাকতেছে কি ট্রাইগন, বা বেজ অফ দ্য ব্লাডার ট্রাইগন, আর বাকিটুকু হচ্ছে গিয়া থলে ট্রাইগনের পাশে যে জায়গাগুলো থাকে। হ্যাঁ, তো মানে ব্লাডার ওয়াল প্রপার বলে যেটাকে। তো নিচে লিখবেন ব্লাডারের নিচে যে খালি জায়গাটা আছে, ছোট্ট একটা লাইন লেখাবো, এখানে লেখেন ট্রাইগন is equal to developed from mesoderm. Trigon is equal to developed from mesoderm. আর কমা দিয়ে লেখেন rest of UB মানে rest of the urinary bladder developed from endoderm. কি মানে ইউরিনারি ব্লাডার ডেভেলপমেন্ট শেষ করে দিলাম এক লাইনে। মানে ইউরিনারি ব্লাডারটা যেহেতু ব্লাডার ওয়াল এবং ট্রাইগন দুটো জিনিস নিয়ে তৈরি, তো ট্রাইগনটা আসবে মেসোডার্মাল অরিজিন, আর বাকি সবকিছুই আসবে হচ্ছে কি এন্ডোডার্মাল অরিজিন। জাস্ট এই এটুকু করলে হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এই ব্লাডারের যে অ্যাপেক্সটা, ওই ট্রাইগন যেটা আছে, ট্রাইগনটা কেমন তিন কোণা, মানে এই যে এরকম এরকম এরকম, এটা একটা অ্যাপেক্স থাকবে না, ওই অ্যাপেক্সটা মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট ডিউরিং ডেভেলপমেন্ট this was the site of urachus, এই জায়গাটা থাকবে। জাস্ট লাস্টের লাইন কন্টিনিউয়াস উইথ দ্য অ্যাপেক্স অফ দ্য মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, মানে ট্রাইগনের কথাটা বলছে। ট্রাইগনটা যে অ্যাপেক্সটা আছে, ওই অ্যাপেক্সটা মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট নামে থাকে, এবং যখন ডেভেলপমেন্টাল স্টেজে ওটাকে বলা ইউরাকাস। মানে দেখেন আমি যদি বলি এই যে এটা যদি একটা ট্রাইগন আঁকি, ট্রাইগন, এই যেটা ট্রাইগন, আর ধরেন এই পুরোটাই হচ্ছে ধরেন ব্লাডার, দেখবি হিরোটার নামলো, ঠিক আছে, এটা ধরেন ব্লাডার। হ্যাঁ, এই যে অ্যাপেক্সটা আছে ট্রাইগনের, ট্রাইগন কিন্তু পোস্টেরিয়র ওয়ালে আছে, পোস্টেরিয়র ল্যাটারাল ওয়ালে। ওই পোস্টেরিয়র ওয়ালে এই ট্রাইগনটা পিছন দিক দিয়ে আপনার মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট নামে আম্বিলিকাসের সাথে যুক্ত থাকে। মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট নামে একটা লিগামেন্ট দিয়ে আম্বিলিকাসের সাথে এই ট্রাইগনটা যুক্ত থাকে। ঠিক আছে, এখন এই মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্টটা কি অবলিটারেটেড একটা লিগামেন্ট। অবলিটারেটেড মানে কি, মানে প্যাটেন্ট না, ভিতরে ফাঁকা জায়গা নেই, চুপসায় গেছে, এটা হচ্ছে অবলিটারেটেড। এই অবলিটারেটেড যদি না থাকে, যদি প্যাটেন্ট থাকে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্টটা, তখন এটাকে কি বলে, ওই যে আমরা বলছিলাম না এই প্যাটেন্ট ইউরাকাস, এটাকে আমরা কি বলবো প্যাটেন্ট ইউরাকাস। মানে একটা বাচ্চা আপনার কাছে আসছে, জন্মের পরে আসার পরে দেখতেছেন যে আম্বিলিকাস দিয়ে সেরাস ফ্লুইড বের হইতেছে, ওয়াটার লাইক ফ্লুইড, তার মানে কি ইউরিন বের হইতেছে, তার মানে এই পেশেন্টের কি আছে, ওই যে আম্বিলিকাসের ব্লাডারের সাথে যে একটা রিলেশন ছিল মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট দিয়ে, ইউরাকাসটা যেটার নাম, ওটা প্যাটেন্ট আছে, মানে প্যাটেন্ট ইউরাকাস, জাস্ট এটাই, আর কিছু না। ঠিক আছে, আর সবার লাস্টে যদি লাইনটা রাখ দিবেন ইমটি ব্লাডার, ব্লাডারটা যখন খালি থাকবে তখন ইউরেটারি ওরিফিস দুইটার দূরত্ব হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার, 2 থেকে 3 সেন্টিমিটার, আর যখন ডিসটেন্ডেড থাকবে তখন 5 সেন্টিমিটার। জাস্ট এটাই, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা আইডেন্টিফাইং পয়েন্ট, যে ব্লাডারের ভিতরে রিটেনশন অফ দ্য ইউরিন হয়েছে নাকি হয়নি। কথা বুঝতে পারছেন? আপনি ব্লাডারের যদি এক্সরে করেন, অথবা যদি ব্লাডারের আলট্রা করেন, অথবা ব্লাডারের সিটি এমআরআই করেন, তাহলে আপনি দেখবেন যে ব্লাডারের দুই ইউরেটারি ওরিফিসের মধ্যে দূরত্ব কত। যদি 2 থেকে 3 সেন্টিমিটার হয় তার মানে নরমাল, মানে নরমাল ওরিফিস। আর যদি 5 সেন্টিমিটার হয় বা তার চেয়ে অনেক বেশি হয়, মোর দ্যান 5 সেন্টিমিটার হয়, তার মানে ব্লাডার ফুল হয়ে গেছে, অথবা আস্তে আস্তে আরো বেশি বড় হচ্ছে, মানে ডিসটেনশন হচ্ছে, মানে রিটেনশন হচ্ছে। ঠিক আছে, ব্লাডারের ব্লাড সাপ্লাই জানেন, সুপিরিয়র ইনফিরিয়র ভেসিকুলার আর্টারি, এগুলো আমরা সবই পড়ছি। সুপিরিয়র ভেসিকুলার আর্টারি কিসের পাশ, ইনফিরিয়র ভেসিকুলার আর্টারি কিসের পাশ, সব ইন্টারনাল আর্টারি ব্রাঞ্চের মধ্যে লিখে দিয়েছিলাম। ভেনাস ভেনাস সেম, লিম্ফেটিক ড্রেনেজ মানে আইলিয়াক লিম্ফ নোড, এগুলো আর কিছু নাই। ইনারভেশন যেটা আছে এখানে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। ইনারভেশন আমরা এখান থেকে দুইটা জিনিস পড়বো, আগে আমরা পড়াইছি নার্ভ অফ ইমটিং, নার্ভ অফ ফিলিং। ইমটিং মানে প্রস্রাব করে দিবে, মানে ইউরিনেশন করবে, মানে কোনটা প্যারাসিম্প্যাথেটিক, পি ফর পি, প্যারাসিম্প্যাথেটিক ফর ধরেন প্রস্রাব করা, অথবা ধরেন করা, খালি করা, যেটাকে বলা নার্ভ অফ ইমটিং। তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বডিতে যত জায়গা আছে সবটার কাজ হচ্ছে কি, যে কোনো কিছুরই সিক্রেশন, মানে ইউরিনের ব্লাডার হলে ওখান থেকে ইউরিন সিক্রেশন, মানে রেকটাম হলে ওখান থেকে কি এই ফিসেস সিক্রেশন, যে কোনো ধরনের গ্ল্যান্ড হলে ওটা থেকে গ্ল্যান্ডের সিক্রেশন। ঠিক আছে, সব কিছু করে কে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ।
তার মানে যেটাকে আমরা বলি কি খালি করে দেয়, নার্ভ অফ এমটি। এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভটার নাম কি? পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। আমরা আগেই পড়ছি পেলভিক অর্গানের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, যেটা রুট ভ্যালু কত? স্যাক্রাল 2 3 4। রুট ভ্যালু কত? স্যাক্রাল 2 3 4। ঠিক আছে। এখন আর সিম্প্যাথেটিক সাপ্লাই কি? ওই নাম্বার 1 এন্ড নাম্বার 2 হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, যেটা নাম্বার 1 2 3 পড়ছিলাম না, এর মধ্যে নাম্বার 1 এবং নাম্বার 2 হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। জাস্ট হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাসটা মনে রাখেন। এটাকে বলা হয় নার্ভ অফ ফিলিং, মানে কিডনির কে মানে ভরে রাখবে ও হচ্ছে কি ওই প্যারাসিম্প্যাথেটিক উল্টা কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন তো, কিডনির ইউরিনারি ব্লাডারের মাসেলটার নাম কি? ডেড ট্রুসার মাসেল, তাই না? আর এরকম একটা সেম নামের একটা মাসেল আছে স্ক্রোটাম, ওটার নাম কি? ডার্টস মাসেল। এই দুটো গোলায় ফেলেন না কিন্তু। ইউরিনারি ব্লাডারের মাসেল নাম হচ্ছে ডেড ট্রুসার মাসেল, আর স্ক্রোটামের মাসেল নাম হচ্ছে ডার্টস মাসেল। যদি আমার ডেড ট্রুসার মাসেল কন্ট্রাক্ট করে, ঠিক আছে, তাইলে স্ফিংটার খুলে যায়। কথা বুঝেন কিন্তু, ডেড ট্রুসার মাসেল কন্ট্রাক্ট করলে ইউরেথ্রাল স্ফিংটার খুলে যাবে। নাহলে আমি যেভাবে বলি এভাবে লিখে রাখেন আমার বাংলা কথাটা। ডেড ট্রুসার মাসেল কন্ট্রাক্ট করলে ব্লাডার ইউরেথ্রাল অরিফিসটা খুলে যাবে, ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। তার মানে ইউরিনেশন হবে। তার মানে ইউরিনেশন হওয়া কার কাজ? প্যারাসিম্প্যাথেটিক। আমি যদি বলি যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ দ্য ইউরিনারি ব্লাডার কজেস ডেড ট্রুসার মাসেল কন্ট্রাকশন, এটাও ট্রু। আমি যদি বলি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ দ্য ইউরিনারি ব্লাডার কজেস ইউরিনেশন, এটাও ট্রু। তার মানে কি দাঁড়ালো? ইউরিনারি ব্লাডারের মাসেল কন্ট্রাক্ট করলে চাপ দিলে নিচের চ্যানেলটা খুলে যাবে, আর যদি রিল্যাক্স করে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। রিল্যাক্স করা কার কাজ? সিম্প্যাথেটিক। আর কন্ট্রাকশন করে কার কাজ? প্যারাসিম্প্যাথেটিক। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। বা এইভাবে আপনি লিখতে পারেন যে প্যারাসিম্প্যাথেটিক লেখা নিচে লেখেন মাসেল কন্ট্রাকশন স্ফিংটার রিল্যাক্সেশন, তাহলে তো হয়ে গেল। সুন্দর মতন একটা নিজে একটা এই ফ্লোচার্ট বানাইলেন। প্যারাসিম্প্যাথেটিক মানে ডু মানে ও কি করে? মাসেল কন্ট্রাকশন স্ফিংটার রিল্যাক্সেশন। মাসেল কন্ট্রাকশন করলে স্ফিংটার রিল্যাক্স করবে, দেন ইউরিনেশন হবে। আর সিম্প্যাথেটিক কি করবে? মাসেল রিল্যাক্সেশন, স্ফিংটার কন্ট্রাকশন, নো ইউরিনেশন। নার্ভ অফ এমটিং, নার্ভ অফ ফিলিং। এই যে জায়গাটার প্যাচটা, এই প্যাচটা থেকে কোশ্চেন আসবে, সবাই ভুল করে এই জায়গা। কোনটার কি কাজ? ঠিক আছে। আচ্ছা, এখন স্যাক্রাল 2 3 4 কি? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বা পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, যেটা আমরা পড়ছি। ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেনে আসেন। কোশ্চেনে যেটা বলছে 129 নম্বর কোশ্চেন, যেটা হোয়াট ইজ দ্য প্রাইমারি সাইট অফ ভেনাস ড্রেনেজ অফ দ্য ইউরিনারি ব্লাডার? ইউরিনারি ব্লাডারের ভেনাস ড্রেনেজ কি? ভেসিকো প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস। মানে প্লেক্সাস টেক্সাস হয়ে আলটিমেটলি ভেনে ড্রেন করে। জাস্ট এই জিনিসটা বলবেন, এক্সটারনাল, ইন্টারনাল, গনাডাল ভেন, কমনাল ভেন, ডাইরেক্টলি এখানে ড্রেন করে। আলটিমেটলি কথা ড্রেন করে ভেসিকো প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস। দুইটারই ইউরিনারি ব্লাডারের আপনার ধরেন প্রত্যেকটা জায়গা থেকেই ব্লাড গুলা, মেল হোক আর ফিমেল হোক, ভেসিকো প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস, এটাকে একটা সুন্দর মতন দাগ দিয়ে মনে রাখতে পারেন। এই প্লেক্সাস হয়ে তারপরে হচ্ছে মেইন ভেসেল গুলাতে যাবে, মেইন ভেনে যাবে। এই প্লেক্সাসটা মানে প্রাইমারি সাইট। একটা জিনিস আমি বলি, আলটিমেটলি এই ভেনাস জিনিসগুলো যাচ্ছে কোথায়? ইন্টারনাল ভেনে যাবে তো, তাই না? এখন আপনার হচ্ছে গিয়ে যদি হয়, যদি বলা যে প্রাইমারি সাইট, এখানে যে লেখা আছে হোয়াট ইজ দ্য প্রাইমারি সাইট অফ ভেনাস ড্রেন, আপনি বলবেন যে ভেসিকো-ইউরেটারি ভেনাস প্লেক্সাস। এর পরে গিয়ে ও আসল জায়গায় ড্রেন করবে। ঠিক আছে, ইন্টারনাল ভেনে ড্রেন করবে কখন? পরে। যদি বলে যে হোয়াট ইজ দ্য আলটিমেট বা ডিস্টাল সাইট অফ ভেনাস ড্রেনেজ অফ ইউরিনারি ব্লাডার, আপনি বলবেন যে ইন্টারনাল ভেন। ঠিক আছে, কিন্তু যদি প্রাইমারি সাইট বলে, মানে ইউরিনারি ব্লাডারের ভিতরে নিচেই তো প্রোস্টেট থাকে, তাই না? ট্রাইগন অফ দ্য ব্লাডারের নিচে প্রোস্টেট থাকে। ওই প্রোস্টেট এবং ব্লাডার দুইটা একসাথে থাকে, তো এই দুইটার মিলে একটা ভেনাস প্লেক্সাস। তো ভেনাস প্লেক্সাসে আগে যাবে, তারপরে আস্তে আস্তে ইন্টারনাল ভেন যাবে। এখন আসলে আমরা ইউরেথ্রাল অ্যানাটমিতে পড়ব। হ্যাঁ, ইউরেথ্রাল অ্যানাটমি থেকে আমি একটা সোজা একটা কথা বলি, মেল এবং ফিমেলের মধ্যে ইউরেথ্রাল ডেভেলপমেন্টটা লাগবে। ঠিক আছে, মেমব্রেনাস রাপচার, বালবার রাপচার, জিনিসটা কি? আর কিছুই না। ঠিক আছে, এই ফিমেল ইউরেথ্রা আমাদের পড়া দরকার নেই, ফিমেল ইউরেথ্রা থেকে ইউজুয়ালি ওরকম কোনো কিছু আসে না। ঠিক আছে, ওরকম কিছুই আসবে না। মেল ইউরেথ্রা যেখানে আছে, এখানে আপনি চলে আসেন, এটা খুবই ইম্পর্টেন্ট। 4টা পার্ট আছে। প্রি প্রোস্টেটিক পার্ট মানে প্রোস্টেটের আগের অংশটুকু, যেটা খুবই ছোট, এক্সট্রিমলি শর্ট। এই এক্সট্রিমলি শর্টটাকে দেখবেন, এক্সট্রিমলি শর্ট। তারপরে আসেন হচ্ছে গিয়ে কি, এই যে প্রি প্রোস্টেটিক ইউরেথ্রাটা আছে, এইটার সবার লাস্টে যে লাইনটা আছে লেখা আছে কি, কম্পোজড অফ স্ট্রাইয়েটেড মাসল। স্ট্রাইয়েটেড মাসল মানে কি? স্কেলেটাল মাসল, মানে আপনার কন্ট্রোলে আছে এটার মুভমেন্ট। স্মুথ মাসল আপনার কন্ট্রোলে নাই।
তার মানে যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে আপনি ইউরিনটাকে ধরে রাখতে পারবেন না, যদি এই প্রি-প্রস্টেটিক ইউরেথ্রাকে যদি আপনি কন্ট্রাক্ট করান নিজে নিজে ধরে রাখতে পারবেন, বা ইজাকুলেশন হইলে ইজাকুলেশনকে ধরে রাখতে পারবেন, বা রেট্রোগ্রেড উল্টা দিকে ইজাকুলেশনটাকে প্রিভেন্ট করতে পারবেন চাপ দিয়া। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে প্রি-প্রস্টেটিক ইউরেথ্রার কাজ। এই কারণ কি, এটাতে স্ট্রাইডেড মাসেল, বাকি সব স্মুথ মাসেল। ঠিক আছে, এখন দেখেন প্রস্টেটিক ইউরেথ্রা থেকে ওরকম কিছু করার নাই, জাস্ট মনে রাখবেন প্রস্টেটিক ইউরেথ্রা। তারপরে মেমব্রেনাস ইউরেথ্রা, এটা পাশে লেখেন 2 সেন্টিমিটার, দ্য ন্যারোয়েস্ট পার্ট, সবচেয়ে ছোট এবং দ্য ন্যারোয়েস্ট পার্ট, 2 সেন্টিমিটার, দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ইউরেথ্রা and surrounded by external urethral sphincter। এই পুরো লাইনটা খুবই 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 ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে আসছে। ন্যারোয়েস্ট পার্টটা থেকে টেবলেট কি কোশ্চেন করতে জানেন, বলছে যে আপনি ক্যাথেটার করতে গেছেন, ক্যাথেটার করতে গিয়া ক্যাথেটারটা ঢুকাইছেন, ঢুকানোর পরে দেখতেছেন যে খুব সুন্দর করে ক্যাথেটার যাচ্ছে, হঠাৎ করে গিয়ে একটা অবস্ট্রাকশন ফিল করছেন, তারপর আবার ঠেলা দিচ্ছেন, পুশ করছেন, পুশ করার পরে আবার সে যাচ্ছে। এই যে অবস্ট্রাকশনটা ফিল করলেন, এই অবস্ট্রাকশনের জায়গাটার নাম কি? মেমব্রেনাস ইউরেথ্রা। মানে স্পঞ্জি বা বালবার ইউরেথ্রা দিয়ে যাচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা বাড়ি গেছে, আবার একটু জোরে ঠেলা দিচ্ছেন, গিয়ে আবার প্রস্টেটিক ইউরেথ্রা হয়ে সুন্দর মতো ব্লাড চলে গেছে। ফার্স্ট যে অবস্ট্রাকশনটা পাইছেন, ওই অবস্ট্রাকশনের নাম হচ্ছে দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ইউরেথ্রা, মানে মেমব্রেনাস ইউরেথ্রা। এটা আসবে। আবার আসতে পারে যে মেমব্রেনাস ইউরেথ্রা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারের সাথে দিয়ে লাগানো থাকে নাকি এক্সটার্নাল, সারাউন্ডেড বাই এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। ঠিক আছে, আচ্ছা এখন প্যানাল ইউরেথ্রা, এটার পাশে লাগান 15 সেন্টিমিটার, আর কিছু লাগবে না। এই প্যানাল ইউরেথ্রার নাম বালবার ইউরেথ্রা, এই প্যানাল ইউরেথ্রার নাম স্পঞ্জি ইউরেথ্রা, মিস করেন না কিন্তু। প্যানাল ইউরেথ্রা, বালবার ইউরেথ্রা, স্পঞ্জি ইউরেথ্রা একই জিনিস, প্যানাল, বালবার, স্পঞ্জি একই জিনিস, সবচেয়ে বড় 15 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা আগে বলছিলাম বালবার ইউরেথ্রা, দুটো জিনিস আমি বলে দিই। বালবার ইউরেথ্রা মানে কি, প্যানাল ইউরেথ্রা বা স্পঞ্জি ইউরেথ্রা যেটা, হ্যাঁ, যখন একটা মানুষ দুই নৌকায় পা দেওয়ার পর যখন ঠাস করে যখন পড়ে যায়, তখন কোন ইউরেথ্রা রাপচার হয়? বালবার ইউরেথ্রা। যখন একটা মানুষ ধরেন রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা ম্যানহোল উঁচা হয়ে আছে দুই পাশে, মানে এটাকে বলা হয় অ্যাস্টেরাইড একটা ভাবে, মানে এরকম দুই পা দুই দিকে গিয়ে মাঝখানে বসে পড়ছে, যে ইনজুরিটা হয়েছে কোন ইউরেথ্রা? বালবার ইউরেথ্রা। সাইকেলে চড়ার পরে সাইকেলের যে ডান্ডাটা আছে, ডান্ডার উপর ঠাস করে পড়ে গেছে, মানে কোন ইউরেথ্রা রাপচার? বালবার ইউরেথ্রা। এই যে তিনটা কথা বললাম না, প্রত্যেকটা এমার্জেন্সি সিনারিওতে এই তিনটা জিনিস থাকবে। এই তিনটার কোন একটা সিনারিও আপনি পাবেন, আইদার বোট রাইডিং করতেছে, অথবা সাইক্লিং করতেছে, অথবা রাস্তার ম্যানহোলে পড়ে গেছে, এখন কোন ইউরেথ্রা রাপচার হয়েছে? বালবার ইউরেথ্রা। আর যদি বলে যে পেলভিক একটা ফ্র্যাকচার হয়েছে, পেলভিক ফ্র্যাকচারের পরে আপনি ডিআরই করে দেখছেন হাই রাইডিং অফ দ্য প্রস্টেট আপনি খুঁজে পাইতেছেন না, তার মানে কি? মেমব্রেনাস ইউরেথ্রা। এই দুইটা কিওয়ার্ড অবশ্যই আপনার লাগবেই। আমি আবার বলতেছি, ওটা সামনে পড়ার সময় আবার বলবো না, কোন ইউরেথ্রা রাপচার হলে কোথায় ইউরিন অ্যাকুমুলেশন হয়, এই জিনিসটা আমরা পড়াবো। এই যে কোশ্চেন গুলো আলোচনা করলাম এখানে আছে, আশা করতেছি প্রত্যেকটা কোশ্চেন আপনারা পারবেন, আর না লিখবো আমার। আর পেনিস এর যে ফাসাটা, সুপারফিশিয়াল ফাসাটা আছে, ওটার নাম কি বলছিলাম? বাক ফাসা, তাই না? বাক ফাসা। ওই পেনিস মানে হচ্ছে কোন ইউরেথ্রা? পেনিস মানে হচ্ছে বালবার বা স্পঞ্জি বা প্যানাল ইউরেথ্রা। ওই পেনিসের চারপাশে সুপারফিশিয়াল কাভারিং এর নাম হচ্ছে বাক্স ফাসা, BUKES, বাক্স ফাসা। তাহলে আমি যখন বলি যে প্যানাল ইউরেথ্রা এর কাভারিং হচ্ছে আলটিমেটলি বাক ফাসা, তাহলে ট্রু না ফলস? ট্রু। কারণ প্যানাল ইউরেথ্রা মানে হচ্ছে মানে পেনিসের মধ্যে দিয়ে যে যতটুকু ইউরেথ্রার পোরশনটুকু আছে, মানে বাক ফাসা, মনে রাখেন। এখন দেখেন জেনিটাল সিস্টেমে চলে আসেন সবাই। জেনিটাল সিস্টেমে আচ্ছা, জেনিটাল সিস্টেমে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই দেখেন, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে ছবিটা আছে, এটা ব্লাডার, এটা হচ্ছে প্রোস্টেট। ব্লাডার, এই যে এটা হচ্ছে প্রোস্টেট। প্রোস্টেটের ভিতরে এই যে প্রোস্টেটের উপরে যে যতটুকু অংশ একদম ছোট্ট, এটা হচ্ছে প্রি প্রোস্টেটিক ইউরেথ্রা, যেটা স্ট্রাইডেড মাসেল। হ্যাঁ, তারপরে প্রোস্টেটের ভিতরে প্রোস্টেটিক ইউরেথ্রা আস্তে আস্তে নামতেছে। এই যে একটা সবুজ দাগ দেখতেছেন, এটা নাম হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়াম যখন পড়াবো বুঝবেন, এটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। যে মেমব্রেনটা দিয়ে অনেক সময় এটা আরেকটা নাম আছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই পেরিনিয়াল মেমব্রেন যেটা আছে, এই পেরিনিয়াল মেমব্রেনের উপরে অল্প একটু অংশ, যে জায়গাটুকু, ওই জায়গাটুকুকে বলা হয় ডিপ পেরিনিয়াল স্পেস বা ডিপ পেরিনিয়াল পাউচ, এবং এই পেরিনিয়াল মেমব্রেনের নিচের জায়গাটুকুকে বলা হয় সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ বা সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস। এখন এই যে পেরিনিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল পাউচ, এই যে যখন পেরিনিয়াল মেমব্রেনের উপরে যে জায়গাটুকু হলুদ হয়ে আছে, এই জায়গাটুকুতে যে ইউরেথ্রাটুকু আছে, এটার নাম হচ্ছে মেমব্রেনাস। পেরিনিয়াল মেমব্রেনটাকে ক্রস করে যাওয়ার পর যতটুকু আছে সব হচ্ছে গিয়ে স্পঞ্জি বা প্যানাইল বা বালবার।
এখন ডিপ পেরিনিয়াল পাউচ যেটা আছে, যে ডিপ, এটা হচ্ছে সুপারফিশিয়াল। পেরিনিয়াল মেমব্রেনের ডিপে, ডিপ মানে কি ভিতরে, পেরিনিয়াল মেমব্রেনের ভিতরের দিকে ডিপে যে পাউচটা থাকবে, যে খালি জায়গাটা থাকবে, মানে হচ্ছে কি দেখেন ব্লাডার, প্রোস্টেট, এই দুইটার মাঝখানে যে একটা খালি জায়গা, পাউচ মানে পকেট, এই খালি জায়গাটুকু আছে ওইটাকে বলা হয় ডিপ পেরিনিয়াল পাউচ। আর নিচে জায়গাটাকে বলা হয় সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, যে খালি জায়গাগুলো আছে। এই মেমব্রেনাস ইউরেথ্রা যদি রাপচার হয়, এই ডিপ পেরিনিয়াল ফাঁকা জায়গাটাতে মেমব্রেনাস ইউরেথ্রা আছে, এবং এটা একটা ক্লোজ ক্যাভিটি। দেখেন এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গিয়ে এখানে গিয়ে আটকে গেছে, পিছন দিয়ে গিয়ে এই যে রেক্টো ভেসিক্যাল ফাসা বা ফাসা অফ বিনন বিলাস, এদিকেও গিয়ে আটকে গেছে। এই ছবিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যদি মেমব্রেনাস ইউরেথ্রা রাপচার হয়, তাহলে শুধু এই পাউচটুকুর মধ্যেই আমার ইউরিন গুলো অ্যাকুমুলেটেড থাকবে, ইউরিন গুলো এখানে এসে জমা হবে। তার মানে আমি যদি বলি যে মেমব্রেনাস ইউরেথ্রা রাপচার, অ্যাকুমুলেশন অফ দ্য ইউরিন নিচের কোন জায়গাতে হয়, আপনি বলবেন উইদিন দ্য ডিপ পেরিনিয়াল পাউচ, উইদিন দ্য ডিপ পেরিনিয়াল পাউচ, মানে এই যে এই জায়গাগুলো আছে। অথবা এটাকে আমরা এইভাবে বলতে পারি অ্যারাউন্ড দ্য প্রোস্টেট, অথবা সারাউন্ডিং দ্য ব্লাডার, এটাও আমরা বলতে পারি। এই যে ব্লাডারটা আছে না, ব্লাডার চারপাশে সারাউন্ড করে থাকে। কিন্তু সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ যেটা আছে, এই যে এইটার নিচে, পেরিনিয়াল মেমব্রেন জাস্ট নিচে, এইখানে ইউরেথ্রা যদি রাপচার হয়ে যায় বা যদি ফাইটা যায়, তাইলে এই যে বাক ফাসা আছে না, এই যে বাক ফাসা, আমরা জানি কি স্কিন কাটে, স্কিন সুপারফিশিয়াল ফাসা, তারপরে গিয়ে মাসল গুলো শুরু হয়। অ্যাবডোমেনের ফুল একটা কন্টিনিউশন আছে, সুপারফিশিয়াল ফাসার একটা অ্যাবডোমেনের কন্টিনিউশন আছে, এটা আপনারা মনে রাখেন। একদম অ্যাবডোমেনের যে ফাসাগুলো আছে, এই ফুল অ্যাবডোমেনের ফাসাগুলা সুপারফিশিয়াল ফাসাটা একসাথে, মানে একটার সাথে আরেকটা কন্টিনিউশন হয়ে এই যে বাক ফাসা হিসেবে আসে, এতদূর পর্যন্ত এক্সটেন্ডেড। ঠিক আছে। যদি সুপারফিশিয়াল পাউচ, যদি প্যানাইল ইউরেথ্রা বা বালবার ইউরেথ্রা রাপচার হয় যে এই জায়গাটাতে, তাইলে ইউরিন কি ডিপ পেরিনিয়াল পাউচে যেতে পারবে না, এই তো আটকা। তাহলে ও কি করবে, এই যে পেনিসের চারপাশে যে সুপারফিশিয়াল ফাসাগুলো আছে ওইখানে অ্যাকুমুলেট করবে। অর্থাৎ ধরেন এটা যদি নিচ দিকে নামি, এই যে সুপারফিশিয়াল ফাসা, এই স্ক্রোটাম, এই যে পেনিস, তারপরে ধরেন উপরের দিকে এই সিম্পাইসিস পিভিসের পিছনের দিকে, আস্তে আস্তে এদিক দিয়ে একদম অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত যেতে পারে। একদম অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, আম্বিলিকাস ক্রস করে একদম মনে করেন যে ডায়াফ্রাম পর্যন্ত উঠতে পারে, ইউরিন জমা হইতে। কারণ ওই অ্যাবডোমিনাল সুপারফিশিয়াল ফাসাটার একটা কন্টিনিউশন হচ্ছে গিয়ে, যদি পেনিসের সাথে যে থাকে এটার নাম হচ্ছে বাক ফাসা, আর যদি স্ক্রোটামের সাথে, ওটাকে বলে আমরা বলি ডার্টস ফাসা বা ডার্টস মাসেলের যে ফাসাটা আছে। একটা কথা আপনাদেরকে বলি, বডিতে দুইটা সাবকিউটেনিয়াস মাসেল আছে। সাবকিউটেনিয়াস মাসেল মানে সুপারফিশিয়াল মাসেল, যেটা সাবকিউটেনিয়াস ফ্যাট থেকে তৈরি হয়। একটা হচ্ছে ডার্টস মাসেল, একটা হচ্ছে প্লাটিজমা মাসেল। যখন হেড নেক পড়াবো তখন ডিটেইলস পড়াবো। এই প্লাটিজমা মাসেলটা হচ্ছে সবচেয়ে সুপারফিশিয়াল মাসেল। ঠিক আছে। এখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা জেনিটাল সিস্টেমে আসি। জেনিটাল সিস্টেমটা বললেই এই অংশটুকু শেষ হবে, তার অল্প একটু সময় 15 মিনিটে শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এই দেখেন এখন হচ্ছে জেনিটাল সিস্টেম। জেনিটাল সিস্টেম থেকে এরকম এক্সট্রা যা দাগাবো শুধু তাই করবেন, এক্সট্রা কিছু করা দরকার নেই। হ্যাঁ, সবার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, টেস্টিস জেনিটাল সিস্টেম আমরা কি করব, মেল থেকে বলবো টেস্টিস, আর ফিমেল থেকে বলবো ওভারি আর ইউটেরাস, আর কিছু না। ঠিক আছে। টেস্টিসের সম্পর্কে আমি আগে কিছু কথা বলি, আপনারা শুনেন, তারপরে দাগান বা হাইলাইট করেন। টেস্টিসের সবচেয়ে ইম্পর্টেন্টলি যে জিনিসটা আসবে সেটা হচ্ছে টেস্টিসের কাভারিং। সোজা কথা, টেস্টিসের কাভারিং। আমরা জানি ভিতর থেকে বাইরের দিকে টেস্টিসের কাভারিং কি। আপনি যদি টেস্টিসের কাভারিং পারেন, আপনি ইনডিরেক্ট হার্নিয়ার লেয়ার পারবেন, ডিরেক্ট হার্নিয়ার লেয়ারও পারবেন। ইনডিরেক্ট যদি আমি বলি যে একটা হার্নিয়াকে কেমনে ডেসক্রাইব করে, আমি যদি আপনাকে বলি যে একটা কমপ্লিটলি আপনি বলেন এই হার্নিয়াটার নাম কি, আপনি বলতে পারেন, যে সব ভালো করে জানবে না সে বলবে কি ইনগুইনাল হার্নিয়া, সবচেয়ে কম যে জানবে। ঠিক আছে। আর যে খুব ভালোভাবে জানবে সে এইভাবে বলবে লেফট সাইডেড কমপ্লিট ইনগুইনোস্ক্রোটাল হার্নিয়া। এটা হচ্ছে ফুল লেফট সাইডেড কমপ্লিট যদি এরকম থাকে। তো যেহেতু ইনগুইনাল হার্নিয়া যখন স্ক্রোটাম পর্যন্ত থাকে, তো ওই টেস্টিসের যে কাভারিং যদি আপনি ভালো করে পারেন, ইনগুইনোস্ক্রোটাল হার্নিয়ার কাভারিং আপনি পাবেন, ডিরেক্ট ইনডিরেক্ট সবকিছু। এটা সামনে খুব সুন্দর করে আমি লিখে দিব। ঠিক আছে। যেহেতু আমি জেনারেল সিস্টেম পড়াচ্ছি, এই টেস্টিসের কাভারিংটা লাগবে। দেন আমার যেটা লাগবে, টেস্টিসে যে ডিসেন্ড হয়, যে নামে অ্যাবডোমেন থেকে স্ক্রোটামে, এই ডিসেন্ডের ফ্যাক্টর কি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের নাম কি, সোজা কথা। হ্যাঁ, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটোপিক টেস্টিসের সাইড কই, আর হচ্ছে গিয়া নরমাল টেস্টিসের সাইড কই। ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা জেনারেল সিস্টেমের সবার আগে টেস্টিসের কাভারিং লেখেন। উপরে যে খালি জায়গাটা আছে, এই যে এটার উপরে, এই যে বাম পাশে খালি জায়গা, এই জায়গাতে লেখেন টেস্টিস কাভারিং, টেস্টিস কাভারিং, টেস্টিস কাভারিং। আমি ভিতর থেকে বাইরের দিকে আসবো,
ভিতর থেকে বাইরের দিকে। প্রথমে ইন্টারনাল স্পারমাটিক ফাসা, ইন্টারনাল স্পারমাটিক ফাসা, তারপরে ক্রিমাস্টারিক ফাসা, তারপরে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, তারপরে কি ডার্ডস মাসেল বা সুপারফিশিয়াল ফাসা অফ দ্য স্ক্রোটাম যেটা আমরা বলি। আমি আবার বলি, টেস্টিসের কাভারিং, টেস্টিসের কাভারিং এ আইসা আপনি যেটা বলবেন ভিতর থেকে বাইরের দিকে, ভিতর থেকে সবার ভিতরে কি থাকবে, টেস্টিস প্রপার, তাই না? তার ঠিক প্রথম যে ফাসাটা থাকবে যেটার নাম কি ইন্টারনাল স্পারমাটিক ফাসা, তারপরটা হচ্ছে ক্রিমাস্টারিক ফাসা, তার বাইরেরটা হচ্ছে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, সবার বাইরেরটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা অফ দ্য স্ক্রোটাম যেটাকে আমরা বলি ডার্ডস ফাসা, যেখানে ওই যে ইউরিন অ্যাকুমুলেট হয়, ডার্ডস ফাসা। ইন্টারনাল স্পারমাটিক ফাসার পাশে লেখেন ফাসা ট্রান্সভার্সালিস, মানে এটা আলটিমেটলি অ্যাবডোমেনের যে ফাসা ট্রান্সভার্সালিস আছে না, ওইটা একটা কন্টিনিউশন। যখন আমরা স্পারমাটিক কর্ড পড়াবো তখন পড়াই দিব। ইন্টারনাল স্পারমাটিক ফাসা এর পাশে লেখেন ফাসা ট্রান্সভার্সালিস, ক্রিমাস্টারিক এর পাশে লেখেন ইন্টারনাল অবলিক, আর এক্সটার্নাল স্পারমাটিক এর পাশে লেখেন এক্সটার্নাল অবলিক। মানে এই মাসেলগুলার কন্টিনিউশন হচ্ছে এই ফাসাগুলা। আলটিমেটলি ফাসা এবং অ্যাপোনিউরোসিস জিনিসগুলো কোথা থেকে তৈরি হয়, মাসেল থেকেই তো তৈরি হয়, তাই না? এই জিনিসগুলোর কন্টিনিউশন হচ্ছে গিয়ে ফাসা, এই জিনিসটা পরীক্ষাতে আসে। আচ্ছা, এখন আপনারা শীটে আসেন, শীটে টেস্টিকুলার এমব্রায়োলজি যেটা আছে, এই এমব্রায়োলজি এখানে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গাটা দাগাবেন, এই যে L2 লাম্বার পার্ট, ইনিশিয়ালি লোকেটেড পোস্টেরিয়র অ্যাবডোমিনাল এট দা L2, মানে যখন অ্যাবডোমিনাল টেস্টিস থাকে তখন সবার শুরুতে টেস্টিসটা কোথায় থাকে, এট দ্য লেভেল অফ দা L2, এট দ্য লেভেল অফ দা L2, ঠিক আছে? এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, একটা সেকেন্ড, এখন আপনি নিজে আরেকটা জায়গা, এই যে জায়গা, এইগুলো কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি এই যে এই ডান পাশের ফাঁকা জায়গা অথবা উপরের যে বাম পাশে যে ফাঁকা জায়গা আছে এখানে আর জিনিস লেখেন ফ্যাক্টরস অফ টেস্টিস ডিসেন্ট, ফ্যাক্টরস অফ টেস্টিস ডিসেন্ট, ফ্যাক্টরস অফ টেস্টিস ডিসেন্ট। টেস্টিসের যে নাম এর ফ্যাক্টরটা কি, ঠিক আছে? এক নাম্বার লেখেন, এক নাম্বার গুবার্নাকুলাম টেস্টিস, গুবার্নাকুলাম, এই যে এখানে লেখা আছে দেখেন GUBER, গুবার্নাকুলাম, গুবার্নাকুলাম টেস্টিস, এটা হচ্ছে এক নাম্বার, দা মেইন, পাশে লেখেন মেইন। দুই নাম্বার লেখেন আর্চড ফাইবার অফ ইন্টারনাল অবলিক, আর্চড ফাইবার, ARCHED, আর্চড ফাইবার অফ ইন্টারনাল অবলিক। তারপর লেখেন গ্রোথ অফ বডি ওয়াল, গ্রোথ অফ বডি ওয়াল, বডি ওয়াল যে গ্রোথ হচ্ছে, ওই গ্রোথে, এই গ্রোথ হওয়াটা একটা ফ্যাক্টর, উপর থেকে গ্রোথ হইতে হইতে নিচের দিকে চাপ দেয় নামা দিতেছে। তারপরে লেখেন হরমোন, হরমোন, কিছু হরমোন আছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এইগুলা কারণে গোনাডোট্রপিন, এগুলা কারণে নামে। তারপরে সবার লাস্টে লিখবেন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার এন্ড টেম্পারেচার, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার এন্ড টেম্পারেচার। আমি আবার বলতেছি, ফ্যাক্টরস অফ ডিসেন্ট টেস্টিস, এক নাম্বার, নাম্বার ওয়ান আপনি দিবেন কি গুবার্নাকুলাম টেস্টিস, নাম্বার 2 আর্চড ফাইবার অফ ইন্টারনাল অবলিক, নাম্বার 3 গ্রোথ অফ বডি ওয়াল, নাম্বার 4 হরমোন, নাম্বার 5 ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার। এই সিরিয়ালি আপনি অ্যানসার করবেন, আর কিছু লাগবে না, ঠিক আছে? যদি আমি বলি যে গুবার্নাকুলাম টেস্টিসটা কি মেইন নাকি, আপনি বলবেন মেইন, দ্য মেইন জিনিস হচ্ছে গুবার্নাকুলাম টেস্টিস। এই যে পেরিটোনিয়াম আছে না, পেরিটোনিয়ামের যে প্রসেসাস ভ্যাজানালিস থাকে, ওই প্রসেসাস ভ্যাজানালিসটাই আলটিমেটলি হচ্ছে গিয়ে ওই গুবার্নাকুলাম টেস্টিসটা যখন ছোট হয়ে যায়, টান দেয়, টান দিয়া আপনি টেস্টিসটাকে স্ক্রোটামে নামায় আসে। ওই যে প্রসেসাস ভ্যাজানালিসটা যদি প্যাটার্ন থাকে তখনই ওই কনজেনিটাল হার্নিয়া হয়, প্যাটার্ন প্রসেসাস ভ্যাজানালিস, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা আসেন নিচে আসেন, স্পারমাটিক কর্ড, স্পারমাটিক কর্ড আমরা পড়াবো, এটা সামনে আরো সুন্দর করে একটা ছবি দেখাবো না আর কি। স্পারমাটিক কর্ড থেকে কি আসবে জানেন, স্পারমাটিক কর্ডের কন্টেন্ট কি এবং লেয়ার কি। লেয়ার তো আমি আগেই বলে দিচ্ছি, ওই যে স্পারমাটিক কর্ডের লেয়ার, স্পারমাটিক কর্ড জিনিসটা কি, উপর থেকে যে নামে নাইমা যে টেস্টিসের উপরে আসে, এই লেয়ারটা আমরা আগেই বলেছি, ইন্টারনাল স্পারমাটিক ফাসা, ক্রিমাস্টারিক ফাসা, এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। কন্টেন্টটা কি, এই যে কন্টেন্টটা আপনারা এই যে এখানে একটা আছে দেখেন, এই যে এটা হচ্ছে স্পারমাটিক কর্ড, এই ছবি থেকে শিখবেন, সবার ভিতরটা ইন্টারনাল, বাইরেটা ক্রিমাস্টারিক, তার সবার বাইরেটা এক্সটার্নাল, ঠিক আছে? এই যে স্লাইডটা দিছি, এই স্লাইড থেকে কন্টেন্টটা লিখে রাখবেন। খুব সুন্দর করে একটা জিনিস লিখছি যে ইন্টারনাল স্পারমাটিক কর্ডের কন্টেন্ট কি, 3 আর্টারি, 3 ভেইন, 3 ইম্পর্টেন্ট স্ট্রাকচার, 3 নার্ভ, রুল অফ 3। এই স্পারমাটিক কর্ডের কন্টেন্ট কি, রুল অফ 3, 3টা আর্টারি থাকবে, 3টা ভেইন থাকবে, 3টা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকবে, আর 3টা নার্ভ থাকবে। 3টা আর্টারি কি কি, যেহেতু টেস্টিস আছে তাহলে টেস্টিকুলার আর্টারি, একটা ক্রিমাস্টারিক মাসেল আছে তাহলে ক্রিমাস্টারিক আর্টারি, আর ভাস ডিফারেন্স আছে, ভাস আর্টারি টু ভাস ডিফারেন্স। 3টা ভেইন কি, প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেইন, এই যে 3টা জিনিস আমরা পড়ছি, ওই 3টারই তো ভেইন আছে, 3টার ভেইন একসাথে করে প্যাম্পিনিফর্ম প্লেক্সাস তৈরি হয়। আচ্ছা, 3টা ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি,
মেলের ক্ষেত্রে একটা হচ্ছে ভাস ডিফারেন্স, ফিমেলের ক্ষেত্রে একটা হচ্ছে কি রাউন্ড লিগামেন্ট আর একটা হার্নিয়াল স্যাক। যদি হার্নিয়া থাকে তাহলে হার্নিয়াল স্যাকটাও আপনি এই স্পার্মেটিক কর্ডের কন্টেন্ট হিসেবে পাবেন। ঠিক আছে, আচ্ছা তারপর তিনটা নার্ভ কি আমরা সবাই জানি, ইনগুইনাল ক্যানাল। স্পার্মেটিক কর্ডটা কই দিয়ে নামে? অ্যাবডোমেন থেকে আসে, আইসা আসতে ডিপলিং এর পর ইনগুইনাল ক্যানাল, সুপারফিশিয়াল লিঙ্ক, তারপর স্ক্রোটাম। ওই ইনগুইনাল ক্যানালের ভিতরে যদি স্পার্মেটিক কর্ডটা থাকে, ওটার ভিতরে কি থাকে? ইলিও ইনগুইনাল নার্ভ, জেনিটাল ব্রাঞ্চ হবে জেনিটো ফিমোরাল নার্ভ, আর সিম্প্যাথেটিক নার্ভ। এই তিনটা নার্ভ থাকে। একদম কোশ্চেন আউট, আই এম একদম টোটালি কোশ্চেন আউট করে দিতেছি। এই যে কন্টেন্টস অফ স্পার্মেটিক কর্ড, এই কোশ্চেনটা পাবেন 100% শিওর। এটা ইউরোলজিতেও পাইতে পারেন, আবার এই অ্যানাটমিতেও পাইতে পারেন। 3 veins, 3 arteries, 3 nerve এবং 3 important structures। এইভাবে পড়বেন, যেভাবে পড়াইছি এইভাবে পড়বেন। অন্য কোনো এইভাবে এই সিরিয়াল মিরালে পড়ার কোনো দরকার নেই। জাস্ট কন্টেন্ট গুলো ভালো করে পড়ে রাখবেন, আর কিছু লাগবে না। আর লেয়ার তো জানেনই, লেয়ার আগে শিখে দিচ্ছি। ঠিক আছে, স্ক্রোটাম টেস্টিস এগুলা তো কি নাই, যে কোশ্চেনটা আছে, কোশ্চেন আর কি করবো, এইসব কোশ্চেন তো পারবেন। এই দেখেন কি লিখছে, 23-year-old man undergo orchidectomy, টেস্টিস কাটা ফেলাই দিবে। রাইট টেস্টিকুলার ভেইন আপনি লাগাই করছেন, ইনটু হুইচ স্ট্রাকচার রাইট টেস্টিকুলার ভেইন ডেভেলপ, এই ড্রেইন মানে এন্ট্রি ভেনা কাবা। আর যদি বলতো ইনটু হুইচ স্ট্রাকচার লেফট টেস্টিকুলার ভেইন ড্রেইন, লেফট রেনাল ভেইন। ঠিক আছে, ওই লেফট রেনাল ভেইনটা, যে লেফট টেস্টিকুলার ভেইনটা যে লেফট রেনাল ভেইনে ড্রেন করে না, ওই ড্রেন করার কারণে একটা অ্যাঙ্গেল হয় না, একটা অ্যাঙ্গেল নিয়ে তো ড্রেন করে, তাই না? আস্তে করে ড্রেন করলো, ওই যে অ্যাঙ্গেলটা হয় ওইটার কারণে লেফট ভেরিকোসিলটা বেশি হয়। ভেরিকোসিল কি? ডাইলেশন অফ ভেনাস ড্রেনেজ অফ টেস্টিস, এটাকে বলা হয় ভেরিকোসিল। মানে প্যাম্পিনিফর্ম প্লেক্সাস যদি ডাইলেট হয়ে যায় অবস্ট্রাকশন হওয়ার কারণে, এটাকে বলা হয় ভেরিকোসিল। তো রাইট সাইডের থেকে লেফট সাইডের ভেরিকোসিলটা বেশি কমন। কেন কমন? কারণ রাইট সাইডের টেস্টিসের ভেন গুলা, প্যাম্পিনিফর্ম প্লেক্সাস গুলা ডিরেক্টলি ড্রেন করে আইভিসি তে, একটা বড় জায়গাতে ড্রেন করে, তো অবস্ট্রাকশন হওয়ার চান্স কম। লেফট সাইডটা একটা রেনাল ভেন ছোট জায়গাতে ড্রেন করে তারপরে ভায়া হয়ে যায়, মাঝখানে অবস্ট্রাকশন হওয়ার চান্স থাকে, এজন্য লেফট ভেরিকোসিলটা কম। এটা মনে রাখেন। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এগুলো পারবেন। এখানে জাস্ট কিছুই না, জাস্ট বলছে টিনুকা ভ্যাজানালিস এটা কোথা থেকে তৈরি হয়। মানে টিনুকা ভ্যাজানালিস মানে কি? একদম ভিতরের লেয়ার অফ দ্য টেস্টিস, ওটা হচ্ছে গিয়া এই পেরিটোনিয়াম, মানে প্রসেসর ভ্যাজানালিস যেটা আছে ওইখান থেকে তৈরি হয়। এগুলো পারবেন, এগুলো সমস্যা নাই, সবই পারবেন। এই দেখেন কি লিখছে, একটা স্ক্রোটাম ইনসিশন দিবেন, স্কিন এবং টার্টাস মাসল কাটছেন কাইটা। এখন সবার এরপরে আপনি কি পাবেন? এক্সটার্নাল সারাউন্ডিং ভাষা, স্কিন, টার্টাস মাসল, তারপরে এক্সটার্নাল। আমি যদি ভিতর থেকে বাইরে থেকে ভিতর দিকে যাই ওই লেয়ারটা, হ্যাঁ তাহলে পারবেন। আমি যদি বলি যে কার্সিনোম অফ দ্য স্ক্রোটাম, তাহলে যদি স্ক্রোটাম হয়, স্ক্রোটামের যদি কার্সিনোম হয় তাহলে এটা লিম্ফ নোড মেটাসিস কই হয়? ইনগুইনাল। ওই যে বললাম স্ক্রোটামের লিম্ফ নোড মেটাসিস ইনগুইনাল। আমি যদি বলতাম যে গ্ল্যান্স পেনিসে একটা ক্যান্সার হয়েছে, স্কোয়ামাসাল কার্সিনোমা, তাহলে কোথায় যাবে? ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। আমি যদি বলি টেস্টিসে ক্যান্সার হয়েছে, কোথায় যাবে? প্যারাওটিক লিম্ফ নোড, মানে টেস্টিসে লিম্ফোডিনেস প্যারাওটিক। ওই যে লিম্ফোডিনেস শিখাইছি, ওই এক সব থেকে সব পারবেন। যত জায়গায় ক্যান্সার হবে ওই অর্গান ওই জেন করে ওইখানে ক্লু দিয়ে দিবেন। স্ক্রোটাল সেন্সেশন এটা আমি আগেই পড়াইছি, যে স্ক্রোটামের সেন্সেশন কি? ইলিওইনগুইনাল নার্ভ, anterior scrotal skin, root of the penis, সব ইলিওইনগুইনাল নার্ভ। এখন দেখেন প্রস্টেট থেকে কিছু পড়ার নাই, দুইটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ছাড়া প্রস্টেট আসবে না পরীক্ষাতে। ঠিক আছে, দুইটা জিনিস পড়াই দেব, জাস্ট দুইটা জিনিস। এই প্রস্টেট গ্ল্যান্ডটার নিচে লেখেন, খালি জায়গাটাতে লেখেন ফিমেল হোমোলোগাস। ফিমেল হোমোলোগাস, প্রস্টেট গ্ল্যান্ড তো মেলে আছে, ফিমেলের নাই, কিন্তু ফিমেলের প্রস্টেট গ্ল্যান্ডের মতো একটা জিনিস থাকে, ওটার নাম কি? ফিমেল হোমোলোগাস, ওটার নাম হচ্ছে প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড। প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড। পরীক্ষাতে এর কোশ্চেন আসছে যে ফলোইং হুইচ অর্গান ইজ দ্য ফিমেল হোমোলোগাস অফ প্রস্টেট গ্ল্যান্ড? প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড। শেষ। এখন দেখেন প্রস্টেট গ্ল্যান্ড, প্রস্টেটটা কই থাকে? ইউরিনারি ব্লাডারের নিচে থাকে না? তার মানে যদি ইউরিনারি ব্লাডারের নিচে থাকে তাহলে ব্লাড সাপ্লাই কি হবে? ইনফিরিয়র, নিচে মানে ইনফিরিয়র ভেসিকুলার আর্টারি। শেষ। আর ব্লাড সাপ্লাই কি? প্রস্টেটিক ভেনাস প্লেক্সাস, এটা আমরা সবাই জানি, প্রস্টেটিক ভেনাস প্লেক্সাস। ওই যে ভেসিকো প্রস্টেটিক ভেনাস প্লেক্সাস বললাম না, ব্লাডার নিচে প্রস্টেট একসাথে ভেসিকো প্রস্টেটিক ভেনাস প্লেক্সাস। যদি বলে যে প্রস্টেট ব্লাড সাপ্লাই কি ভেনাস এনার্জি, আমরা বলবো অনলি প্রস্টেটিক ভেনাস প্লেক্সাস। এই যে পাশে একটা জায়গা লেখা আছে যে টু প্রি ভার্টেব্রাল ভেইন, এটা যে কত ইম্পর্টেন্ট কল্পনার বাইরে, পুরা ধরা লেভেলের ইম্পর্টেন্ট। কোশ্চেন রিকল দিয়ে ভরা এই কোশ্চেনটাতে। এই কথাটা লেখার মানে কি? প্যারা ভার্টেব্রাল ভেইন, এটা মানে কি? মানে প্রস্টেটিক ভেনাস প্লেক্সাসটা ভার্টেব্রাল যে বডিটা আছে, ভার্টেব্রাল যে ভেইন আছে, ভার্টেব্রাল এবং ভার্টেব্রাল ভেইন, ওই ভার্টেব্রাল দুই পাশ থেকে যে দুইটা ভার্টেব্রাল ভেইন নামছে ওই ভেইনে গিয়ে ড্রেন করে। মানে একটা ভার্টেব্রাল ভেনাস ড্রেনেজ কি? ভার্টেব্রাল ভেইন। ভার্টেব্রাল থেকে যে ভেইন গুলো আসবে ওইগুলা ভার্টেব্রাল ভেইনে ড্রেন করে, তারপর আস্তে আস্তে সেন্ট্রাল ভেইনে যায়, তাই না? এখন প্রস্টেটিক ভেনাস প্লেক্সাস গুলার সাথে ডাইরেক্ট একটা কানেকশন আছে কার?
প্যারা ভার্টেব্রাল ভেনাস প্লেক্সাস। এই জন্য আপনারা সবাই জানেন যে প্রোস্টেট ক্যান্সারের সর্বপ্রথম মেটাস্টেসিস হয় কোথায়? ভার্টেব্রাল বডি, মানে বোন। আমরা সবাই জানি কোন কোন ক্যান্সার, বডির কোন কোন ক্যান্সার বোন মেটাস্টেসিস হয়, সেকেন্ডারি মেটাস্টেসিস বোনে ডিপোজিট হয়। আমরা সামনে পড়াবো প্যাথোলজিতে ডিটেইলস। আমি কয়েকটা জিনিস বলি জাস্ট একটু মাথায় রাখেন। বোন সবার আগে 1 নাম্বার যদি বলে আপনি বলবেন ব্রেস্ট, লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, এই সব, কিডনি ক্যান্সার, রেনাল ক্যান্সার, এই সবগুলা ক্যান্সার বোনে মেটাস্টেসিস হয়। এই যে প্রোস্টেট ক্যান্সারটা যে বোন মেটাস্টেসিস হইলো, কোন বোনস সবচেয়ে বেশি পরিমাণে আগে এবং সবার আগে মেটাস্টেসিস হবে? ভার্টেব্রাল বডি। অলওয়েজ মনে রাখবেন ভার্টেব্রাল বডি। কারণ কি? ভেনাস প্লেক্সাসটা ড্রেন করে ডাইরেক্টলি ইনটু দা প্যারাভার্টেব্রাল ভেইন। এটা অনেকবার এফসিবিএস পরীক্ষাতে আসছে। এফসিবিএস পরীক্ষাতে আসছে, অনেক বড় একটা সিনারিও দিয়ে লেখছে যে এই অবস্থা, একটা পেশেন্ট আছে, পেশেন্টের আপনি পিএসএ করছেন, প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট করছেন, ভেরি হাই পাইছেন। পিএসএ করছেন, ভেরি হাই, ঠিক আছে, আলফা বিটা প্রোটিন করছেন, এটাও হাই। এখন ডায়াগনোসিস করছেন যে প্রোস্টেটিক ক্যান্সার, প্রোস্টেটিক ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে। এখন ওই পেশেন্টটা হচ্ছে গিয়া সিভিয়ার লো ব্যাক পেইন নিয়ে আপনার কাছে আসছে। এখন আপনি নিচে লিখে দিছে যে অলরেডি ওরা বলে দিছে যে ভার্টেব্রাল মেটাস্টেসিস হয়ে গেছে। নিচে লিখছে যে ফলোইং হুইচ ভেসেলস মোস্ট রেসপন্সিবল ফর metastasis of prostate into the bones. Option answer হবে কি? প্যারাভার্টেব্রাল ভেইনস, প্যারাভার্টেব্রাল ভেইনস। লিম্ফেটিক গ্যাস কি ইন্টারনাল রিপোর্ট জানেন, ইনারভেশন পান, কিছু লাগবে না। লোবস এবং জোনে আসেন, লোবস এবং জোন। এই যে কিছুই লিখতে হবে না, আমি যা বলবো তাই দেখাবেন, যা বলবো তাই দেখাবেন। এই যে মিডিয়ান লোবটা আছে না, মিডিয়ান লোব, ঠিক আছে, এই মিডিয়ান লোবটাতে একটা দাগ দেন, মিডিয়ান লোব একটা হাইলাইট করেন আপনি জাস্ট। এইটার পাশে ডানে বা বামে লেখা রাখেন এডিনোমা, মানে এই লোবটাতে এডিনোমা সবচেয়ে বেশি হয়, এডিনোমা। কারণ কি? এই মিডিয়ান লোবে গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড। আমরা জানি কি এডিনোমা মানে কি, যে যত জায়গায় গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড অরিজিন, গ্ল্যান্ডুলার অরিজিন হচ্ছে এডিনোমা। এই মিডিয়ান লোবের হাইলাইট করে এটার পাশে লেখেন কি? এডিনোমা, মানে এডিনোমা এখানে সবচেয়ে বেশি হয়। এই যে ইসমাস, এই ইসমাসের পাশে লেখেন নো এডিনোমা, না নো না, লেখেন নেভার এডিনোমা, নেভার। নো মানে না, নেভার মানে কখনোই না। এই ইসমাসের মধ্যে কোনো ধরনের কোনো গ্ল্যান্ডুলার টিস্যু থাকে না, এই জন্য এখানে কখনোই এডিনোমা হবে না। আচ্ছা, এখন এই যে পেরিফেরাল জোন, এই পেরিফেরাল জোনের এখানে লেখেন কার্সিনোমা। সবচেয়ে বেশি পরিমাণে কার্সিনোমা হয় পেরিফেরাল জোনে, দেখছেন? আচ্ছা, এখন লেখেন সেন্ট্রাল জোন আছে না, এই যে নিচে সেন্ট্রাল জোন, এই সেন্ট্রাল জোনের পাশে লেখেন বিইপি, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। আমরা যে এই বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বলি, প্রোস্টেট বড় হয়ে গেছে, তার মানে প্রোস্টেটের এই সেন্ট্রাল লোবটা বড় হয়েছে, সেন্ট্রাল জোনটা অনেক বেশি হাইপারট্রফি হয়ে গেছে, মানে এনলার্জমেন্ট হয়ে গেছে। আর ট্রানজিশনাল জোন যেটা লেখা আছে এইখানের পাশে লেখেন বিপিএইচ, মানে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, বিপিএইচ। শুনেন, হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া কি এত কাহিনী করে আপনার বলার কিছু না, সবাই জানেন। হাইপারট্রফি মানে সেলের সাইজ বড় হবে, হাইপারপ্লাসিয়া মানে সেলের নাম্বার বেশি হয়ে গ্ল্যান্ডটা বড় হবে, ঠিক আছে। সেন্ট্রাল জোনে হবে কি? বিইপি, মানে বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, মানে এখানে প্রোস্টেটের গ্ল্যান্ডগুলো বড় হয়ে গেছে, নট হাইপারপ্লাসিয়া, সেন্ট্রাল জোন। আর যদি ট্রানজিশনাল জোন হয় এটা হচ্ছে বিপিএইচ, মানে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, এখানে হাইপারপ্লাসিয়া হয়ে গেছে, মানে সেলের সাইজ সংখ্যা বেড়ে গেছে, সংখ্যাগুলো ট্রানজিশনাল জোনে বাড়ে। এই জায়গা থেকে এতটুকু করলে আর কিচ্ছু লাগবে না আপনাদের। কোথায় ক্যান্সার বেশি হয়, কোন লোবে বা কোন জোনে, কোন লোবে আমার এডিনোমা হবে, কোথায় এডিনোমা হবে না, কোথায় আমার বিপিএইচ হবে, কোন জোনটা বিপিই দিয়ে এফেক্টেড হবে, জাস্ট এই জিনিসগুলো একটু লাগবে, হ্যাঁ, আর কিছুই লাগবে না। এখন আরেকটা জিনিস আপনাদের, আচ্ছা এটা দরকার নেই। এখন আপনাদের যেটা কোশ্চেন আছে, কিছু কোশ্চেন গুলো আমরা সলভ করে দেখেন, এগুলো পারবেন, এগুলো সলভ করার কিছু নাই। যে বলছে যে প্রোস্টেটের সামনে কোন এই মানে ওই কোন ভাষা থাকে, ডিনন বিলার, এগুলো জানেন, সবই জানেন। লিম্ফ নোড কোথায়, ব্লাড সাপ্লাই কি, ইনফিরিয়র ভেসিকুলার আর্টারি, ঠিক আছে। এখন প্রোস্টেটের ভিতরে আপনি এই যে ওই কোশ্চেনটাকে একটু ঘুরাই দিয়েছে, একটু আগে বলছিলাম ক্যাথারার করতে গিয়ে সর্বপ্রথম অবস্ট্রাকশন পাইছেন, অবস্ট্রাকশনের জায়গাটার নাম কি? মেমব্রেনাস ইউরেথ্রা। তো এখানে কোশ্চেনটা বলছে যে ক্যাথারার করতে গিয়ে একটা অবস্ট্রাকশন পাইছেন, অবস্ট্রাকশন পাওয়ার পরে ওই অবস্ট্রাকশনটা পাস করে যাওয়ার পরে আবার ঠাস করে একটা সুন্দর মতন দেখতেছেন যে চলে যেতেছে, ওই জায়গাটার নাম কি? প্রোস্টেটিক ইউরেথ্রা। অবস্ট্রাকশন পাওয়ার পরে মানে ওরা বলতে যাচ্ছে যে মেমব্রেনাস ইউরেথ্রার পরের পাশটার নাম কি? প্রোস্টেটিক ইউরেথ্রা, যেখানে রেজিস্ট্যান্স উইল ডিক্রিজ। সাডেনলি একটা অবস্ট্রাকশন ফিল করছেন, এরপরে গিয়ে রেজিস্ট্যান্সটা ডিক্রিজ হয়ে গেছে, তার মানে কি? প্রোস্টেটিক ইউরেথ্রা। স্পারমাটিক কর্ড কি? এটা আবার আসছে, এটা পুরো পড়াই ফেলছি। ইউটেরাস, সবাই আসেন ইউটেরাসে, কিচ্ছু লাগবে না, জাস্ট ইউটেরাইনের সাপোর্ট, আর কিচ্ছু লাগবে না। প্রত্যেকটা বছর ইউটেরাস থেকে ওইগুলো আসবে, এগুলো হচ্ছে সার্জারির জন্য অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এই ইউটেরাসের দুইটা জিনিস অলরেডি আমরা আপনাকে শিখাই দিচ্ছি।
একটা হচ্ছে ওয়াটার আন্ডার দ্য ব্রিজ, মানে হচ্ছে ইউটেরাসের নিচে থাকবে ওয়াটার, মানে হচ্ছে ইউরেটার। ইউটেরাস এবং ইউরেটার দুইটা নিয়ে আসলে খুবই ঝামেলার মধ্যে পড়ে। ইউটেরাসের ব্লাড সাপ্লাই হচ্ছে ইউটেরাইন আর্টারি, ওই ইউটেরাইন আর্টারিটার নিচ দিয়ে যাবে হচ্ছে ইউরেটার, এটা একটু মনে রাখবেন। আর পাশে যে খালি জায়গাটা আছে, খালি জায়গা, এই খালি জায়গাতে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ফিমেল জেনিটাল অর্গান থেকে সবচেয়ে বেশিবার আসা কোশ্চেনটা লেখেন। এই একটা কোশ্চেন করলেই সব পারবেন, প্রতিবার এটাই আসবে পরীক্ষাতে। দেখেন সাপোর্ট অফ ইউটেরাস, সাপোর্ট অফ ইউটেরাস, ঠিক আছে, সাপোর্ট অফ ইউটেরাস, তাড়াতাড়ি লেখেন। প্রথমে লেখেন মেইন সাপোর্ট, মেইন সাপোর্ট। এক নাম্বার পেলভিক ডায়াফ্রাম, এক নাম্বার পেলভিক ডায়াফ্রাম, দুই নাম্বার ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তিন নাম্বার পেরিনিয়াল বডি। মেইন সাপোর্ট, ও সরি, মেইন সাপোর্টের পাশে স্ল্যাশ দিয়ে লেখেন মাসকুলার, মানে মাসকুলার সাপোর্ট, মানে এটাকে অনেক সময় বলে যে মেইন সাপোর্টটা যে মাসকুলার সাপোর্ট, এই জিনিসটাকে বুঝাইতে লেখে মেইন অবলিক মাসকুলার সাপোর্ট। এক নম্বরে কি লিখছেন পেলভিক ডায়াফ্রাম, দুই নম্বরে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তিন নম্বরে পেরিনিয়াল বডি। তারপর লেখেন মেকানিক্যাল সাপোর্ট, মেকানিক্যাল সাপোর্টের পাশে লেখেন ফাইব্রোমাসকুলার, মেইন সাপোর্ট লিখছেন মাসকুলার আর মেকানিক্যাল সাপোর্ট লিখছেন ফাইব্রোমাসকুলার। এখানে গিয়ে লেখেন ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, অবলিক কার্ডিনাল লিগামেন্ট, অবলিক ম্যাকেনরডস লিগামেন্ট। একই জিনিস কিন্তু তিনটা নাম আর কি, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, কার্ডিনাল লিগামেন্ট, ম্যাকেনরডস লিগামেন্ট। দুই নাম্বার দেন ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, তিন নাম্বার পিউবো সার্ভাইকাল লিগামেন্ট, চার নাম্বার রাউন্ড লিগামেন্ট। আবার বলি, এক নম্বরে লিখবেন ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট অথবা কার্ডিনাল লিগামেন্ট অথবা ম্যাকেনরডস লিগামেন্ট, দুই নম্বরে লিখবেন ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, তিন নম্বরে পিউবো সার্ভাইকাল লিগামেন্ট, চার নম্বরে রাউন্ড লিগামেন্ট। এখন যদি পরীক্ষায় কোশ্চেন আছে ফলোইং হুইচ ইজ দ্য মেইন সাপোর্ট অফ দ্য ইউটেরাস, নিচের মেকানিক্যাল সাপোর্টের উপরে যদি উপরে যে তিনটা লেখছেন ওগুলো আসে অবশ্যই এবং অবশ্যই ওগুলো অ্যান্সার, ঠিক আছে। যদি নিচের গুলার থেকে আসে তাহলে প্রথমবার সবচেয়ে মেইন সাপোর্ট মানে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট বা কার্ডিনাল লিগামেন্ট বা ম্যাকেনরড যেটা বলে এটা হচ্ছে মেইন, তারপর হচ্ছে পরের লিগামেন্ট গুলো সিরিয়াল। এই সিরিয়াল অবশ্যই আপনাকে মেইনটেইন করতেই হবে, নাইলে পরীক্ষা অ্যান্সার ভুল হবে। যদি মেইন সাপোর্ট আসে পরীক্ষাতে হুইচ ইজ ফলোইং হুইচ ইজ দ্য মেইন সাপোর্ট অফ ইউটেরাস, আপনি এই যে সিরিয়ালটা লিখছি মেইন সাপোর্ট বললে একদম শুরুর যে মেইন সাপোর্ট যে তিনটা ডায়াফ্রাম দুইটা আর হচ্ছে একটা পেরিনিয়াল বডি, ওই পেরিনিয়াল বডির নাম হচ্ছে সেন্ট্রাল পেরিনিয়াল টেন্ডন, একই জিনিস। পেরিনিয়াল বডিও যা সেন্ট্রাল পেরিনিয়াল টেন্ডন একই জিনিস, ঠিক আছে। ওটা আরেকটা নাম সেন্ট্রাল পেরিনিয়াল টেন্ডন, ঠিক আছে। তো ওই তিনটা আগে বুঝবেন, ওই তিনটার মধ্যে যে যদি দুইটা থাকে তার মানে সবার আগেরটা যেটা লিখে দিচ্ছি ওটা অ্যান্সার, সিরিয়ালটা মেইনটেইন করবেন। যদি ওই তিনটার একটা না পান তাহলে পরের যে চারটা সিরিয়াল এই চারটা সিরিয়ালটা মেইনটেইন করবেন, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। অনেক কঠিন অ্যান্সার, অনেক ঝামেলার জিনিস এটা, ঠিক আছে। আচ্ছা, লোয়ার জেনিটালি ইউটেরাইন ট্র্যাক্ট ট্রমা আর কিছু লাগবে এটা আমি পড়াই দিচ্ছি। ইউরেথ্রাল ট্রমা হলে কি পাবেন, বাল্বার ইউরেথ্রাল রাপচার যদি হয়, ওই যে স্ট্রাডাল ইনজুরি, বাইসাইকেল ইনজুরি মোস্ট কমন হয়, মেমব্রেনাস আর্টারি ইনজুরি হলে কি পাবেন, জাস্ট এটা কোথায় ইউরিন কালেকশন হবে জাস্ট ওটা এটা লিখছি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ইউরোলজিতে খুব সুন্দর করে এটা পড়ানো হয় যে বাল্বার ইউরেথ্রাল রাপচার হইলে স্ট্রাডল টাইপ ইনজুরি হলে কি হয়, স্ট্রাডল টাইপ মানে হচ্ছে গিয়া বাইসাইকেল এগুলা কোন ইনজুরি হয় মানে বাল্বার ইউরেথ্রা। আর যদি হাই রাইডিং পোস্টেড সিভিয়ার পেলভিক ফ্র্যাকচার, সিভিয়ার পেলভিক ইনজুরি এগুলো যদি হয় তাহলে কি হবে, মেমব্রেনাস ইউরেথ্রাল রাপচার। আর ব্লাডার ইনজুরি যদি হয় তাহলে ব্লাডার ইনজুরি একটা পেশেন্ট কিভাবে আসবে, এই যে এখানে যে ফিচারগুলো লেখা আছে দেখেন, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টলি এই ফিচারটা আসে, সুপ্রাপেলভিক পেইন এবং ইনএবিলিটি টু ভয়েড, মানে ইউরিন আসলে কিন্তু ইউরিন পাস করতে পারতেছেন, ইনএবিলিটি টু ভয়েড এইভাবে আসে। ম্যানেজমেন্ট এগুলা ইউরোলজিতে খুব সুন্দর করে পড়ানো হবে, সমস্যা নেই। আমাদের অ্যাবডোমেনের এখন একদম শুরুর দিকে আসেন, একদম শুরুতে অ্যাবডোমেনের শুরুটা আসে, অল্প কয়েকটা জিনিস বাকি আছে যেগুলো খুবই ইজি, আপনারা সবাই পারেন, ওই জিনিসগুলো একটু দেখাই দিই। লেয়ার সবাই খুব ভালো করে জানেন, অ্যাবডোমিনাল লেয়ার কি কি, এক্সটার্নাল অবলিক ইন্টারনাল অবলিক, জাস্ট এগুলো। দেখেন একদম শুরুতে আসেন সবাই, আপনাদের শীট যেটা আছে শীটের একদম শুরুতে আসেন, মানে অ্যাবডোমেনে শুরু হয়েছে যেখান থেকে ওইখান থেকে অল্প কয়েকটা পেজ বাকি ওগুলো পড়াই দিচ্ছি। দেখেন সবার আগে আমরা স্টার্নামে মানে থোরাক্সে পড়ছিলাম কি, স্টার্নাল অ্যাঙ্গেল বা স্টার্নাল অ্যাঙ্গেল যে প্লেনটা আছে, আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেনটার নাম হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেন নামটা কোথা থেকে আসছে,
পাইলোরাস অফ দ্য স্টমাককে যে কাট করছে বা ওই লেভেলে যে প্লেনটা গেছে ওটার নাম ট্রান্সপাইলোরিক প্লেন। এই ট্রান্সপাইলোরিক প্লেনের মধ্যে প্লেনের লেভেলে কি কি স্ট্রাকচার থাকে এটার পাশে 100% একদম 100% পরীক্ষা আসবেই, বিভিন্ন ভাবে আসতে পারে। একটা আসতে পারে ট্রান্সপাইলোরিক প্লেনের জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা, ট্রান্সপাইলোরিক প্লেনের কন্টেন্ট কোনটা না কোনটা থাকে না, ঠিক আছে। অথবা বলতে পারে ট্রান্সপাইলোরিক প্লেন নিজে কোন ভার্টেব্রাল লেভেলে আছে, অথবা বলতে পারে যে সুন্দর মতো লেখা দিবে যে পোর্টাল বেন কোন লেভেলে। আপনি যদি জানেন যে ট্রান্সপাইলোরিক প্লেনের কন্টেন্ট এই 13টা, তার মানে অবশ্যই L1 লেভেল। এগুলো এইভাবে মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিস, এবং খুবই ইজি, অত কঠিন না কিন্তু। আপনি যদি চোখের ভিতরে ভাসাইতে পারেন ট্রান্সপাইলোরিক প্লেনটা কই, তাহলে খুবই ইজি। ট্রান্সপাইলোরিক প্লেনটা মাপে কিভাবে, ওই যে আমরা সবাই জানি যে টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ বরাবর যে প্লেনটা হয় ওটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। আর যদি আপনি উপর থেকে নিচের দিকে মাপেন তাহলে কি হবে, সুপ্রাস্টার্নাল নচ এবং পিউবিক সিম্পাইসিস। সুপ্রাস্টার্নাল নচ এবং পিউবিক সিম্পাইসিস এর ঠিক মিড পয়েন্ট, এটা হচ্ছে কি ট্রান্সপাইলোরিক প্লেন। সুপ্রাস্টার্নাল নচ বা স্টার্নাল উপরেরটাই যেটা, আর হচ্ছে পিউবিক সিম্পাইসিস, এটার মিড পয়েন্ট হচ্ছে কি স্টার্নাল ট্রান্সপাইলোরিক প্লেন। কি কি আছে, পাইলট অফ দ্য স্টমাক, হাইলাম অফ দ্য কিডনি, ঠিক আছে, তারপর হচ্ছে ফান্ডাস অফ দ্য গলব্লাডার, নেক অফ দ্য প্যানক্রিয়াস, ডিউরোনাল ফ্লেকচার, এইগুলাই থাকে ট্রান্সপাইলোরিক প্লেন। ইজি খুব, ঠিক আছে। এইগুলা খুব সুন্দর করে মনে রাখবে, একটা পার্টও ভুল করা যাবে না, ঠিক আছে। শুধুমাত্র ফান্ডাস অফ দ্য গলব্লাডার যেটা আছে এটার পাশে লেখেন মোস্ট সুপারফিশিয়াল, মোস্ট সুপারফিশিয়াল, মোস্ট সুপারফিশিয়াল। সব এই যে যতগুলো স্ট্রাকচার আছে সবচেয়ে সুপারফিশিয়াল হচ্ছে কি ফান্ডাস অফ দ্য গলব্লাডার। এই জন্য এটা কেন লিখলাম, যদি পরীক্ষাতে এরকম কোশ্চেন আসে যে একটা পেশেন্ট এন্টেরিয়র অ্যাবডোমেন এবং থোরাক্সের একটা জাংশনে একটা স্ট্যাব ইনজুরি খাইছে, ঠিক আছে। অথবা যদি এভাবে বলে যে একটা পেশেন্ট এই টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ বরাবর একটা স্ট্যাব ইনজুরি খাইছে, মোস্ট কমনলি সবার আগে কোন স্ট্রাকচারটা ইনজুরি হবে, তার মানে টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ, তার মানে ট্রান্সপাইলোরিক প্লেন। তার ট্রান্সপাইলোরিক প্লেনের কোনো একটা কন্টেন্ট যাবে শেষ হয়ে, তার মানে কি বলতে মোস্ট সুপারফিশিয়াল, তার মানে आंसर কি হবে গলব্লাডার, টিপ অফ দ্য গলব্লাডার শেষ। আর এখানে কিছু অ্যানাটমিক্যাল প্লেন আছে, অ্যানাটমিক্যাল প্লেনগুলো আমি আগেই লেখাই দিছি, ওইগুলোই আর কিছু না। সাবকোস্টাল প্লেন কোনটা, ইন্টারক্রিস্টাল প্লেন কোনটা মানে ক্রেস্ট, ইন্টারটিউবারকুলার প্লেন কোনটা, ইনফ্লেমেশন যে আর্টারি কোন প্লেনে, বাইফার্কেশন অফ দ্য অ্যাওর্টা কোন লেভেলে, ফর্মেশন অফ দ্য আইভিসি কোন লেভেলে, ডায়াফ্রামিক রাপচার, এগুলো কি পড়াবো, সবই পারবেন, আগেই পড়াইছি সব। এগুলো প্রত্যেকটা কোশ্চেন বাসা থেকে সলভ করে নিন, এগুলো সব প্রত্যেকটা কোশ্চেন অ্যানসার পারবেন, এগুলো স্কিপ করে গেলাম। এই যে ওগুলাই লিখছে যে at which level bifurcation of the left and right common artery occur, আর্টারি যদি বলে কোন লেভেলে করে L4, আইভিসি যদি বলে কোন লেভেলে শুরু হয় L5, এগুলো সব আগে পড়াই দিছি। তারপরে 6 নম্বর কোশ্চেনে পারবেন কিডনি পাওয়ার সময় বলছি যে একটা পেশেন্ট নাইট ক্লাবে গেছে, নাইট ক্লাবে যাওয়ার পরে পিছনের সাইডে স্ট্যাব ইনজুরি খাইছে, স্ট্যাব ইনজুরিটা হইছে কোথায়, 3 সেন্টিমিটার বিলো দা 12 স্লিপ, মানে লেফট কিডনি, লেফট সাইড ব্যাক অফ দ্য চেস্টের 12 স্লিপের নিচে যদি কেউ স্ট্যাব ইনজুরি খায়, আলটিমেটলি কি কিডনি, লেফট কিডনি। যদি রাইট সাইড বলতো রাইট কিডনি, সবার সামনে যেটা থাকে মাসেল ক্রস করার পরে। এই কি লেখছে, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার দ্য ইজ নট এট দ্য লেভেল অফ দ্য ট্রান্সপাইলোরিক প্লেন। এই যে পারবেন সব। ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল যেটা আছে, এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল থেকে মাত্র দুইটা জিনিস আছে, মানে অত ইম্পর্টেন্ট এটা না, হ্যাঁ, মাত্র একবার আসছে পরীক্ষাতে, খুবই কঠিন এটা। বডির মধ্যে অ্যানাটমির সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে গিয়া পেরিনিয়াম, কারণ হচ্ছে কি এটার কোনো ছবি নাই। কত সুন্দর সুন্দর লিভার স্টমাক হ্যান্ড ত্যান কত সুন্দর ছবি আছে, ছবি দেখাইতে পারছি। পেরিনিয়ামের আসলে এটারে মানে আধ্যাত্মিক লেভেলে ধ্যান ধারণা করে ছবি করতে হয়। পেরিনিয়ামটা কি জানেন, কেউ যদি লিথোটমি পজিশনে থাকে, লিথোটমি পজিশন বা ভ্যাজেনাল ডেলিভারি পজিশন যেটাকে আমরা বলি, ওই লিথোটমি পজিশনে যখন মানুষটা থাকে তখন যে পেরিনিয়াম, যে আপনার অ্যানাল ক্যানেল বা অ্যানাস, ইউরেথ্রা, ভ্যাজাইনা, এই যে জায়গাগুলো যে একটা ট্রায়াঙ্গেল, এইটাই বলা হয় ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, এই রিজনটাকে বলা হয় ট্রায়াঙ্গেল। তো ওরা কি বলছে, এই যে জায়গাটা, এটা স্কিন, তারপরে ফাসা, তারপরে ভিতরে পেরিনিয়াল মেমব্রেন, তারপরে সুপারফিশিয়াল পেরিনিয়াল, নিচে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, পেরিনিয়াল মেমব্রেন, ভিতরে ডিপ পেরিনিয়াল পাউচ, এরপরে গিয়ে পেলভিক ক্যাভিটি, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হয় পেরিনিয়াম। তাহলে গ্রসলি যদি আমি বলি জিনিসটা কি দেখেন, সবার বাইরে কি স্কিন, তারপরে সাবকিউটেনিয়াস ফ্যাট, তারপরে আস্তে আস্তে যেটা পাবেন সেটা হচ্ছে কি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। আমি বলছিলাম যে পেরিনিয়াল মেমব্রেন এর ঠিক নিচে হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, আর ভিতরের দিকে ডিপ পেরিনিয়াল পাউচ। তার মানে কি কি পাচ্ছেন, সবার বাইরে স্কিন, তারপরে ফ্যাট, তারপরে হচ্ছে গিয়া ধরেন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, তারপরে পেরিনিয়াল মেমব্রেন, তারপর হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ, তারপরে হচ্ছে পেলভিক পেরিটোনিয়াম বা তারপর হচ্ছে পেলভিক অর্গান। ঠিক আছে, এটা কেমনে আইডেন্টিফাই করে, এই যে দেখেন এইভাবে বানায়। আমি এই পেশেন্টটা এই লিথোটমি পজিশনে আছে, দেখেন এই যে একটা পা, এই যে একটা পা, দুই পাশে দুইটা পা গেছে, হ্যাঁ, এটা হচ্ছে পিউবিক সিম্পাইসিস। এই পিউবিক সিম্পাইসিস বরাবর একটা, এটা হচ্ছে ইসকিয়াল টিউবারোসিটি, আর এটা হচ্ছে স্যাক্রাম, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। স্যাক্রামের সাথে টিউবার, ইসকিয়াল টিউবারোসিটির ভিতরে একটা লিগামেন্ট আমি টানলাম,
দুই পাশে দুটো স্যাক্রো টিউবারাস লিগামেন্টকে যদি আমি যোগ করি এবং এদিক থেকে যদি ধরেন এই যে ইসকিওপিউবিক র্যামাই যেটা আছে পিউবিসের নিচের র্যামাইটা, এই দুইটা বরাবর যদি লাইন টানি যে ডায়মন্ড শেপ জায়গাটা হবে, এটার নাম এই পুরো ফুল জায়গাটার নাম হচ্ছে পেরিনিয়াম। এই পেরিনিয়ামটাকে দুইটা ভাগে ভাগ করে, সামনের টুকুকে বলা হয় ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল আর পিছনের টুকুকে বলা হয় অ্যানাল ট্রায়াঙ্গেল। নামের থেকে বুঝতে পারছেন ইউরো জেনিটাল, মানে ইউরো এবং জেনিটাল কিছু অর্গান থাকবে এখানে। ইউরোর মধ্যে কি ইউরেথ্রা, জেনিটালের মধ্যে ভেজাইনা। আর অ্যানাল ট্রায়াঙ্গেল মানে কি এখানে থাকবে কি অ্যানাস, এবং দুই পাশে দুইটা ইস্কিও রেক্টাল অ্যাবসেস, এই ফোসা মানে অ্যানাসের পাশে, বা ইস্কিও অ্যানাল ফোসা বা ইস্কিও রেক্টাল ফোসা যাই বলেন, ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। এখন আমি একটা ছবিতে আপনাদেরকে দেখাইছিলাম যে ডিপ পেরিনিয়াল পাউচ এবং সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ কি। এখন এটাতে আপনাদের কিছু লাগবে না, জাস্ট দুই পাউচের কন্টেন্ট কি, জাস্ট এতটুকুই লাগবে। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের কন্টেন্ট কি, ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট কি। যদি আমরা একটা স্কিমাটিক ডায়াগ্রাম দেখি, মানে লম্বা লম্বা কর্নার সেকশন, তাহলে আমি যে এরকম একটা পাই। এই যে এটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, দেখেন এই যে এটা পেরিনিয়াল মেমব্রেন, দুইটা লেয়ার থাকে, সুপিরিয়র লেয়ার, ইনফিরিয়র লেয়ার। এই পুরোটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, সবুজটা। এই অথবা এটা আরেকটা নাম আছে, যেটা নাম হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পেরিনিয়াল মেমব্রেন একই জিনিস। এই এই যে জায়গাটা ক্লোজ, যে জায়গাটা, এই জায়গাটার মাঝখানে কন্টেন্ট যদি আমি বলি, সবার আগে ভিতরে কি থাকতেছে, এই যে মেমব্রেনাস ইউরেথ্রা, যেটা রাপচার হইলে শুধুমাত্র এতটুকুর ভিতরেই হচ্ছে কি আমার ইউরিন থাকে, ঠিক না, এটার ক্রস করে ইউরিন বের হইতে পারে না। আর এটার উপরের জায়গা, এই যে পেরিনিয়াল মেমব্রেনটা, এটার ভিতরের জায়গাটাকে বলা হয় ডিপ পেরিনিয়াল পাউচ। এটার নিচে যে সাদা জায়গাগুলো আছে, এই জায়গাগুলো বলা হয় সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এই ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট কি, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের কন্টেন্ট কি, জাস্ট এটাই হচ্ছে কি পরীক্ষার কোশ্চেন। কন্টেন্ট গুলো একটু কষ্ট করে একটু এই ছবিটা দেখে একটু মনে রাখতে হবে কন্টেন্ট গুলো কি কি। দেখেন প্রথমে যেটা আছে আপনাদের শীটে সুপারফিশিয়াল পেরিনিয়াল, এটা অত ইম্পর্টেন্টলি না, মানে সবার একটু কম গুরুত্ব দিয়ে পড়বেন এটা, ঠিক আছে, কিন্তু যদি কোশ্চেন আসে মিস না হয়, জাস্ট একবার দুবার যদি দেখেন মিস হবে না। এখানে কি আছে দেখেন, বাল্ব অফ পেনিস, ক্রাস অফ পেনিস, সুপারফিশিয়াল যেহেতু তার মানে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল, আর হচ্ছে কি কিছু স্ক্রোটাল আর্টারি এবং স্ক্রোটাল নার্ভ, যেটা পোস্টেরিয়র, যেহেতু পিছনের দিকে আছে, আমি লিথোডেমি পজিশন আছে, সামনে তো না, পিছনের দিকে, তার মানে কি পোস্টেরিয়র স্ক্রোটাল আর্টারি, পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভ। এই কয়েকটা জিনিস থাকে এইখানে, হ্যাঁ। আর ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট কি, এটা এখানে লেখা নেই আপনাদের, এখানে আপনি এখন লেখেন ডান পাশে কোন একটা খালি জায়গাতে লেখেন ডিপিপি, ডিপিপি, ডিপ পেরিনিয়াল পাউচ, ডিপিপি, এটার কন্টেন্ট। এক নম্বরে লেখেন মেমব্রেনাস ইউরেথ্রা, স্ফিংটার ইউরেথ্রা, dorsal nerve of penis, bulbourethral gland। আবার বলি, membranous urethra, sphincter urethra, dorsal nerve of penis, bulbourethral gland। bulbourethral gland, এই bulbourethral gland যেটা আছে এটার নাম কি, গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। গ্রেটার ভেস্টিবুলার, যেটা ভেজানার দুই পাশে দুটো গ্ল্যান্ড থাকে, bulbourethral gland বা গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, ঠিক আছে। এই যে দেখেন লেখা আছে, এই যে দেখেন এই দুটো হচ্ছে bulbourethral gland ফিমেলের ক্ষেত্রে। এটা ডিপ, এই যে এটা যদি ডিপ পেরিনিয়াল পাউচ হয় বা ডিপ পেরিনিয়াল স্পেস হয়, এটার ভিতরে আমরা যা যা পড়ছি, এই যে এটা হচ্ছে ডরসাল নার্ভ অফ পেনিস, তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার এই বাল্বোইরেথ্রা গ্ল্যান্ড, এটা হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, ঠিক আছে। আর বাইরে যেগুলো থাকতেছে এগুলো হচ্ছে যে এই যে দেখেন স্ক্রোটাল নার্ভ, ঠিক আছে। এগুলো দেখে একটু মিলায় করে ফেলবেন, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের কন্টেন্ট কি, ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট, আর কিছু লাগবে না, হ্যাঁ। তারপরে অংশতে আসতেছে আমরা গ্রেটার সায়াটিক ফোরামেন, এটা আমরা এখন এখানে পড়বো না, গ্রেটার সায়াটিক ফোরামেন অ্যাবডোমেনে পড়বো, এই ইনফিরিয়র কি বলে ইনফিরিয়র এক্সট্রিমিটিতে পড়বো গ্রেটার সায়াটিক ফোরামেন। তারপরেও আমি একটু হালকা একটু ক্লু দিয়ে রাখি, দেখেন গ্রেটার সায়াটিক ফোরামেন কি আপনারা খুব ভালো করে দেখেন। হিপ বোন আমরা এমনি করে ধরছি, এমনি করে ধরে থাকেন, হিপ বোন আমরা পড়াইতাম না, ওই স্ক্যাল স্পাইনের উপরের দিকে যে নচ, ওটার ফাঁকা জায়গাটা, ওটার নাম কি ছিল, গ্রেটার সায়াটিক নচ, নিচেরটা ছিল লেদার সায়াটিক নচ। ওই যে যখন দুইটা হিপ বোন একসাথে লাগায় এবং পিছনে স্যাক্রাম লাগায়, ওই নচটা একটা সুন্দর মতন ফুটা হয়ে যায়, ওটা বলে গ্রেটার সায়াটিক ফোরামেন, লেদার সায়াটিক ফোরামেন। এটা কন্টেন্ট কি জাস্ট, ঠিক আছে। এই গ্রেটার সায়াটিক ফোরামেনটা একটা পাইরিফর্মিস নামে একটা মাসেল আছে, ওই মাসেল দিয়ে দুইটা ভাগে ভাগ হয়, এর উপর দিকে কিছু জিনিস যায়, নিচ দিয়ে কিছু জিনিস যায়। এই যে দেখেন এই ছবিটার দিকে তাকান, এই যে ফাঁকা জায়গাটা পুরোটা হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন, এখান থেকে এই যে পুরো ফাঁকা জায়গাটা, এই যে পাইরিফর্মিস মাসেলটা আছে, এই মাসেলটা এই দুইটা ভাগে ভাগ করতেছে। উপর দিয়ে এই যে উপরের ফাঁকা জায়গা দিয়ে কিছু জিনিস যাচ্ছে, নিচের ফাঁকা জায়গা দিয়ে কিছু জিনিস যাচ্ছে, এবং নিচেরটা হচ্ছে কি লেদার সায়াটিক ফোরামেন। এই যে আপনাদের এখানে যে লিস্ট আছে, what are the contents of the greater sciatic foramen, এই যতগুলো কন্টেন্ট এখানে আছে না, খুবই ইজিলি মনে রাখা যায়। কেমনে জানেন, এই যে শুধুমাত্র above the piriformis, below the piriformis, এইভাবে আমরা মনে রাখি কন্টেন্ট গুলা। above the piriformis only superior gluteal vessels and nerve, এই ভেসেলস এর পাশে কমা দেন নার্ভ লেখেন, superior gluteal vessels and nerve, আর below piriformis বাকি সব কিছু।
বাকি যা আছে sciatic nerve, ঠিক আছে, inferior gluteal vessels and nerve, posterior cutaneous nerve, আর ওই যে বাকি যে এখানে যেগুলো আছে ওইগুলো সব নিচে দিয়ে যায়, নার্ভ টু কোয়াড্রাটাস ফিমারিস, নার্ভ টু অপর ইন্টারনাস, এগুলো সব নিচে দিয়ে যাবে। তার মানে আমি কি পড়াইলাম, গ্রেটার সাইটিক ফোরামেন। গ্রেটার সাইটিক ফোরামেন যদি এভাবে কোশ্চেন করে নিজের কোন মাসেলটা দিয়ে গ্রেটার সাইটিক ফোরামেনটা দুটো ভাগে ভাগ হয়, অ্যানসার কি দিবেন, পাইরিফর্মিস মাসেল। গ্রেটার সাইটিক ফোরামেনের কন্টেন্ট কি, যদি অ্যাজ এ গ্রস চিন্তা করেন তাহলে সবগুলা কন্টেন্ট যা আছে সবগুলাই। যদি বলে যে স্পেসিফিক্যালি বলা যায় যে what are the contents of the greater sciatic foramen above the piriformis muscle, অ্যানসার কি দিবেন, অনলি superior gluteal vessels and nerve, যেহেতু above মানে superior, আর যদি নিচে কি হয় বাকি সবকিছু নিচে, মানে ইনফিরিয়র gluteal vessels and nerve, sciatic nerve, posterior cutaneous nerve of the thigh, nerve to quadratus femoris, nerve to operator internal, এগুলো সব নিচে। আর লেজার সাইটিক ফোরামেন যদি আমরা আসি, এটা পড়ার আগে এটা পড়ার সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে কি দেখেন, সবার আগে আপনাকে এই জিনিসটা যদি পড়েন, স্ট্রাকচার পাসিং বিটুইন বোথ ফোরামেন, কিছু কিছু স্ট্রাকচার আছে গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে বের হয়, লেজার সাইটিক ফোরামেন দিয়ে আবার পেলভিসে ঢুকে। কি জিনিস গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে বের হয়, পেলভিস থেকে গ্রেটার সাইটিক ফোরামেন হয়ে কিছু জিনিস বের হবে, বের হয়ে আবার যদি ঘুরে যদি লেজার সাইটিক ফোরামেন হয়ে যদি আবার পেলভিসে ঢুকে, এরকম কি কি স্ট্রাকচার আছে, মাত্র তিনটা। একটা হচ্ছে পুরেন্ডাল নার্ভ, পুরেন্ডাল আর্টারি আর নার্ভ টু অপরেটর ইন্টারনাস। এই তিনটা জিনিস যেহেতু গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে বের হয়ে তারপরে লেজার সাইটিক ফোরামেন দিয়ে ঢুকে আবার পেলভিসের ভিতরে, তার মানে কি এটা দুইটা ফোরামেনেরই কন্টেন্ট। তার মানে আপনি গ্রেটার সাইটিক ফোরামেনের কন্টেন্টও এটা বলতে পারবেন, লেজার সাইটিক ফোরামেনের কন্টেন্টও এটা বলতে পারবেন, ঠিক আছে। তাহলে আর লেজার সাইটিক ফোরামেনে কি, তাহলে কি এই তিনটা থেকে এক্সট্রা একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই টেন্ডন থাকে একটা অপরেটর ইন্টারনাস। তার মানে এই তিনটা তো সেম, এর বাইরে একটা টেন্ডন অফ অপরেটর ইন্টারনাস, এটাও লেজার সাইটিক ফোরামেনের কন্টেন্ট। তাহলে আমি কেমনে পড়তে বলছি দেখেন, গ্রেটার সাইটিক ফোরামেনের কন্টেন্টটা পড়বেন এইভাবে, পারিফর্মিতে ভাগ হইলে উপরে সুপিরিয়র গ্লুটাল ভেসেলস আর নিচে বাকি সবগুলা। আর তিনটা জিনিস আছে যেটা দুইটা ফোরামেনই আছে, ঠিক আছে। তাহলে উপরের সবগুলা এবং এই তিনটা এগুলো হচ্ছে গ্রেটার সাইটিক ফোরামেনের কন্টেন্ট। আর নিচে যেগুলা এই তিনটা সহ শুধু একটা এক্সট্রা টেন্ডন অ্যাড হবে, ওটা হচ্ছে লেজার সাইটিক ফোরামেনের কন্টেন্ট। এই কন্টেন্ট থেকে কোশ্চেন আসবে, কোনটা গ্রেটার সাইটিক ফোরামেনের কন্টেন্ট, কোনটা লেজার সাইটিক ফোরামেনের কন্টেন্ট, ঠিক আছে। এগুলা প্রচুর পরীক্ষাতে আসছে, এগুলো আর কিছুই না, জাস্ট এগুলো আসবে পরীক্ষাতে। হ্যাঁ, পরবর্তীতে আসি আমরা কি, ইঙ্গুইনাল নার্ভ। ইঙ্গুইনাল নার্ভ কি পড়াবো, ইঙ্গুইনাল নার্ভ আগে খুব ভালো করে পড়াইছি, জাস্ট কিছুই না। ওরা জাস্ট এখানে বলবে যে ওই যে আমি আপনাদেরকে বলছি না যে ইঙ্গুইনাল হার্নিয়া রিপেয়ার করছেন, তখন গিয়ে আপনার কোন নার্ভ ইনজুরি হবে, ইঙ্গুইনাল নার্ভ ইনজুরির চান্স বেশি। তারপরে ধরেন আপনি একটা অ্যাপেন্ডিসেক্টমি করছেন, অ্যাপেন্ডিসেক্টমি করতে গিয়ে অ্যাপেন্ডিসেক্টমি যে লেন্স ইনসিশনটা দিয়েছেন ওই ইনসিশনটা আপনি ল্যাটারালি বাড়াইছেন, ল্যাটারালি নট মিডিয়ালি, তাইলে ইঙ্গুইনাল নার্ভ ইনজুরি বেশি হবে, তাই না। এই যে দেখেন এই যে ছবিটা দেখেন, এই হচ্ছে আমার অ্যান্টেরোসুপিয়াল স্পাইন আম্বিলিকাস, মিডিয়াল টুথ আর ল্যাটারাল অন্টারাল জাংশনে যদি আমি একটা করি এরকম করে, যদি একটা ইনসিশন দিই গ্লিডারন বা লেন্স, এটা যদি আমি ল্যাটারালি বাড়াই ইনসিশনটা, তাহলে এই যে নার্ভটা কাটা যাবে, এটা নাম হচ্ছে ইলিওইঙ্গুয়াল নার্ভ। মিডিয়ালি বলে না, বলছে ল্যাটারালি, তার মানে এটা ইলিওইঙ্গুয়াল নার্ভ কাটা যাবে। এই কোশ্চেনটা এখানে করছে, ঠিক আছে। আর কিছু মাসেল দেখেন, মাসেল গুলো আপনারা নিজেরা একটু পড়ে নিয়েন, ওরকম কোনো কিছু কখনো আসে না মাসেল থেকে কোশ্চেন, খুবই কম আসে। হ্যাঁ, অ্যাবডোমেনের মাসেল কি কি আছে আমরা সবাই জানি, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাল, তিনটা মেইন মাসেল। আর মাঝখান দিয়ে থাকতেছে রেক্টার শীথ, জিম করলে যেটা প্যাক হয়, 6 প্যাক 4 প্যাক, ঠিক আছে, ওটা হচ্ছে কি রেক্টার শীথ। আর পিছনে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলটার নাম কি, কোয়াড্রাটাস লাম্ব্রাম। এই কয়েকটা মাসেল নিয়ে হচ্ছে আমার অ্যাবডোমেন তৈরি হয়। এক্সটার্নাল অবলিক উপর থেকে তৈরি হয়ে নিচের দিকে নামে, পকেট শেপ। ইন্টারনাল অবলিক নিচের থেকে তৈরি হয়ে উপর দিকে ওঠে উল্টা ডিরেকশনে। আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাল ট্রান্সভার্স বা হরাইজন্টালি থাকে একদম প্রত্যেকটা মাসেল তৈরি হয়ে মাঝখানে অ্যাপোনিউরোসিস হিসেবে যে জায়গাটাতে লাগবে এই জায়গাটার নাম হচ্ছে লিনিয়া আলবা। মিডলাইন ল্যাপারোটমির সময় আমরা লিনিয়া আলবাটা কাটি, ঠিক আছে। আর লিনিয়া আলবার দুই পাশে থাকবে দুইটা রেক্টার শীথ, এবং রেক্টার শীথের ভিতরে থাকবে দুইটা রেক্টাস শীথ, রেক্টাস অ্যাবডোমিনালিস মাসেল, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদের একটু জানেন সবই। এই দেখেন মাসেলে যেগুলো আছে, মাসেল থেকে আপনাদের শীটে যেগুলো আছে মাসেল, কিছুই এগুলোর অরিজিনেশন কিছু লাগবে না। আবার বলতেছি, কোনো মাসেলে অরিজিনেশন নিজে আসে না, খুব মানে কখনো আমি দেখি নাই মাসেল আসে রিকলে। খালি একটা জিনিস মনে রাখেন, যতগুলো মাসেল আছে অ্যাবডোমেনের, যত মাসেল প্রত্যেকটা নার্ভ সাপ্লাই, কমন নার্ভ সাপ্লাই আছে, যেটার নাম কি ভেন্ট্রাল প্রাইমারি রেমাই অফ T7 টু T12, 7, 8, 9, 10, 11, 12 এই 6টা নার্ভের ভেন্ট্রাল রেমাইটা থেকে এই প্রত্যেকটা নার্ভ তার সাপ্লাই পায়, নার্ভ সাপ্লাই। জাস্ট এই জিনিসটাই লাগবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন আপনাদেরকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলের লেয়ার। অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলের লেয়ার, আপনি যদি মাসেল কাটতে শুরু করেন, মাসেল যদি কাটেন বাইরে থেকে ভিতর দিকে যদি ঢুকেন, তাইলে কোন মাসেল গুলা কোন লেয়ার, কোন কোন লেয়ার কাটলে আপনি বাইরে থেকে ভিতর দিকে ঢুকতে পারবেন। আপনারা সবাই লেখেন এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এন্টেরিয়র খালি জায়গাতে লেখেন বা খাতাতে লেখেন, এখানে লেখেন এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল
8টা লেয়ার থাকে। এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার কয়টা? 8টা লেয়ার। এখন 8টা লেয়ার লেখেন। 1 নাম্বার স্কিন, 2 নাম্বার সুপারফিশিয়াল ফাসা, 3 নাম্বার এক্সটার্নাল অবলিক মাসেল, 4 নাম্বার ইন্টারনাল অবলিক মাসেল, 5 নাম্বারে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। তারপরে হচ্ছে গিয়ে ফাসা ট্রান্সভার্সালিস 6 নাম্বার, 7 নাম্বারে এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট, 8 নাম্বারে পেরিটোনিয়াল প্যারাইটাল পেরিটোনিয়াম, তারপরে পেরিটোনিয়াল ক্যাভিটি। বুঝতে পারছেন তো? বাইরে থেকে ইনসেকশন দিয়ে যদি ভিতর দিকে ঢুকেন, অ্যাবডোমিনাল ওয়ালের ভিতরে ঢুকবেন আপনি, তাহলে কোন কোন ফাসা লেয়ার পাবেন? এই 8টা সিরিয়ালি মনে রাখবেন। স্কিন, ফাসা, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাল অবলিক। তার নিচে তার পিছনে ফাসা ট্রান্সভার্সালিস, তার পিছনে এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট এন্ড দেন পেরিটোনিয়াম। এটা হচ্ছে এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার। কয়টা? 8টা। ওই ইন্টারনাল অবলিক, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, এই তিনটাকে একটা জায়গাতে রাইখা ব্র্যাকেট দিয়ে লেখেন লিনিয়া আলবা। মানে এই তিনটা মাসেলের যে অ্যাপোনিউরোসিস বা টেন্ডন বা এন্ডিং, ওইখানে তিনটা একসাথে হয়ে লিনিয়া আলবা তৈরি করে। এই যে এখান থেকে উপর থেকে এইভাবে নামলো এক্সটার্নাল অবলিক, নিচ থেকে এইভাবে উঠলো ইন্টারনাল অবলিক, আর মাঝখানে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। তিনটার ফাসা বা অ্যাপোনিউরোসিস একটা সাথে জায়গায় লাগা লিনিয়া আলবা তৈরি করে। এখন আমি যদি আপনাকে বলি ফলোইং দ্য মিডলাইন ল্যাপারোটমি অ্যাবডোমিনাল লেয়ার কয়টা, তাহলে বলবেন কয়টা? 6টা। মানে এই তিনটা মাসেল দিয়ে একটা লেয়ার বানাবেন লিনিয়া আলবা। আমি আগেই বলছি মিডলাইনে একটা লেয়ার হয়ে যায়, একটা টাফ একটা লেয়ার, এর নাম হচ্ছে লিনিয়া আলবা। কোন তিনটা মাসেল দিয়ে হয়? এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তাহলে আমি যদি বলি যে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এর লেয়ার মোট কয়টা, আপনি বলবেন 8টা। কোন 8টা? এই যে সিরিয়ালি 8টা। ওই তিনটা মাসেল দিয়ে সিঙ্গেল একটা লেয়ার যদি আমি বানাই, তাহলে টোটাল লেয়ার হবে কয়টা? 6টা। তাহলে প্রশ্নটা এভাবে পরীক্ষাতে আসে। আপনি যদি অ্যাবডোমেন ওপেন করেন তাহলে কয়টা লেয়ার পাবেন? 6টা লেয়ার। কোনটার পরে কোন লেয়ার, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে ফাসা ট্রান্সভার্সালিসটা কোথায় আছে? প্যারাইটাল পেরিটোনিয়ামের মানে বাইরে নাকি ভিতরে, এগুলা। ঠিক আছে? পেরিটোনিয়ামের নিচের লেয়ারকে ফাসা ট্রান্সভার্সালিস বলে না উপরের লেয়ারকে ফাসা ট্রান্সভার্সালিস বলে। ঠিক আছে? এইগুলো আসবে। আচ্ছা, এখন পাশে এই যেখানে লিখছেন এই লেয়ারের সাথে এগুলা কিন্তু অবশ্যই নাম্বারিং করে লিখেন। ইচ্ছা করে এইভাবে পড়াইতেছি 1 2 3 4 5 6 7 8 এভাবে নাম্বারিং করে লিখছেন, তাই না? আচ্ছা, এখন লেখেন লেয়ার অফ ইনডিরেক্ট হার্নিয়া। লেয়ার অফ ইনডাইরেক্ট হার্নিয়া। ইনডাইরেক্ট হার্নিয়া মানে কি? যেটা ইনগুইনাল ক্যানেল দিয়ে ঢুইকা সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়ে স্ক্রোটামে গেছে, এটা হচ্ছে কমপ্লিট একটা ইনগুইনাল হার্নিয়া, এই ইনডিরেক্ট হার্নিয়া। আর ডিরেক্ট হার্নিয়া কোনটা? ইনগুইনাল ক্যানেল দিয়ে ঢুকছে, ওই ডিপ রিং, সুপারফিশিয়াল রিং, এইভাবে পুরো ক্যানেলটা দিয়ে ঢুকে নেয়। কোন এক পিছনের পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইনগুইনাল ক্যানেলকে ফুটা করে তারপরে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়ে স্ক্রোটামে। সোজা কথা, সামনে ছবি দেখাবো, বুঝতে পারবেন। কি পড়াচ্ছি? লেয়ার্স অফ দ্য ইনডিরেক্ট হার্নিয়া। লেখেন স্কিন, ডার্টস মাসেল, মানে বাইরে থেকে ভিতর দিকে স্কিন, ডার্টস মাসেল, এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, প্রিমাস্টারিক ফাসা, ইন্টারনাল স্পারমাটিক ফাসা, টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস, তারপর টেস্টিস। টেস্টিস পাওয়া যাবে নাকি লাস্টে, ওটা লেখা লাগবে না, আমি শুধু লেয়ার পড়াইতেছি। ইনডিরেক্ট হার্নিয়ার লেয়ার কি? স্কিন, ডার্টস মাসেল, এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, প্রিমাস্টারিক ফাসা, ইন্টারনাল স্পারমাটিক ফাসা, টিউনিকা ভ্যাজাইনালিস। স্কিনের পাশে দেন 1, ডার্টস মাসেলের পাশে দেন 2, এক্সটার্নাল স্পারমাটিক ফাসা এটার পাশে দেন 3, প্রিমাস্টারিক ফাসা এটার পাশে দেন 4 যোগ 5 মানে 4 5, ইন্টারনাল স্পারমাটিক ফাসার পাশে দেন 6, টিউনিকা ভ্যাজাইনালিসের পাশে দেন 7 যোগ 8। কেন নাম্বারিং করাইলাম? একটু আগে যে অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার পড়াইছেন 8টা, ওই লেয়ার গুলার সাথে ওই লেয়ার গুলার এই কম্পোনেন্ট দিয়ে ইনডিরেক্ট হার্নিয়া লেয়ার গুলা তৈরি হয়। মানে একটা ইনডিরেক্ট হার্নিয়া যে স্কিন, ওটা একদম এই অ্যাবডোমিনাল ওয়ালের স্কিন, এই স্কিন একই। ওটা যে সুপারফিশিয়াল মাসেল ছিল, ফাসা ছিল, ওটা হচ্ছে ডার্টস মাসেল। ওটার যেটা এক্সটার্নাল অবলিক ছিল, ওই এক্সটার্নাল অবলিকটা ইনডিরেক্ট হার্নিয়াতে যে লেয়ার এক্সটার্নাল স্পারমাটিক ফাসা হয়ে গেছে। তার মানে আপনাকে যদি আমি কোশ্চেন করি যে একটা ইনডিরেক্ট হার্নিয়ার এক্সটার্নাল স্পারমাটিক ফাসাটা এটা তৈরি হয় কোন মাসেল লেয়ার থেকে, আপনি বলবেন কি 3 নাম্বার, ওই যে এক্সটার্নাল অবলিক মাসেল থেকে। আমি যদি বলি যে একটা ইনডিরেক্ট হার্নিয়ার প্রিমাস্টারিক ফাসাটা তৈরি হয় কোন কোন মাসেল লেয়ার থেকে, আপনি বলবেন 4 যোগ 5 মানে কি ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস থেকে। আমি যদি বলি যে ইন্টারনাল স্পারমাটিক ফাসা এটা কিসের কন্টিনিউশন বা কিসের কন্টিনিউশন, আপনি বলবেন 6 নাম্বারটা মানে কি ফাসা ট্রান্সভার্সাল। আমি যদি বলি যে টিউনিকা ভ্যাজাইনালিস এটা কিসের রেমনেন্ট বা কিসের কন্টিনিউশন, আপনি বলবেন পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম এন্ড ইটস ফ্যাট। বুঝতে পারছেন তো? এইভাবে পড়তে হবে। আচ্ছা, এখন তারপর লেখেন লেয়ার অফ ডিরেক্ট হার্নিয়া। লেয়ার অফ ডিরেক্ট হার্নিয়া, এখানে লেখেন স্কিন, ডার্টস মাসেল, এক্সটার্নাল স্পারমাটিক ফাসা,
conjoint tendon, fascia transversalis, tibia vaginalis। আবার বলছি, স্কিন, external dartos muscle, external spermatic fascia, conjoint tendon, fascia transversalis, tibia vaginalis। এগুলোর নাম্বারিং আগের মতোই সেম, শুধু কনজয়েন্ট টেন্ডনটা, কনজয়েন্ট মানে কি জানেন, দুইটা মাসেলের টেন্ডন একসাথে যুক্ত হয়ে যে টেন্ডন তৈরি হয়েছে। এক্সটার্নাল স্পারমেটিক ফাসা কোথা থেকে তৈরি হয়? এক্সটার্নাল অবলিক মাসেল। তাহলে মাঝখানে আমি ইন্টারনাল এবং ট্রান্সভার্স অবলিক মাসেল বাদ দিয়ে দিছি না, এই দুইটা মাসেলের আপন একটার সাথে একটা জয়েন্ট করে কনজয়েন্ট টেন্ডন তৈরি হয়। কনজয়েন্ট টেন্ডনের পাশে লিখে রাখেন IO প্লাস TA, মানে ইন্টারনাল অবলিক প্লাস ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস। এই দুইটা মাসেলের যে টেন্ডন আছে, টেন্ডন দুইটা একসাথে যুক্ত হয়ে মানে কনজয়েন্ট টেন্ডন তৈরি করে। এটা কি ডিরেক্ট হার্নিয়াল লেয়ার। পরীক্ষাতে অনেকবার আসছে যে কনজয়েন্ট টেন্ডন কোন হার্নিয়াল লেয়ার। ডিরেক্ট পরীক্ষাতে আসছে যে কনজয়েন্ট টেন্ডন কোন দুইটা মাসেলের কন্ট্রিবিউশনে হয়, ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস। পরীক্ষাতে আসছে যে ক্রিমাস্টারিক ফাসা, এটা কি ডিরেক্টে থাকবে না ইনডিরেক্ট হার্নিয়ার একটা লেয়ারে থাকবে? ইনডিরেক্টে থাকবে। ঠিক আছে, এই তিনটা জিনিস খুব খুব ভালো করে মিলে যেভাবে দেখছি এইভাবেই করবেন, একদম এইভাবে। অনেক কোশ্চেন পাবেন এখান থেকে। কোশ্চেন পাবেন যে বাইরের থেকে ভেতরের দিকে ঢুকতেছেন। আমি একটা কোশ্চেন আপনাকে বলি, দেখেন আমি যদি আপনাদেরকে বলি একটা হার্নিয়া অপারেশন করতেছেন, হার্নিয়ার স্যাকটাকে কাইটা ফেলাইছেন, অথবা হার্নিয়ার স্যাকটাকে অ্যাবডোমেনের ভিতরে ঢুকাই দিচ্ছেন এবং ওইখানে একটা মেশ দিবেন, মেশ রিপেয়ার করবেন। তাহলে মেশ রিপেয়ার, আপনি মেশটা দিয়ে ফেলছেন এখানে, এখন মেশটা জাস্ট কোন লেয়ারটার পিছনে আছে? মেশটা জাস্ট কোন লেয়ারটার পিছনে আছে, মানে আইদার পেরিটোনিয়াম অথবা সবচেয়ে ভিতরের যে লেয়ারটা আমরা পড়াইছি ওইটা ঠিক পরেই আছে মেশটা। তার মানে কি প্যাডাল পেরিটোনিয়াম অথবা ফাসা ট্রান্সভার্সালিস। যদি প্যাডাল পেরিটোনিয়াম অপশনে থাকে তাহলে ওইটার পিছনেই মেশ আছে, ওইটার ভিতরেই মেশ আছে। অথবা যদি প্যাডাল পেরিটোনিয়াম পান নাই, আছে কি ফাসা ট্রান্সভার্সালিস, আনসার দিবেন ফাসা ট্রান্সভার্সালিস। এরকম করে থাকবে। সামনে গেলেই পাবেন। এই দেখেন কোশ্চেন গুলো দেখেন, a 23-year-old man presents with appendicitis, a decision is made to perform appendicectomy. Operation commences with a 5 cm incision at McBurney's point. বলছে যে ডিসেকশন করার সময় সর্বপ্রথম আপনি কোন জিনিসটা ডিসেক্ট করবেন? এক্সটার্নাল অবলিক মাসেল, এক্সটার্নাল অবলিক অ্যাপেন্ডিসাইটিস। সবার বাইরের লেয়ার কি? স্কিন, এবং স্কিনের পরে কোনটা পাবেন? এক্সটার্নাল অবলিক, তারপরে ইন্টারনাল অবলিক। ঠিক আছে, এইভাবে এগুলো সব পারবেন। এখন দেখেন কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেলের ফাংশন কি, জাস্ট এটা বলছে। ফাংশন ক্ষেত্রে কোনটা মিথ্যা? ফ্লেকশন করার কাজ কার কাজ? রেক্টাস অ্যাবডোমিনের কাজ হচ্ছে ফ্লেকশন করা, কোয়াড্রাটাস লাম্বোরামের কাজ ফ্লেকশন করা না। সামনে আছে ওইখানে করাই দিচ্ছি, সমস্যা। এই কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেল যেটা আছে, এটা কোনো কিছুই আপনাদেরকে পড়তে হবে না, আমি আগেই বলে দিয়েছি। কোনো অরিজিন ইনসারশন কিছু লাগবে না, খালি অ্যাকশনটা পড়ে যাবে, মনে রাখেন। আর সব মাসেলের নার্ভ সাপ্লাই একবারে শিখাই দিচ্ছি, T7 থেকে 6টা। ঠিক আছে, প্রথম 6টা, T7 থেকে পরের 6টা। আর মাসেল কি? এটার মাসেল হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন, জাস্ট এটা মনে রাখতে হবে, আর কিছু লাগবে না। এগুলো সব পারবেন যা আছে সব। ইনগুইনাল লিগামেন্ট কোথা থেকে অ্যারেস্ট করে? ইনগুইনাল লিগামেন্টটা কেমনে তৈরি হয়? আমরা সবাই কিন্তু পড়ছিলাম যে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসটা ব্যাকওয়ার্ড মুভমেন্ট হয়ে এরকম চ্যানেলের মতো হয়ে ইন্টারনাল এই ইনগুইনাল লিগামেন্ট তৈরি করে, তাই না? তার মানে ইনগুইনাল লিগামেন্টটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেলের একটা এক্সপানশন। এক্সটার্নাল অবলিক মাসেল থেকে ইনগুইনাল লিগামেন্টটা তৈরি হয়। ঠিক আছে, এগুলো পারবেন। এখানে বলছে ফলোইং হুইচ ইজ নট এ কন্টেন্ট অফ রেক্টাস শীথ। রেক্টাস শীথের কন্টেন্ট কোনগুলা এবং বা কোনগুলা না। ঠিক আছে, রেক্টাস শীথের ভিতরে কি থাকে? রেক্টাস শীথের ভিতরে থাকে রেক্টাস মাসেল। এখন আপনারা এটা ডান পাশে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাতে লেখেন এই যে রেক্টাস শীথ আছে না, এই রেক্টাস শীথটাকে একটা গোল চিহ্ন দেন, দিয়ে লেখেন কন্টেন্টস। আর রেক্টাস শীথের কন্টেন্টস কি এখন লিখে দিব। দেখেন দুইটা মাসেল, একটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস, একটা পাইরামিডিয়ালিস বা পিরামিডিয়ালিস, দুইটা মাসেল। তারপর লেখেন দুইটা ভেসেল, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। তারপর লেখেন লোয়ার 6 ইন্টারকোস্টাল নার্ভ, লোয়ার 6 ইন্টারকোস্টাল নার্ভ। তার মানে রেক্টাস শীথের কি পড়াইলাম? এটা কন্টেন্ট। একটা রেক্টাস শীথটা কি? এই যে দেখেন রেক্টাস শীথের ছবি দেখাচ্ছে। আচ্ছা, রেক্টাস শীথটা হচ্ছে, ছবিটা আমি তুলতে পারিনি। রেক্টাস শীথটা জাস্ট হচ্ছে কি আপনার যে রেক্টাস অ্যাবডোমিনাল মাসেল, এই যে বুক পেটের ভিতরে যে শুরুর দিকে যে জিম করলে যে মোটা হয় যে মাসেলগুলো বা ঠাক 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 প্যাক হয়, এই মাসেল, এই একদম মিড লাইনের যে মাসেলটা আছে লিনিয়ার আলবার দুই পাশে, এই অংশটুকুকে বলা হয় রেক্টাস অ্যাবডোমিনাল মাসেল। এই মাসেলটা সামনের দিকে একটা লেয়ার, পিছনের দিকে একটা লেয়ার, যেটাকে বলা হয় রেক্টাস শীথ। এই রেক্টাস শীথের ভিতর দিকে কি কি কন্টেন্ট থাকে এটা আমরা পড়াইলাম। কি কি থাকে? দুইটা মাসেল থাকে, রেক্টাস অ্যাবডোমিনাল মাসেল এবং পাইরামিডিয়ালিস মাসেল। দুইটা ভেসেল থাকে, সুপিরিয়র এবং ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। আর একটা কি, একটা নার্ভ থাকে। নার্ভটা কি? ওই যে একদম লোয়ার 6 ইন্টারকোস্টাল নার্ভ। ঠিক আছে, আচ্ছা।
এগুলো পারবেন, সমস্যা নেই। এখন এই রেক্টার শীতের একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এইদিকে তাকান। রেক্টার শীতের যে জিনিসটা, এই জিনিসটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে রেক্টার শীতের কাভারিং, বা আমরা যদি কাটতে যাই তাহলে রেক্টার শীতের কাভারিং কি কি পাবো। হ্যাঁ, এই যে দেখেন রেক্টার শীতের কাভারিংটা কিভাবে হয়। এটা ধরেন এক্সটার্নাল অবলিক মাসেল, তারপরে এটা ইন্টারনাল অবলিক মাসেল, এটা ট্রান্সভার্স, নিচেটা ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেল। এখানে একটা দিলাম রেক্টার শীথ, ঠিক আছে, এখানে রেক্টাস অ্যাবডোমিনাল, এখানে একটা রেক্টাস অ্যাবডোমিনাল মাসেল রাখলাম। কিভাবে অ্যালাইনমেন্ট হয় জানেন? এক্সটার্নাল অবলিক মাসেল এবং ইটস অ্যাপোনেরিসিস গুলো এইভাবে আসবে। ইন্টারনাল অবলিকটা কি করবে জানেন? এখানে আছে স্প্লিট হয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে এদিক দিয়ে একটা আসে আর পিছন দিয়ে একটা কভার করে, ঠিক আছে। আর ট্রান্সভার্স অ্যাবডোমিনাল তো নিচের দিকে কভার করে। তাহলে বুঝতে পারতেছেন তো জিনিসটা কি? এই যে জিনিসটা আঁকলাম, এটা হচ্ছে রেক্টাস শীথ, মানে একটা শীথ কাভারিং অফ দ্য রেক্টাস মাসেল। মানে ইন্টারনাল অবলিক এক্সটার্নাল অবলিক আইসা এন্টেরিয়র একটা এন্টেরিয়র দিক দিয়ে শীতের কম্পোনেন্ট দিতেছে। তারপর হচ্ছে কি ইন্টারনাল অবলিকটা আইসা দুইটা ভাগে ভাগ হয়ে সামনে দিয়ে একটা পিছন দিয়ে একটা আসতেছে, আর ট্রান্সভার্স অ্যাবডোমিনাল নিজে পিছন দিয়ে আসতেছে। আমি এখন যদি আপনাকে বলি যে রেক্টাস শীতের এন্টেরিয়র লেয়ার কি কি, আপনি বলবেন রেক্টাস শীতের এন্টেরিয়র লেয়ারে কি কি আছে? এক্সটার্নাল অবলিক মাসেলও আছে, ইন্টারনাল অবলিক মাসেলও আছে। আর রেক্টাস শীতের পোস্টেরিয়র লেয়ার কি? ইন্টারনাল অবলিক মাসেল আর হচ্ছে কি ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসেল। তার নিচে থাকতেছে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস, তার নিচে থাকতেছে প্যারাইটাল পেরিটোনিয়াম, তারপরে অ্যাবডোমিনাল ক্যাভিটি। যদি একদম মাঝখান দিয়ে যদি রেক্টাস শীতের লেভেলে যদি আপনি ঢুকেন তাহলে এই জিনিসগুলো পাবেন। আমি আবার বলতেছি, সবার বাইরে যে লেয়ারটা, এটার নাম হচ্ছে এক্সটার্নাল, সবার বাইরের লেয়ারটার নাম হচ্ছে এক্সটার্নাল অবলিক, তারপরটা হচ্ছে ইন্টারনাল অবলিক, এটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস। ইন্টারনাল অবলিকটা দুইটা ভাগে ভাগ হয়ে স্প্লিট হয়ে যায়। এইজন্য সামনের এন্টেরিয়র লেয়ারটাকে বলা হয়, এন্টেরিয়র লেয়ারটা তাহলে কি দিয়ে তৈরি হয়েছে? এক্সটার্নাল অবলিক এবং ইন্টারনাল অবলিক দিয়ে। আর পোস্টেরিয়র লেয়ারটা তৈরি হয়েছে ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস দিয়ে। এই লেয়ারগুলো সবার পিছনে থাকে। এটা এই যে এটা হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস, এটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম, তারপর হচ্ছে হচ্ছে কি অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আর দুটো জিনিস পড়াবো, এটা হচ্ছে ডিপ রিং আর সুপারফিশিয়াল রিং। এটা অত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট ডিপ রিং এর জায়গাগুলো লাগবে। ডিপ রিংটা কোথায় আছে, সুপারফিশিয়াল রিংটা কোথায় আছে, ডিপ রিংটা কি, ইনগুইনাল ক্যানেলটা কি, জাস্ট এটাই। একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন ইনগুইনাল লিগামেন্ট, ইনগুইনাল ক্যানেল, এই জিনিসগুলো কোনটা কি দেখেন। এন্টেরিয়র, এটা যদি আমি বলি এন্টেরিয়র সুপিরিয়র আইল্যাক স্পাইন, এটা হচ্ছে পিভিক সিম্পাইসিস। এই পিভিক সিম্পাইসিস যদি এটা হয়, এটা হচ্ছে পিভিক, দুই পাশে দুইটা পিভিক টিউবার কল। পিভিক সিম্পাইসিস তো মাঝখানে যেটা দুইটা পিভিক বোন, এন্টেরিয়র সুপিরিয়র আইল্যাক স্পাইন এবং পিভিক টিউবার কল, এর মাঝখানে যে সংযোগটা, এটাকে বলা হয় ইনগুইনাল লিগামেন্ট। আর এন্টেরিয়র সুপিরিয়র আইল্যাক স্পাইন এবং পিভিক সিম্পাইসিস পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ইনগুইনাল রিজিয়ন, ইনগুইনাল রিজিয়ন, ঠিক আছে। এই যে ধরেন আপনার ইনগুইনাল লিগামেন্ট, এই ইনগুইনাল লিগামেন্ট যেটা আছে, এই ইনগুইনাল লিগামেন্ট, ইনগুইনাল রিজন যেটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে ইনগুইনাল রিজন। ইনগুইনাল রিজনটা কি একটু বড়, পিভিক টিউবারকলটা থাকে পিভিক বোনসের একদম ল্যাটারালি, এটা পিভিক টিউবারকল। আর বাইরের দিকে থাকে হচ্ছে পিভিক, পুরো ফুল জায়গাটাকে বলা হয় পিভিক ইনগুইনাল রিজিয়ন। আপনাদের একটা ছবি দেখাই, আপনারা বুঝতে পারবেন। ছবিটা গেল কই, এই যে দেখেন, দুইটা জিনিস কখনোই ভুল করা যাবে না, অনেক ইজি কিন্তু কনফিউশন হয়। একটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট, একটা মিড ইনগুইনাল পয়েন্ট। anterior superior iliac spine এবং pubic tubercle, এইটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। এইটার মাঝখানের পোরশনটা হচ্ছে কি মিড পয়েন্ট অফ দা ইনগুইনাল লিগামেন্ট। আর anterior superior iliac spine এবং pubic symphysis, এটার মাঝখানের পয়েন্ট হচ্ছে মিড পয়েন্ট অফ দা বা মিড ইনগুইনাল পয়েন্ট, মিড ইনগুইনাল পয়েন্ট। এটা কেন বলছি দেখেন, খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস এখানে থাকে। এই মিড ডিপ রিংটা কোথায় থাকে? মিড পয়েন্ট অফ দা ইনগুইনাল লিগামেন্ট, এটা 1.25 সেন্টিমিটার উপরে, 1.25 সেন্টিমিটার উপরে থাকবে ডিপ রিং। কোন কিসের, কোন জায়গাটা? মিড পয়েন্ট অফ ইনগুইনাল লিগামেন্ট, নট মিড ইনগুইনাল পয়েন্ট, মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। আর মিড ইনগুইনাল পয়েন্ট, এটার সারফেস মার্কিং হচ্ছে ফিমোরাল আর্টারি। এই মিড ইনগুইনাল পয়েন্টের এগেইনস্টে থাকবে ফিমোরাল আর্টারি, জাস্ট এটাই। হ্যাঁ, আর কোনটা ডিপ রিং কোনটা সুপারফিশিয়াল রিং দেখেন, আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ডিপ রিংটা হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস এর কন্টেন্ট, ফাসা ট্রান্সভার্সালিস, এই দেখুন লেখা আছে ওপেনিং অফ দ্য ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল ক্যানেলের ওপেনিং কোনটা? ডিপ রিং। আর শেষ কোনটা? সুপারফিশিয়াল রিং। এই যে জায়গাটা সুপারফিশিয়াল রিং এবং ডিপ রিং এর মাঝখানে জায়গাটাকে বলা হয় ইনগুইনাল ক্যানেল।
এই জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার বা 4 থেকে 5 সেন্টিমিটার। ইঙ্গুইনাল লিগামেন্টটা তৈরি হয়েছে কি দিয়ে? এক্সটার্নাল অবলিক অ্যাপেন্ডিসাইটিস দিয়ে। আর এই যে ডিপ রিংটা আছে না, ডিপ রিংটা হচ্ছে কি ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে তৈরি হয়েছে। আর এক্সটার্নাল অবলিক এই সুপারফিশিয়াল রিংটা এক্সটার্নাল অবলিক মাসেল দিয়ে তৈরি হয়েছে। ডিপ রিংটা তৈরি হয়েছে ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে, আর সুপারফিশিয়াল রিংটা তৈরি হয়েছে এক্সটার্নাল অবলিক মাসেল দিয়ে। ঠিক আছে, যদি আপনাদেরকে বলি, আর এই যে একটা আর্টারি, এটা নাম হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। ইনডিরেক্ট হার্নিয়াটা কি জানেন? ইনডিরেক্ট হার্নিয়াটা হচ্ছে গিয়া অ্যাবডোমেনের কন্টেন্ট গুলা ডিপ রিং দিয়ে ঢুকে, ইনগুইনাল ক্যানাল দিয়ে ঢুকে, সুপারফিশিয়াল ক্যানাল দিয়ে বের হয়ে, সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়ে স্ক্রোটামের টেস্টিস পর্যন্ত আসবে। এটা হচ্ছে ইনডিরেক্ট হার্নিয়া। আর ডিরেক্ট হার্নিয়া হচ্ছে গিয়া ডিপ রিং দিয়ে ঢুকবে না, এই যে এটা মিড পয়েন্ট বা মিডের কিছু একটা অংশ, পিছনের একটা ওয়াল আছে, পোস্টেরিয়র ওয়ালটাকে ফুটা করে তারপরে ইনগুইনাল ক্যানালে ঢুকবে, ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়ে যেটা আসবে এটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া। এবার আমি যদি বলি যে ডিরেক্ট হার্নিয়ার স্যাক লাইজ মিডিয়ালি টু ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, অ্যান্সার ট্রু। যদি আমি বলি যে ইনডিরেক্ট হার্নিয়ার স্যাক লাইজ ল্যাটারাল টু দা ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, নাম্বার 2। এই জন্য সবসময় মনে রাখবেন ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিটা ডিপ রিং এর সাথে মিডিয়ালি থাকে, একদম ডিপ রিং যেখানে আছে তার ঠিক মিডিয়ালি ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি থাকবে। তার মানে যদি আমি বলি যে ইনডিরেক্ট হার্নিয়া, এটার স্যাকটা মানে স্যাক মানে যেখান দিয়ে এটা ঢুকবে, এটার স্যাকটা কোথায় আছে? ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ল্যাটারালি না মিডিয়ালি? আপনি বলবেন ল্যাটারালি, কারণ ডিপ রিং দিয়ে ঢুকবে, শুরু অরিজিনটা ডিপ রিং, তারপর হচ্ছে ইনগুইনাল ক্যানাল, তারপর সুপারফিশিয়াল রিং। আমি তো বলি যে স্যাকটা কোন জায়গা দিয়ে ঢুকবে, স্যাকটা কোথায় আছে? স্যাক মানে কি নেক, নেকটা কোন জায়গা দিয়ে যাবে? যে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি যেটা আছে এটার মিডিয়ালি না ল্যাটারালি? ইনডিরেক্ট ল্যাটারালি আর ডিরেক্ট কি মিডিয়ালি, কারণ এটা ভিতর দিয়ে আসছে। এটা অনেকবার পরীক্ষাতে আসবে, অনেকবার। কোনটার স্যাক কোন দিকে? এই যে দেখেন আমি সামনে কিছু ছবি দেখাই, এই ছবিটা যেটা হচ্ছে এটা হচ্ছে হেসেলবার্গ ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। হেসেলবার্গ ট্রায়াঙ্গেল, এই হেসেলবার্গ ট্রায়াঙ্গেল বা ইনগুইনাল ট্রায়াঙ্গেল বলে আর কি, এটার বাউন্ডারি। এটা বাউন্ডারিটা কি? মিডিয়ালি রেক্টা শীথ, ল্যাটারালি এই ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, আর ইনফিরিয়রলি কি ইনগুইনাল লিগামেন্ট। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হেসেলবার্গ ট্রায়াঙ্গেল। এই হেসেলবার্গ ট্রায়াঙ্গেল দিয়ে ইউজুয়ালি এটার পিছন দিয়ে ফিমোরাল এটা কি বলে ডিরেক্ট হার্নিয়াটা হয়। ডিরেক্ট হার্নিয়াটা এই যে হেসেলবার্গ ট্রায়াঙ্গেলের যে ইনগুইনাল ক্যানেলের পোরশনটা, এটার পিছন দিয়ে ডিরেক্ট হার্নিয়াটা এদিক দিয়ে বের হয়, হেসেলবার্গ ট্রায়াঙ্গেল দিয়ে বের হয়। আর ইনগুইনাল ক্যানাল এই যে এটা হচ্ছে ডিপ রিং, ইন্টারনাল ইনগুইনাল রিং বা ডিপ রিং যেটাই বলি আমি। এই যে ধরেন ডিপ রিং, তারপরে হচ্ছে কি ইনগুইনাল ক্যানাল 4 সেন্টিমিটার, এটা হচ্ছে সুপারফিশিয়াল রিং। ডিপ রিংটা কি দিয়ে তৈরি হয়েছে? ভাষা ট্রান্সভার্সালিস। সুপারফিশিয়াল রিংটা কি দিয়ে তৈরি হয়েছে? এক্সটার্নাল অবলিক। এই হেসেলবার্গ ট্রায়াঙ্গেল যেটা আছে, হেসেলবার্গ ট্রায়াঙ্গেলের পিছনের ওয়ালটাকে ফাটায়া ইনগুইনাল ক্যানালের ভিতরে একটু ঢুইকা তারপরে সুপারফিশিয়াল রিং দিয়ে বের ডিরেক্ট হার্নিয়া। তার মানে এই হেসেলবার্গ ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা লাগবে। ল্যাটারালি কি রেক্টার শীথ, মিডিয়ালি এই মিডিয়ালি বা হচ্ছে গিয়া এই কি বলে এটাকে সুপিরিয়র মিডিয়ালি কি ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি বা ভেইন, আর ইনফিরিয়রলি ইনগুইনাল লিগামেন্ট। এটা অনেকবার আসে পরীক্ষা, আর এটা তো আমি পড়াই দিছি। তারপর হচ্ছে এটা মিড পয়েন্ট অফ ইনগুইনাল লিগামেন্টে কি এগুলা, আর এটা হচ্ছে কি আপনার হার্নিয়ার যে কন্টেন্ট গুলো দেখেন, এই যে এটা হচ্ছে কি ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, এর মিডিয়ালি নামতেছে, তার মানে এটা কোন হার্নিয়া হবে? ডিরেক্ট হার্নিয়া। আর ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল যেটা, এটা ল্যাটারালি পিছন দিয়ে বের হইতেছে, মানে হচ্ছে ডিপ রিং দিয়ে বের হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে ডিপ রিং, এটা সুপারফিশিয়াল রিং, কারণ ইনডিরেক্ট হার্নিয়া। খুবই ইম্পর্টেন্ট এটা, হার্নিয়ার কন্টেন্ট খুব সুন্দর করে দেখবেন। এই যে দেখেন ডিরেক্ট হার্নিয়া, এটা ডিপ রিং, এটা সুপারফিশিয়াল রিং। একটা জিনিস ইনগুইনাল ক্যানালের ভিতরে থ্রুআউট দ্য লেন্থ অফ দ্য ইনগুইনাল ক্যানাল একটা জিনিস আছে, তার মানে একটা ওই জিনিসটা ডিপ রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হচ্ছে। কিন্তু এই জিনিসটা দেখেন ডিপ রিং দিয়ে ঢুকে, এই যে পিছনের ওয়াল অফ দ্য হেসেলবার্গ ট্রায়াঙ্গেল থেকে ফাটায় এই দিক দিয়ে ঢুকছে, দুইটা দিক দিয়ে বের হচ্ছে, তার মানে এটা ডিরেক্ট হার্নিয়া। আর ইনডিরেক্ট হার্নিয়াটা কোন দিক দিয়ে ঢুকছে দেখেন, এই যে হার্নিয়ার কন্টেন্ট এই ডিপ রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হচ্ছে, এটা হচ্ছে ইনডিরেক্ট হার্নিয়া। আর একটা দেখেন জিনিস দেখেন সোয়াস মেজর মাসেল, আর এটা সোয়াস মাইনর মাসেল। সোয়াস মাইনর মাসেল আমাদের দরকার নেই, আমরা জানি দুইটা মাসেল আছে যেটাকে হিপ ফ্লেকশন করে, এটা ইলিওসোয়াস, ইলিয়াকাস এবং সোয়াস মেজর। এটা হচ্ছে আইলিয়াম, আইলিয়ামের থেকে আসছে ইলিয়াকাস। আইলিয়ামের ভিতরে সারফেসে যে মাসেলটা লাগে এটা হচ্ছে ইলিয়াকাস বড়টা। আর হচ্ছে ট্রান্সভার্স প্রসেস অফ দা লাম্বার ভার্টেব্রা, এই সবগুলা ট্রান্সভার্স প্রসেসের সাথে যে মাসেলটা বড় বের হবে ওটার নাম হচ্ছে সোয়াস মেজর। এই ইলিয়াকাস এবং সোয়াস মেজর একসাথে ফিউজড হয়ে একটা টেন্ডন হয়ে লেজার ট্রোকেন্ডারে এসে লাগবে এই ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে, কিন্তু উপর দিয়ে না, নিচ দিয়ে। ঠিক আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ফ্লেকশন অফ হিপ। চিন্তা করে দেখেন, এরকম টান দিলে হিপটা ফ্লেকশন হবে, যদি এরকম টান দেয় এই জায়গাটা হিপটা ফ্লেকশন হবে। আর এই মাসেলগুলো হচ্ছে কি দেখেন, এই মাসেলগুলো অ্যাডাক্টর মাসেল। অ্যাডাক্টর মাসেল তিনটা, অ্যাডাক্টর লঙ্গাস, ম্যাগনাস এবং ব্রেভিস। এখানে তিনটা আলাদা আলাদা করে দিচ্ছি দেখেন। এই যে এটা হচ্ছে ব্রেভিস ছোটটা, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনাস বড় একটা পোর্শন। এই ম্যাগনাসটা কিন্তু এটা না, এই পুরোটাই, এই যে এটা নিচ দিয়ে আইসা এই যে বড় একটা পোর্শন হচ্ছে ম্যাগনাস। আর একদম বা সুপারফিশিয়ালি যেটা থাকতেছে এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, এই যে এটা। এই সবগুলো মাসেল কি মিডিয়াল কম্পোনেন্ট অফ দ্য থাইয়ের মাসেল, নার্ভ সাপ্লাই কি অপারেটর না, তাই না? সবগুলোর কাজ হচ্ছে অ্যাডাকশন অফ দ্য থাই, অ্যাডাকশন অফ দ্য থাই। আচ্ছা, এখন আমরা আপনাদের শীটে আসি। দেখেন
শীটে লেয়ার অ্যাবডোমেনটা ব্যবহার করাইছি, বাকি যে জিনিসগুলো আছে সব পারবেন। ডিপ রিং, সুপারফিশিয়াল রিং কি, ডিপ রিং কি, ডিপ রিং যে তৈরি হয়েছে, ডিপ রিংটা কি থেকে তৈরি হয়েছে, ফ্যাশা ট্রান্সভার্সালিস। সুপারফিশিয়াল রিংটা কোথা থেকে তৈরি হয়েছে, এক্সটার্নাল অবলিক মাসেল। ঠিক আছে, লেয়ার বাই লেয়ার কাটলে কোনটার পর কি পাবেন এটা আমি বলে দিচ্ছি। মেশ রিপেয়ার করলে আপনি জাস্ট মেশের পিছনে, জাস্ট মেশটার পিছনে কি পাবেন এটাও বলে দিচ্ছি, কি পেরিটোনিয়াম। যদি তারপরে ওই লেয়ারটা খুঁজে না পান তাহলে তার আগের লেয়ারে যান, সিরিয়ালি ওইটা। আর অ্যাবডোমিনাল ইনসিশন, পরবর্তীতে আপনাদের যে আছে এক্সটার্নাল অবলিক মাসেল টাসেল, ওরকম এক্সট্রা করে মাসেল এভাবে পড়ার কিছু নেই। যা একটা মাসেল সম্পর্কে এখানে যতটুকু পড়া আছে সবই আমি পড়াই দিচ্ছি। জাস্ট ওই মাসেলের অরিজিন আসলে কিছুই করবেন না, জাস্ট যতটুকু পড়াইছি ওইটুকুই পড়বেন। অ্যাবডোমিনাল ইনসিশন, এই ইনসিশনের মধ্যে ইনসিশন কোনটা কি এগুলা অতই খুব একটা ইম্পর্টেন্ট না, খালি কোন ইনসিশন আপনি জানেন কিনা, কোনটা কখন দেওয়া হয় এটাই। লেন্স ইনসিশন দিয়ে কি করেন, লেন্স গিডারন, অ্যাপেন্ডিসেক্টমি ইনসিশন, ককার্স, কোলেসিস্টেক্টমি ইনসিশন, ফেনেস্ট্রাল, সিএস, সিজার সেকশন ইনসিশন, ম্যাকএবিডি, স্ট্র্যাঙ্গুলেটেড ফিমেল হার্নিয়ার ইনসিশন, আর রাদারফোর্ড মরিসন, রেনাল ট্রান্সপ্লান্টের ইনসিশন। এই জিনিসটাই শুধুমাত্র লাগবে, কোন ইনসিশনটা কোন অপারেশন করার সময় আপনি দেন। ঠিক আছে, এখানে ইনসিশনের ছবিগুলো দেওয়া আছে, কোনটা কোন ইনসিশন, এইটাই শুধু পড়বেন আর কিচ্ছু পড়বেন না। কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি ইনসিশন কি, ককার্স, অ্যাপেন্ডিসেক্টমি ইনসিশন কি, লেন্স এবং গিডারন। গ্যাবল ইনসিশন বল লুপ, অনেক সময় রুফটপ ইনসিশনটাকে গ্যাবল বলে। এই দেখেন রুফটপ। ককার্স ইনসিশন কোনটা জানেন, সাবকোস্টাল ইনসিশন, যেটা ওটাকে বলা হয় ককার্স ইনসিশন। সাবকোস্টাল মানে এই যে কোস্টাল মানে হচ্ছে কোস্টাল কার্টিলেজের নিচ দিয়ে যে কোনো একটা পাশে মিডলাইন বরাবর আমি ল্যাটারালি যদি চলে আসি, এই ইনসিশনটার নাম হচ্ছে কোস্টাল, এই ককার্স ইনসিশন বা সাবকোস্টাল ইনসিশন। দুই পাশের দুইটা ককার্স ইনসিশনকে যদি একটা একসাথে একটা সিঙ্গেল ইনসিশন বানাই, এটার নাম হচ্ছে গ্যাবল বা রুফটপ ইনসিশন। মানে একদম পুরো ফুল থোরাসিক কেসটার নিচ থেকে ফুল অ্যাবডোমেনের ছাদটাকে আমি কেটে ফেলবো, এই পাশ দিয়ে সুন্দর একটা ইনসিশন দেবো, এটা হচ্ছে রুফটপ, মানে বিশাল বড় একটা ওপেনিং করবো। এটা মিড লাইন ইনসিশন। যদি মিড লাইনের পাশে একটা এরকম সমান্তরালে একটা ইনসিশন দিতাম, এটার নাম কি হইতো, প্যারামিড লাইন ইনসিশন। এটা হচ্ছে গিডারন, এটা হচ্ছে লেন্স। লংগিটিউডালটা গিডারন, হরাইজন্টালটা লেন্স, এজন্য লেন্স এরনটা কসমেটিক বেশি। এটা ফেনেস্ট্রাল। ঠিক আছে, এই জিনিসটাই শুধু পড়বেন, আর কিছু লাগবে না। বাকি যে কোশ্চেনগুলো আছে সব পারবেন। মাঝখান বরাবর যদি আমরা করি, এই যে কোশ্চেনটা কি লেখা দেখেন, অ্যানসার হচ্ছে লিনিয়া আলবা, মানে কোশ্চেনটা কোর্স হচ্ছে মাঝখান বরাবর কাটলে হচ্ছে কি আপনি কোন মাসেলটা পাবেন, কোন মাসেল। ঠিক আছে, লিনিয়া আলবা। তারপরে আপনার ধরেন এটাও পারবেন, আপনি যারা মিড লাইন ইনসিশন দিচ্ছেন, মিড লাইন ইনসিশন দেওয়ার পরে বা অ্যাপেন্ডিসেক্টমি করতেছেন, অ্যাপেন্ডিসেক্টমি করার জন্য আপনি যে এরকম একটা ইনসিশন দিচ্ছেন, দেখেন এই ইনসিশনটা দিচ্ছেন। এখন ওরা বলছে, কোশ্চেনটাতে বলছিল এরকম যে এই ইনসিশনটাকে যদি আপনি মিডিয়ালি বাড়ান, তাহলে একটা টাফ একটা মাসেল পাওয়া যাচ্ছে, মাসেলটার নাম কি, রেক্টাস অ্যাবডোমিনালিস মাসেল। ঠিক আছে, ওই কোশ্চেনটা এখানে করছে। যা পড়াইছি এর মধ্যেই সব আছে, সবগুলো অ্যান্সার করতে হবে। ইংগুইনাল ক্যানাল এটা পড়াইছি 4 সেন্টিমিটার কোত্থেকে শুরু হয়। ইংগুইনাল ক্যানালের যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা আপনাদের মাস্ট এবং মাস্ট লাগবে অবশ্যই, এবং অবশ্যই ইংগুইনাল ক্যানালের বাউন্ডারি থেকে কোশ্চেন আসবে। সবাই পারেন, আমার থেকে ভালো পারেন বাউন্ডারিটা। রুফ কি, ফ্লোর কি, মিডিয়ালি কি, ল্যাটারালি কি, এন্টেরিয়র ওয়াল কি, পোস্টেরিয়র ওয়াল কি। এন্টেরিয়র ওয়াল মানে হচ্ছে কি এক্সটার্নাল অবলিক অ্যাপিয়ারেন্স, মানে যেটা দিয়ে তৈরি হয়। পোস্টেরিয়র ওয়াল কি, ট্রান্সভার্স ফাসা ট্রান্সভার্সালিস বা কনজয়েন্ট টেন্ডন। ল্যাটারালি হচ্ছে কি ল্যাটারাল রিং, মানে ইঙ্গুলাল রিং এর ডিপ রিং। ল্যাটারালি কি ডিপ রিং, তাই না? এই যে দেখেন ল্যাটারালি ডিপ রিং, মিডিয়ালি সুপারফিশিয়াল রিং। এই যে যদি ইঙ্গুইনাল ক্যানেল হয়, এই যে দেখেন এইটা তো আমার ইঙ্গুইনাল ক্যানেল, তাই না? এটা ডিপ রিং থাকবে ল্যাটারালি কোনটা, এটা ল্যাটারালি ডিপ রিং, মিডিয়ালি কি সুপারফিশিয়াল রিং। অনেক সময় এরকম করে কোশ্চেন আসে যে ল্যাটারালি যেহেতু আমি ডিপ রিং বলছি, তাহলে আমি একটা ইঙ্গুইনাল ক্যানেলের যে ইনডিরেক্ট হার্নিয়া আছে, এই যে ইনডিরেক্ট হার্নিয়াটা, এটা ল্যাটারালি কোন মাসেলের এক্সপানশন থাকে, এরকম একটা কোশ্চেন অনেক সময় করে। ইনডিরেক্ট হার্নিয়া যদি হয়, এটা এখান দিয়ে ঢুকবে, তাই না? এখান দিয়ে বেরোবে। আর ডিরেক্ট হার্নিয়া কি, এই যে এখান দিয়ে ঢুকবে। তো ইনডিরেক্ট হার্নিয়া যে ঢুকবে ইঙ্গুইনাল ক্যানালের ভিতরে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ল্যাটারালি, তো ওই ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ল্যাটারালি যে জায়গা দিয়ে ইঙ্গুইনাল ক্যানালে ঢুকবে, ওই জায়গার যে জায়গাটা আমরা ডিপ রিংটা, ওই ডিপ রিংটা কি দিয়ে তৈরি, জাস্ট এই কোশ্চেনটা, আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরে আসি। আচ্ছা এটা এরপর একটা জিনিস লিখে দেবো না লাস্টে, শেষ তো, এগুলো পারবেন। এই যে দেখেন মিড পয়েন্ট, ডিপ রিংটা কোথায় অবস্থিত, মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, আগেই পড়াই দিছি। তারপরে এটা কি, কোন মাসেল পাবেন, ফাসা ট্রান্সভার্সালিস, একটু আগে বলছি যে পিছন দিক দিয়ে যদি যান, পোস্টেরিয়রলি মেশ, হুইচ উইল লাই পোস্টেরিয়র টু মেশ, কিছু বাকি নাই, সব পড়াইছি। এই যে দেখেন আপনি ইনডিরেক্ট হার্নিয়া অপারেশন করতে গেছেন, ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া অপারেশন করতে গেছেন, অপারেশন করতে গিয়ে আপনি রিট্রাক্টর দিয়ে সরাইছেন, সরানোর পর একটা ভেসেল পাইছেন, খুব সাথে সাথে ভেসেল থেকে ব্লিডিং হয়েছে, ভেসেলটার নাম কি,
ইনডিরেক্ট ইঞ্জিনাল হার্নিয়ার সাথে যে ভেসেলটা লাগানো থাকে, মানে ডিপ লিঙ্কে ঢোকার পরে যে ভেসেল লাগানো মানে ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি বা ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেইন যেটাই বলেন। এই যে ফাসা ট্রান্সভার্সালি সেন্সর হেসেলবার্গ ট্রায়াঙ্গেল কি পড়াইছে, বাউন্ডারি খুব সুন্দর করে পড়াইছে। এটার কন্টেন্ট কি, এটা দিয়ে কি ঢুকে, ইঞ্জিনাল হার্নিয়া, এই ডিরেক্ট ইঞ্জিনাল হার্নিয়া। গ্লুটিয়াল রিজিয়ন দেখেন, গ্লুটিয়াল রিজিয়নটা এখানে পড়াবো নাকি শেষ পড়াবো? আচ্ছা শেষ হয়ে যাবে, গ্লুটিয়াল রিজিয়ন হচ্ছে মনে হয় লাস্ট টপিক আমাদের। গ্লুটিয়াল রিজিয়ন যেটা আছে দেখেন, এই গ্লুটিয়াল রিজিয়নটা পড়ানোর সময় আপনাদেরকে কিছু জিনিস জানতে হবে। এটা হচ্ছে গ্লুটিয়াস মাসল কয়টা, তিনটা, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিডিয়াস, মিনিমাস। তিনটারই নার্ভ সাপ্লাই জানতে হবে, তিনটারই নার্ভ সাপ্লাই জানতে হবে উইথ নার্ভ রুট। অনেকবার পরীক্ষাতে আসছে। ম্যাক্সিমাসের নার্ভ সাপ্লাই কি, মিডিয়াস এবং মিনিমাসের নার্ভ সাপ্লাই কি। এই যে দেখেন নিচের দিকে নার্ভ, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, এটা কাকে সাপ্লাই দিচ্ছে, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। আর গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে দিচ্ছে ইনফিরিয়র। এটা খুব সুন্দর করে মনে রাখেন। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভের নার্ভ রুট ভ্যালু কত, L5S1, L5S1। আর ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভের রুট ভ্যালু কত, দেখেন এখানে লেখা নাই, দেখেন L5S2, L5S2 মানে L5S1 S2 তিনটাই, আর এখানে L5S1। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ দিচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এন্ড মিনিমাসকে, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ দিচ্ছে অনলি গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ বা গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস, এই মাসেলগুলোর কাজ কি? এই মাসেলগুলোর কাজ কি, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ যেহেতু গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাসকে দিচ্ছে, এই মাসেলটার কাজ হচ্ছে পেলভিসকে বা হিপকে তার জায়গাতে ধরে রাখা, ঠিক আছে? ওই জায়গাতে ধরে রাখা। এখন ওই যে যদি সেই জায়গাতে ধরে না রাখতে পারে গ্লুটিয়াল কি বলে মিডিয়াস বা মিনিমাস, তাহলে হচ্ছে গিয়ে কি হয়, পেলভিসটা যখন আপনি একটা পায়ের উপরে দাঁড়াবেন এক সাইডে ঝুলে পড়ে যাবে। ওই জিনিসটার নাম হচ্ছে ট্রেন্ডেলেনবার্গ গেট, ট্রেন্ডেলেনবার্গ গেট। এখন ওরা কোশ্চেন করবে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে ট্রেন্ডেলেনবার্গ গেট নিয়ে, এখন ট্রেন্ডেলেনবার্গ গেট নিয়ে আসছে, নিচের কোন নার্ভ ইনজুরি হয়েছে? আপনি বলবেন হচ্ছে কি সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, মানে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস এইটাকে সাপ্লাই দিবে যারা সেই নার্ভটা ইনজুরি হয়েছে। ভাইয়া শোনা যাচ্ছে না। আচ্ছা শুরু করি। এই যেটা যেটা পড়াতেছিলাম, যে এইখান থেকে দুইটা জিনিস লাগে, দুইটা কোশ্চেন আসে, যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং মিডিয়াস এবং মিনিমাস তিনটা নার্ভ সাপ্লাই কি, এবং কোন নার্ভটা নষ্ট হইলে ট্রেন্ডেলেনবার্গ গেট পাওয়া যায়। জাস্ট এই দুটো জিনিস পড়লে আর কিছু লাগবে না। ট্রেন্ডেলেনবার্গ গেট জিনিসটা কি, ট্রেন্ডেলেনবার্গ গেট জিনিসটা হচ্ছে কি একটা গেট, একটা মানুষ যদি দাঁড়ায় এক পায়ের উপরে দাঁড়ায়, তাহলে যেই পাশে দাঁড়াবে বডি ওই পাশে কাত হয়ে যাবে। আপনি ধরেন বাম পায়ে দাঁড়াইছেন, ডান পাটা উঁচা করে ফেলছেন, মানে বাম পাশের সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভটা যদি ড্যামেজ থাকে, তাহলে বাম পাশের গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাসটা নাই বা কাজ করতে পারতেছে না। বডিটা পেলভিসটা কি হবে জানেন, উল্টা সাইডে এরকম করে ড্রুপিং হবে, মানে পড়ে যাবে। ওইটাকে কম্পেনসেট করার জন্য তার বডিটা লার্জ হবে, মানে বাম দিকে এরকম কাজ হয়ে যাবে। সোজা ভাষায় আমি বলে দিই, সোজা ভাষায় ট্রেন্ডেলেনবার্গ গেট হচ্ছে গিয়ে যেই পাশের সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ড্যামেজ হবে বডি ওই পাশে কাত হয়ে যাবে, এটা হচ্ছে ট্রেন্ডেলেনবার্গ গেট। মানে এরকম এরকম করে আসে হাঁটবে, এরকম এরকম করে হাঁটবে, ঠিক আছে? আর যেই পাশে কাত হয়ে হাঁটবে বডি ওই পাশে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনজুর্ড হয়ে গেছে। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনজুর্ড হওয়া মানে মিডিয়াস এবং মিনিমাস চলে যাওয়া, ঠিক আছে? তারপরে সোয়াস মাসেল, সোয়াস মাসেলের কাজ কি, ফ্লেকশন অফ দা হিপ, ফ্লেকশন অফ দা হিপ। সোয়াস মাসেলের ইনসারশন হচ্ছে কোথায় বলছিলাম, ইলিওপসোয়াস মাসেল কোথায় ইনসারশন দেয়, লেজার ট্রোকেন্টার। এই জন্য যারা অনেক বেশি পরিমাণে স্টেরয়েড খায় লং টাইম, তাদের অস্টিওপোরোসিস হয়ে যায়। অস্টিওপোরোসিস যখন হয়ে যায় তখন ফিমারের যে লেজার ট্রোকেন্টার এবং হেডের যে পোর্শনটা আছে না, এই পোর্শনটাতে অস্টিওপোরোসিস সবচেয়ে বেশি হয়। এই ফিমারের এই জায়গাটা, তারপর টিবিয়ার টিউবারসিটি, এগুলো অস্টিওপোরোসিস সবচেয়ে বেশি হয় এইসব জায়গাতে। হ্যাঁ, যখন যেহেতু টাফ দুটা মাসেল লেজার ট্রোকেন্টার এসে লাগছে, যখন একটা মানুষ শুয়ে থাকবে সুপেন পজিশনে, ও যদি হঠাৎ করে উঠতে যায়, তাহলে কোন মাসেলটা সবচেয়ে বেশি পরিমাণে টান খায়? এইভাবে শুয়ে আছেন, এইভাবে উঠবেন, তাহলে আপনার পুরো ফুল ফিমারটা সহ এইভাবে ফ্লেক্স করতে হবে হিপটাকে, তাই না? এই মাসেলটা কাজ করাইতে হবে। এই এত বড় একটা পুরো ফুল বডির ভার নিয়ে যখন আপনি শোয়ার থেকে এরকম করে উঠবেন পা দুটো উঁচা করে, এই মাসেলটা হিপটা ফ্লেকশন হবে, এবং এই মাসেল দুইটা একসাথে যেহেতু লেজার ট্রোকেন্টারে লাগছে, এই লেজার ট্রোকেন্টার ঠাস করে ভেঙে যাবে, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হবে যদি তার আগের থেকে অস্টিওপোরোসিস থাকে।
এই জন্য একটা কোশ্চেন অনেক সময় থাকে এইভাবে যে একটা পেশেন্ট অনেক দিন লং টার্ম স্টেরয়েড খাচ্ছে, তো তার এক্সরে করে দেখা গেছে যে তার একটা অস্টিওপোরোটিক লিশন তার আছে ফিমারে অথবা হিপ জয়েন্টে। এখন একটা মানুষ সুপাইন পজিশনে শুয়ে থাকছে বা শুয়ে আছে, সে যখন মুভ করতেছে ফ্রম সুপাইন টু সিটিং পজিশন, তখন সাডেনলি সে হিউজ পেইন ফিল করতেছে কোথায়, থাইতে, এবং এক্সরে করে দেখা গেছে থাইয়ে ফ্র্যাকচার হয়েছে। তাহলে নিচের কোন মাসেলটার ওভার অ্যাক্টিভিটির কারণে বা ওভার অ্যাকশনের কারণে এই জিনিসটা করছে? অ্যান্সার কি দিবেন? ইলিওপসোয়াস মাসেল অথবা সোয়াস মেজর মাসেল, যেটা থাকে ওটা অ্যান্সার দিবেন। এই হচ্ছে এই কোশ্চেনটা, ঠিক আছে? মানে কোথায়, তারপরে একটা কোশ্চেন থাকতে পারে যে সোয়াস মেজর মাসেল কোথায় আইসা লাগে যে কারণে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়, কোথায় লাগে? লেজার ট্রোকেন্টারে। ওই আমরা একটা জিনিস পড়ছি সোয়াস অ্যাবসেস। সোয়াস অ্যাবসেস জিনিসটা কি? অ্যাবডোমিনাল কোন কন্টেন্টের বা ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস গুলা যেই জায়গা দিয়ে গড়ায় 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 পড়ে একটা ডিপেন্ডেন্ট একটা জায়গাতে আইসা জমা হয়, ওটাকে বলা হয় সোয়াস অ্যাবসেস। মানে আর সোজা বাংলা কথা আমি বলি, সোয়াস মেজর যেই অ্যাবসেসটা সোয়াস মেজর মাসেলের উপরে বসবাস করে তাকেই বলা হয় সোয়াস অ্যাবসেস। যেহেতু ওই সোয়াস মাসেলটা লাম্বার রিজিয়ন থেকে আইসা এত বড় একটা ব্রড ফ্যানের মতো একটা মাসেল আইসা নামছে মোটা, তো এইটার ভিতরে এই অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেলভিক ক্যাভিটিতে যে ভিসেরাগুলো আছে ওগুলা যদি ধরেন একটা অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়ে গেছে, পারফোরেটেড অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়ে পাস জমা হয়েছে ওভার দা সোয়াস মাসেল, তাহলে ওই অ্যাবসেসটার নাম হবে সোয়াস অ্যাবসেস। ঠিক আছে? এই জন্য একটা কোশ্চেন এরকমও থাকে যে একটা সোয়াস অ্যাবসেসের একটা পেশেন্ট আসছে, সে যখন হচ্ছে গিয়ে শোয়ার থেকে উঠতেছে তখন তার একটা পেইন ফিল হচ্ছে, কোথায়? ইঙ্গুলার রিজন বা সোয়াস রিজিয়নে বা লাম্বার রিজিয়নে একটা পেইন হচ্ছে। তো আল্ট্রাসাউন্ড করে দেখা গেছে যে একটা অ্যাবসেস বা ক্যাভিটি কন্টেইনিং পাস আছে। তো হুট করে কোশ্চেন দিয়ে দেবে কি জানেন, যে সোয়াস অ্যাবসেসটা হইছে, সোয়াস মাসেলটা কই আইসা ইনসারশন দেয়, এরকম কোশ্চেন আর কি। অ্যাডাক্টর মাসেল থেকে ওরকম কিছুই করার নাই, আমি জাস্ট আগেই বলছি যে অ্যাডাক্টর মাসেলটা হচ্ছে গিয়ে কি, অ্যাডাক্টরস নাম থেকেই হচ্ছে কি অ্যাডাকশন অফ দ্য হিপ, অ্যাডাকশন অফ দ্য হিপ। নার্ভ সাপ্লাইটা লাগবে অবটুরেটর নার্ভ, মিডিয়াল কম্পার্টমেন্টে অবটুরেটর নার্ভ, এন্টেরিয়র কম্পার্টমেন্টে ফিমোরাল নার্ভ। এগুলো আমরা পড়াই দিব, এগুলো অ্যাডাক্টর মাসেল এখানে পড়ার দরকার নাই, এগুলো আমরা পড়াবো হচ্ছে গিয়ে ইনফেক্ট সামনের ক্লাস। এমব্রায়োলজি অফ দ্য ডায়াফ্রাম এখান থেকে শুরু করছিলাম, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। বাকি যদি কোনো কিছু বাকি থাকে, কিছু বাকি নেই, তারপরে যদি কোনো কিছু যখন পুরো ফুল অ্যাবডোমেন পড়তে গিয়ে হয়তো বা কিছু কিছু জিনিস আপনারা ক্লাসে মনে রাখতে পারেন নাই বা ভুলে গেছেন, বা একটা যে কোশ্চেন গুলো আছে এখানে কোশ্চেন গুলো আপনি পারতেছেন না, সাথে সাথে নক দিয়ে দেন, সলভ করে দিব। ঠিক আছে? আশা করতেছি যা পড়াইছি এর মধ্যে সব কভার হয়ে গেছে, কিছু বাকি নাই। হ্যাঁ, সব কিছুই পারবেন। যেটা বাদ দিছি টেনশন করেন না, সব ইনফেক্সন আছে। অ্যাডাক্টর মাসেল, সোয়াস মাসেল এগুলো আবার আসবে, গ্লুটেয়াস ম্যাক্সিমাস মাসেল, টেন্ডেলেনবার্গি সব ইনফেক্সন আবার পড়াবো। এখানে আসে বিধায় একটু একটু পড়াই দিলাম আর কি, যাতে করে ইনফেক্সন একটু রিভাইজ দিতে পারেন। ঠিক আছে? ইঙ্গুইনাল ক্যানেলের লেয়ার, ইঙ্গুইনাল বাউন্ডারি লেয়ার, মাসেলের লেয়ার যেভাবে শিখাই দিছি, যেভাবে লিখাই দিছি, জাস্ট আল্লাহর রাস্তায় এইভাবেই পড়েন। এইভাবে পড়লে খুব সুন্দর করে পরীক্ষাগুলো অ্যান্সার হবে। পরীক্ষাতে যেভাবে কিওয়ার্ড খুঁজবেন, যেভাবে কোশ্চেন আসে ওইভাবেই সিরিয়ালি পড়াইছি এবং সিরিয়ালি লেখাইছি, যা লেখাই দিছি ওইভাবে লিখে রাখেন, রিভাইজ দেওয়ার সময় গুছায় রাখেন সুন্দর মতন করে। এবং যখন রিভাইজ দিবেন তখন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যে আমি যখন ক্লাসে বলছি যে এটা এইভাবে কোশ্চেন আসে, এই জায়গা থেকে কোশ্চেন আসে, ওই জায়গাগুলা মনে রাখার চেষ্টা করেন। মানে যখন ধরেন আপনি অ্যাবডোমেন পড়া শেষ, হয়তো কিছু জিনিস মনে আছে, কিছু জিনিস মনে নাই, এরকম অনেক কোশ্চেন থাকবে যেগুলো আপনি ধরলে আপনি পারতেছেন না, কিন্তু কোশ্চেন আকারে সারা দিলে আপনি পারবেন। এরকম অনেক কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। তো একটা পড়া কখন হয়েছে আপনি বুঝবেন। আপনার অ্যাবডোমেনটা এত বড় একটা লেকচার, গতকালকে পড়াইছি, আজকে পড়াইছি, খুব সুন্দরভাবে অ্যাবডোমেনটা শেষ হয়েছে গতকালকে প্লাস আজকে যদিও অনেক লেন্দি হয়ে গেছে, তাতে করে কোনো কিছু বাকি না যায়, এই জন্য আমি হচ্ছে গিয়ে এত লেন্দি পড়াইলাম। যেহেতু রেকর্ডেড ভার্সন দেওয়া হবে, একবার এক বসায় যে শেষ করতে হবে ব্যাপারটা এরকম না। যতটুকু আধা ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়েন, যতটুকু পড়েন অতটুকু সুন্দর করে শেষ করেন। সামনে 7 দিন সময় আছে, 7 দিন শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে লাস্টের দিন মকটা নিব না। হ্যাঁ, আর একটা জিনিস কখন পড়া শেষ হবে আমি আগেই বলে রাখি, যতক্ষণ পর্যন্ত ওই জিনিসগুলো আইডেন্টিফাই না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওটা রিভাইজ করা শেষ হবে। কোনটা? অ্যাবডোমেন শেষ হওয়ার পরে আপনি চোখের ভিতরে, মাথার ভিতরে যদি ভাসাইতে পারবেন যতক্ষণ না পর্যন্ত যে অ্যাবডোমেনে কি কি জিনিস আছে, কি কি জিনিস থেকে কোশ্চেন হয়, তাইলে অ্যাবডোমেন পড়া শেষ হয় না। মানে দেখেন, আমি এইভাবে যদি বলি, গেট ভেসেলস থেকে অবশ্যই কোশ্চেন আসবে। অর্গান যতগুলো পড়াইছে, অনেকগুলো অর্গান পড়াইছে, এর মধ্যে লিভারের থেকে এই জায়গাগুলো থেকে লিভারের ইউজুয়ালি কোশ্চেন গুলো আসে। কোলনের এই জায়গা থেকে কোশ্চেন আসে। সিকামের পিছনের রিলেশন কি, সামনের রিলেশন কি, এই জায়গা থেকে কোশ্চেন আসে। কিডনি, তো কিডনিতে তো অনেক কিছু আমরা পড়ছি, এত কিছু লাগে না। কিডনির ব্লাড সাপ্লাইটা লাগবে, কিডনির লেভেলটা কোথায় আছে, হাইলামেন্টটা কোন লেভেলে আছে, কিডনির
সামনে দিয়ে হাইলাম দিয়ে সামনে কি পিছনে কি দিয়ে কি যায়, কিডনির পোস্টের রিলেশন কি, এই হাতে গোনা 3-4টা জিনিস করলে কিডনি শেষ হয়ে যাবে। এরকম করে একটা ওভারভিউ আনার চেষ্টা করবেন নিজের মধ্যে, যে অ্যাবডোমেন যখন শেষ হয়ে যাবে আমি এই জিনিসগুলো অ্যাবডোমেন থেকে পড়ছি। এটা করলে যেটা হবে, পরীক্ষা হলে যখন কোশ্চেন করবেন দেখবেন যে আপনার কোশ্চেন সিনারিও পড়া শুরু করার সাথে সাথে আপনি ধরতে পারবেন যে কোন জায়গা থেকে কোশ্চেন করছে। একটা সিনারিও পড়তেছেন, পড়তে 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 হঠাৎ করে পাইছেন যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে অ্যাপেন্ডিসেক্টমি নিয়ে, অ্যাপেন্ডিসেক্টমি হয়েছে, অ্যাপেন্ডিসেক্টমি হয়েছে, এখন হচ্ছে কি বলছে যে আপনি ইনসিশন দিয়েছেন, ইনসিশন দেওয়ার পরে স্কিনের পরে ফ্যাট, ফ্যাটের পরে আপনি ঠিক কোন লেয়ারটা পাবেন, আপনি বুঝে গেছেন যে কোন কোশ্চেন হয়েছে কোন জায়গা থেকে, মাসেল লেয়ার অফ দ্য অ্যাবডোমেন থেকে কোশ্চেন হয়েছে। পাবেন কি প্রথম লেয়ারটা কি পাবেন, এক্সটার্নাল অবলিক মাসেল উইথ ইটস অ্যাপোনেরোসিস। এইভাবে আইডিয়াটা করবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো করে দুইটা শেষ করেন, প্রবলেম থাকলে আমাদেরকে বললেন, আমরা হচ্ছে গিয়া সলভ করে দেব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।